ফাস্ট ফুডে যেটা হয়েছে ইটস এ কাইন্ড অফ সিক্রেট, তারপর আমি বলে এটা ইন্ডাস্ট্রির সাথে আমি বলতেছি, বলে এই যে জামশেদ ভাই, তারপরে এই যে ন্যাচারাল আলামিন, তারপরে হালাল ফুড, হ্যাঁ এরা যারা আছে এরা যে একটা প্যাকেজিং একটা রেভলিউশন নিয়ে আসছে। সাপ্লাই চেনের কথা বলেন, মার্কেটিংয়ের কথা বলেন, টিমের কথা বলেন, তার যদি নিজের কিছু পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে ইট বিকামস টাফ টু বিল্ড দ্য বিজনেস। আমি একটু বড় ভাই হিসেবেই বললাম ইয়াং জেনারেশন রে, ভাই তোমরা এত মানে হুজুগকে বাঙালি আমরা যেটা বলি যে দেখলেই একটা কি করতেছে সেটার উপরে ঝাঁপায় পড়তেছে। স্টেপ ইন, গায়ে কাদা মাখাইতে হবে, মাখায় আপনার নামতে হবে, তাইলেই জিনিসটা হয়তো বা তুমি এক কাজ করো, তোমার ডেইলি 2000 অর্ডার আছে, আমার ডেইলি 1000 অর্ডার আছে, তোমার $2000 অর্ডারের সাথে আমি একটা করে গিফট দিচ্ছি, ছোট স্যাম্পল, তোমার একটা স্যাম্পল দাও, আমার ঘরে আমার কাস্টমারের ঘরে তোমার প্রোডাক্ট গেল, তোমার কাস্টমারের যে এক একজনের 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 6 লাখ পর্যন্ত কাস্টমার আছে, বাট স্টিল তারা ধুমায় অ্যাকুইজিশন করে যাবে। আই উড সে যে আপনি 60% ফেসবুকে খরচ করতে পারেন, কারণ এখন লোক আছে, বাকি 20% আপনার গুগলে করেন, বাকি যা আছে ওগুলো আপনি ভাগ করেন, 6টা চ্যানেলে ট্রাই করেন, 6 মাস চালান, তারপর আপনি অটোমেটিক বুঝবেন যে এই 6টা চ্যানেলে লাফালাফি করে লাভ নাই। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি দ্য গ্রোথ পডকাস্টের আরও একটা এক্সাইটিং এপিসোডে। আমাদের আজকের এপিসোডটা বেশ এক্সাইটিং, এর কারণ হচ্ছে দ্য গ্রোথ পডকাস্টের আজকের এপিসোডে আমরা বেসিক্যালি গ্রোথের গল্প শোনাবো। সো আজকে আমরা বিজনেস গ্রোথ নিয়ে কথাবার্তা বলবো। সো বিজনেস গ্রোথ নিয়ে কথাবার্তা বলার জন্য আমি একজন পারফেক্ট মানুষকে পেয়ে গেছি, এবং সেই পারফেক্ট মানুষটা আজকে আমাদেরকে বেশ কিছু পারফেক্ট স্টোরি শোনাবে, যেই পারফেক্ট স্টোরিগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে একটা বিজনেস আসলে গ্রো করে কীভাবে, একটা বিজনেস গ্রো করার পেছনে কী কী এলিমেন্ট বা কী কী কম্পোনেন্ট অ্যাকচুয়ালি কাজ করে, এবং একটা বিজনেসকে গ্রো করানোর জন্য কী কী মাইন্ডসেট অ্যাকচুয়ালি একজন ফাউন্ডারের থাকা উচিত। সো চলেন কথাবার্তা কম বলে আজকে আপনাকে আমি আমার গেস্টের কাছে নিয়ে চলে যাই। সো আজকে আমার সাথে উপস্থিত আছেন একজন বিজনেস গ্রোথ স্পেশালিস্ট, আর ইনি হচ্ছেন ওমর শরীফ ইবনে। হাই ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি শুরুটা করতে চাই একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে। ধরেন আপনি আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আছেন, অ্যান্ড ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকতে আপনার খুব ইচ্ছা একটা ব্যবসাপাতি করার, বাট ওই সময় ধরেন আপনার হয়তো ব্যবসাপাতি করার জন্য আপনার কাছে হয়তো প্যাশন ছিল, ডেডিকেশন ছিল, হয়তো আপনার ইচ্ছা আছে, হয়তো আপনার মাইন্ডসেট আছে, বাট যেটা নাই আপনার সেটা হচ্ছে টাকা। এখন টাকা ছাড়া আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আপনি যদি এই ডেডিকেশন, প্যাশন, ইচ্ছা, মাইন্ডসেট এগুলোকে পুঁজি করে একটা ব্যবসা শুরু করতেন, তাহলে আপনি কি ধরনের ব্যবসা করতেন? এখন যদি আমারে বলেন, মানে আমি যখন ধরেন পাস করছি তখনকার সিনারিতে একরকম ছিল, কিন্তু এখন যদি কেউ বের হয় আর কেউ যদি আমারে অ্যাজ এ এক্সপার্ট বা বলে যে ভাই আপনি তো অনেক দিন ধরে আছেন, কি উচিত, এটা অনেকটাই সারপ্রাইজিং হতে পারে অনেকের জন্য, বাট আপনি বলার সাথে সাথে আমার মাথায় যেই জিনিসটা মানে ক্লিক করছে, বিকজ এটা তো আগের থেকে আমি জানি না কোয়েশ্চেন, সাথে সাথে আমার যেটা মনে হয়েছে যে সবার আগে ওর উচিত, যদি ওর ক্ষুধা থাকে তাহলে ওর একটা লজিস্টিক্স কোম্পানিতে চাকরি নেওয়া উচিত, কুরিয়ার কোম্পানিতে চাকরি করা উচিত, দরকার হলে অ্যাজ আ ডেলিভারি ম্যান হওয়া উচিত, নাহলে অপারেশন হাব ম্যানেজার, এইটা একটা হওয়া উচিত, বা যেইখানেই সে ভলিউমটা দেখতে পারবে যে কোন ব্যবসা কতখানি চলতেছে, কোন ব্যবসার অর্ডার কীরকম আসতেছে, পার্সেল কীরকম আসতেছে, কোন এলাকাগুলোতে ডেলিভারি বেশি যাচ্ছে সবার, এবং কোন প্রোডাক্টের কী রকম চ্যালেঞ্জ, কোনগুলা ড্যামেজ বেশি হইতেছে, কোনগুলার রিটার্ন বেশি আসতেছে। এইটা আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ইনফরমেশন এখন যারা ব্যবসায় নামতে চাচ্ছে তাদের এগুলো জানা উচিত। এবং এইটা যদি সে জানতে পারে, তারপরে তার যেটা করা উচিত, সেই যেটা বুঝলো যে না তাইলে আমি এই ধরনের ব্যবসা করবো। সেকেন্ড থিং হচ্ছে এটা হওয়া উচিত তার একটা বড় লেভেল না, মিড সাইজের ওই ক্যাটাগরি এফ কমার্সে চাকরি করা উচিত। চাকরি করলে সে ভিতর থেকে অপারেশনটা বুঝবে, এমন জায়গায় যাবে যেখানে 50 জন না, যেখানে 15 জন আছে, যেখানে একজনের 4-5টা কাজ করা লাগে, প্রেশারে থাকা লাগে, এবং বুটস্ট্র্যাপ করে কোম্পানিটা চলতেছে, অ্যান্ড ফাউন্ডারের অ্যাটলিস্ট তার মতো ক্ষুধা আছে, সে অত নলেজেবল না হলেও তার মধ্যে ক্ষুধা আছে, এবং সে বুঝে যে ব্যবসাটা কীরকম করতে হয়, সেইখান থেকে তার ব্যবসাটা শেখা উচিত। সো ফার্স্ট ইয়ার অর ফার্স্ট 6 months অ্যাটলিস্ট he or she should spend in the logistic company, then he or she should get enrolled on a এফ কমার্স কোম্পানি, যেখানে মিড সাইজের একটা টিম। তো এইখানে 6 মাস করার পরে সে যদি বুঝে না আমার যে জোশটা আছে, আমার আসলে আমি ব্যবসা করতে চাই, আই এম লাভিং ইট, এবং আমি দেখতেছি যে এটা ভালো হইতেছে, অ্যান্ড টেকনিক্যাল জিনিসগুলো আমি মনে হয় পারবো, তারপরে সে চিন্তা করা উচিত যে ঠিক আছে এখন আমি ব্যবসায় নামবো। এবং ততদিনে যখন সে এটা বুঝে যাবে, তার যখন কনফিডেন্স আসবে, সে এমনিতেই আপনার কি করতে পারবে, ফান্ড টুকটাক যা লাগে এগুলো অ্যারেঞ্জ করতে পারবে, সবারই কিছু না কিছু সেভিংস থাকে, বাসা থেকে সাপোর্ট চাইলেও বাসা করতে পারবে। আর না হলে আমি বলবো ওই যে লজিস্টিক কোম্পানিতে চাকরি করছে, টাকা কিছু সেভ করছে, ই কমার্স কোম্পানিতে চাকরি করছে, টাকা কিছু সেভ করছে, এখান থেকে 1-1.5 লাখ 2 লাখ টাকা করে ফার্স্ট তার কি করা উচিত, একদম ছোট্ট 2 জনের বা 1 জনের একটা টিম নিয়ে কি করা উচিত, ছোট করা উচিত। আই থিঙ্ক ইয়েস, এইটাই আমার কাছে একদম টপ অফ দ্য মাইন্ড, আমার যেটা মনে হয় এখন সেইটাই আমি বললাম আর কি।
ভাই আমি কিন্তু আপনাকে বলছিলাম যে আপনি কি ধরনের ব্যবসা শুরু করতেন। সো আপনি কিন্তু আমাকে আনসার দিয়েছেন অ্যাকচুয়ালি যে আপনি শুরুতে ব্যবসা করতেন না, আপনি যেটা করতেন একটা চাকরি করতেন। সো আমি একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলি ভাই। সো ভাইয়া আমাদেরকে যে সাজেশনটা দিছে এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা সাজেশন। আপনি যে ইন্ডাস্ট্রিতেই ব্যবসাপাতি করেন না কেন আপনার উচিত ওই ইন্ডাস্ট্রির কোনো একটা জোনে আপনার আগে চাকরি বাকরি করে নেয়া। সো আপনি যখন ওই ইন্ডাস্ট্রির কোনো একটা স্পেসিফিক জোনে চাকরি বাকরি করে নেবেন তখন যেটা হবে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স গেদার হবে। আর আপনার যখন এক্সপিরিয়েন্স গেদার হবে তখন আপনার নিজের ব্যবসার অনেক মানে অনেক অপারেশন দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে, অনেক পাথ হোল আপনি জেনে যাবেন, অনেক সাপ্লাই চেন আপনি ক্র্যাক করে ফেলতে পারবেন যেহেতু আপনি আগে ওই জিনিসে বা ওই রিলেভেন্ট ইন্ডাস্ট্রিতে চাকরি বাকরি করে জিনিসগুলো দেখে আসছেন। ভাই এবার আপনাকে আমি আরেকটা সিনারিও দেই। এইবার ধরেন মোটামুটি আমার কাছে ধরেন আমার বাবার ১০ কোটি টাকা আছে এবং আমার বাবা আমাকে ওই ১০ কোটি টাকা থেকে ১ কোটি টাকা দিচ্ছে একটা ব্যবসাপাতি করার জন্য। সো এখন আমার ডেডিকেশন, প্যাশান, ইচ্ছা সব কিছু আছে, পাশাপাশি আমার হাতে ১ কোটি টাকা আছে। তাইলে এইবার আমার কি ধরনের ব্যবসাপাতি করা উচিত? আচ্ছা, আমি আমি একদম একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে একটা ছেলে আসছিল, ব্র্যান্ডটার নাম আমি বলতেছি না, ফাউন্ডার। সো ও আসতেছে, ওরে আমি জিজ্ঞাসা করতেছি যে আপনার সেল কত মাসে? হি ইজ আ ভেরি ইয়াং কিড। তো আমি বললাম যে কি পড়াশোনা করছেন? ও ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা করে নাই, অ্যান্ড কোটিপতির ছেলে। তো আমি বললাম যে আপনি এখন সেল কত? বলে যে ভাইয়া 2 কোটি টাকা। তো আমি বললাম যে ভেরি গুড, আপনি 2 কোটি টাকা করছে, টিমের সাইজ কত? বলে যে ভাইয়া 35 জনের মতো আছে। মানে হি ইজ ভেরি উইলিং টু লার্ন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে বুঝতেছে না যে সে আসলে খুব ভালো করতেছে কিছু জায়গায়। যেমন সে এত কম এজে ড্রপ আউট করছে, তারপরও সে 30 জনের টিম কি করে ফেলছে, দাঁড়া করেছে 2 কোটি টাকা। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার মার্কেটিং ডিপেন্ডেন্সি কি? বলে যে ভাইয়া ফেসবুকে এইটাই হলো আমার প্রবলেম, এর জন্যই আমি আপনার কাছে আসছি। আমি বললাম যে কত খরচ করতেছেন? বলে যে 70-80 লাখ টাকা। তো আমি বললাম যে আপনার প্রফিট হয়? বলে যে ভাইয়া 15-16 লাখ টাকা থাকে। সো এটা তার কাছে কোনো ব্যাপার না, মানে সে বুঝতেছে যে মানে সে টাকা দেখে অভ্যস্ত। আমি বললাম যে আপনি না, আপনি কি প্ল্যান? বলে যে ভাই আসলে আমি এখানে আসছি ব্যবসাটা শিখতে, আমি আসলে এটা করবো না, আই উইল ডু রিয়েল এস্টেট বিজনেস। তো বাবার রিয়েল এস্টেট বিজনেস আছে, সে বলছে যে তুমি এই অনলাইনের জিনিসটা বুঝো, বিকজ অনলাইন ইজ দ্য নেক্সট বিগ থিং। এর জন্য আমি এই টিম সাজানোটার জন্য এগুলার জিনিসটা বুঝতেছি, আমি আসলে কি করবো, রিয়েল এস্টেট ব্যবসা যাবো। সো এখন এইখানে এন্টায়ারলি ডিপেন্ডস যে আপনার ফ্যামিলিতে যদি অলরেডি একটা ব্যবসা সেটেল থাকে যে হ্যাঁ এটা সেট, অ্যান্ড এটার খালি আমি অনলাইনে ডায়মন্ড মানে চেঞ্জ করে আমি এটার স্কেল আপ করবো, তাইলে হইতে পারে যে আপনার ফ্যামিলি বিজনেসটা আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই মানে আমি ফ্যামিলি বিজনেস নাই, কিন্তু বাবা বলছে যে তোমার আমি 1 কোটি টাকা দিব, তুমি চিন্তা ভাবনা করো। সো এগেইন আমি আবারও বলবো যে টাকা যতই থাকুক না কেন, আগে আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনাকে টানে, হ্যাঁ কোনটায় আপনি প্যাশনেট ফিল করেন। হ্যাঁ টাকা তো, ব্যবসা তো অনেক ধরনের আছে। এখন কাপড়ের ব্যবসা, হোলসেল ব্যবসা করতে পারবেন, কিন্তু এটা তো খুবই পেইনফুল একটা ব্যবসা, এবং ইয়াং যারা আছে এরা এটাতে এনজয় করবে না। গ্যাজেটের ব্যবসা আছে, কিন্তু গ্যাজেটের ব্যবসা 1 কোটি টাকা কিছুই না। আপনি ধরেন মানে শোরুমেই 4-5 কোটি টাকার কি থাকতে হয়, প্রোডাক্ট থাকে। সো এগেইন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আসলে কী ধরনের ব্যবসা চলতেছে মার্কেটে, এইটা তাদের বোঝা উচিত। এবং আমি বলবো যে যত পডকাস্ট আছে এই যে আপনার এবং আরও যেগুলো আছে বিজনেস পডকাস্ট, এখানে তো সব লিডার্সরা আসতেছে, তারা তাদের লাইফে কিভাবে শুরু করছে, কোথা থেকে শুরু করছে, কোন ব্যবসা আসলে এইটা শুনতে শুনতেই হি অর শি উইল, সে নিজে থেকেই বোঝা যাবে যে দিস ইজ মাই থিং। হ্যাঁ এইটা আমার কি করে টানে, আমি এইটা কি করা উচিত। সো আমি একদম ধরে বাইন্ধে বলাটা উচিত না, বিকজ এভরি পার্সন ইজ আ ডিফারেন্ট স্টোরি। তার বার্থ থেকে শুরু করে, তার লাইফস্টাইল থেকে শুরু করে, তার চিন্তা ভাবনা থেকে শুরু করে, তার সারাউন্ডিংস থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, সব কিছু ইউনিক। সো তার জন্য এই ইউনিক বিজনেসটাই হইতে হবে, গদ বাঁধা কোনো ব্যবসা যাওয়া উচিত। এইটাই ইজ দ্য বিগেস্ট প্রবলেম রাইট নাও, যে ওই অমুক ভাই এইটাতে ভালো ব্যবসা করতেছে, আমি এইটাতে চলে গেলাম, ওই আপু এইটাতে ব্যবসা করছে, এটা আরে আজকে পডকাস্ট দেখলাম সে বানাইতেছে এত টাকা। দিজ আর অল বিএস। আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে যাইতে হবে, যাতে জিনিসটা লং টার্ম হয়। ইটস নট লাইক যে আমার আসে টাকা খরচ করলাম, হইলো ভালো লাগে না আবার চলে গেলাম। সো এইরকম কিছুতে থাকলে আসলে ব্যবসা করাই উচিত না, সোজা কথা যেটা, লং টার্ম চিন্তা ভাবনা থাকতে হবে। ভাই ধরেন আমি আপনার কথা মতো একটা লজিস্টিক ব্যবসাতে চাকরি বাকরি করলাম এবং চাকরি বাকরি করে আমি একটা এক্সপিরিয়েন্স দিলাম। এখন এই লজিস্টিক ব্যবসাতে আমি হয়তো দেখছি যে মানে এক্সাম্পল দিচ্ছি আর কি, যে ধরেন আমার প্যাশন হচ্ছে ক্লদিং ব্যবসা এক্সাম্পল, বাট আমি দেখতেছি লজিস্টিক কোম্পানির ভেতরে আমি দেখছি হানি নাটসের প্রচুর অর্ডার, আর আমার ক্লদিং ব্যবসার অর্ডার তুলনামূলকভাবে কম। সো আমার কি এখন মানে যেটাতে অর্ডার বেশি, যেটা সেল হচ্ছে বেশি, মানে আমার কি হানি নাটসের ব্যবসার দিকে চলে যাওয়া উচিত, নাকি যেটা আমার প্যাশন, যে ক্লদিং আমার প্যাশন বাট ক্লদিংয়ের অর্ডার অনেক কম, আমার প্যাশনের দিকে চলে যাওয়া উচিত? সো আমি এক কথা যদি প্রশ্নটা বলি, মার্কেটে যা চলতেছে আমি কি তার পেছনে দৌড়াবো,
নাকি আমার যেটা প্যাশন সে প্যাশনের পেছনে দৌড়াবো? মানে আমার কথা হচ্ছে যে কমোডিটি ব্যবসা খারাপ না, আমি তো কমোডিটি ব্যবসা কইরা আসছি, কিন্তু কমোডিটি সব যে কোনো একটা ব্যবসা সেটা যদি কমোডিটি ব্যবসা হয়ে যায় তাহলে তো চাল ডালের ব্যবসা করলেই হয়, অন্য কিছু ব্যবসাতে আসার দরকার নেই। সো ব্যবসাটা ইজ অ্যান আর্ট আমার কাছে যেটা মনে হয়, সেখানে সাজায়া গুছায়া সুন্দরভাবে স্ট্রাকচার ওয়েতে আগানোটাই কি সে ভালো। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ হানি নাটস যাইতেছে কিন্তু এটা আমার মানে আমি প্যাশন পাইতেছি না, তাহলে ইউ শুড নট গো দেয়ার, অর ইউ শুড গো দেয়ার বাট ইউ শুড মেক রেভলিউশন আউট অফ ইট। যে এইটা প্যাকেজিংটা এইরকম হবে, এইটা শুধুমাত্র ওই ফরেস্টের হানি থাকবে অ্যান্ড ওই নাটসই থাকবে, এত গ্রামের উপরে থাকবে প্রত্যেকটা নাটস, ইট উইল বি আ ডিফারেন্ট আর্ট। সবাই বেচবে 800 টাকা করে 500 গ্রাম, আপনি বেচবেন 2000 টাকা করে, এবং তারপরও মানুষ ওইটা নেওয়ার জন্য পাগল থাকবে বিকজ আপনার প্যাকেজিংটা ইজ সো নাইস যে কোনো কাউরে দিলে হি অর শি উইল বি হ্যাপি। সো আপনি রেভলিউশনাইজ সব জায়গাতেই সবভাবেই করা পসিবল যদি আপনি মনে করেন যে আপনি এটারে থিঙ্ক থ্রু করেন আর কি। হ্যাঁ, যেমন আপনি ধরেন আগে আমরা নর্মালি হানি যদি আনতেন পুরো বাংলাদেশে দেখতেন শুধুমাত্র ওই যে মিনারেল ওয়াটারের যে বোতলগুলো আছে সেগুলোর মধ্যে কি করা হইতো, হানিগুলো সেল করতো। এখন দেখেন আপনি, আমি নামই বলি, এই যে জামশেদ ভাই, তারপরে এই যে ন্যাচারাল আলামিন, তারপরে হালাল ফুড, হ্যাঁ এরা যারা আছে এরা যে একটা প্যাকেজিং একটা রেভলিউশন নিয়ে আসছে, এখন তো দেখতেই ভালো লাগে। হ্যাঁ, বয়মটা খুলতেই ভালো লাগে, ব্লিস্টারগুলো পেঁচায়, প্যাকেটটা ফোমের মধ্যে দেয়, মানে ইউ ফিল স্পেশাল। সো এখানে আরও চেঞ্জ করার কি আরও অনেক অপশন আছে। যেমন দেখেন আপনার এই যে ঘরের বাজার এখন বাজার করতেছে, ব্র্যান্ড দ্বারা হয়ে গেছে। জামশেদ ভাই এখন বলতেছে, আমি শুনছি যে সে কন্টেন্টে আসবে না, কেন? কারণ সে ব্যবসাটাকে একটা লেভেলে নিয়ে গেছে এবং কয়েকটা ব্যাকল্যাশ খাইছে, তার মনে হয়েছে যে তাকে নিজেকে ব্র্যান্ডিংয়ের স্পফে না রাখা, সে ব্র্যান্ডটাকে আলাদা করে দিছে। এবং আমি এখন দেখতেছি যেটা, যে আমি কোনো জায়গায় সরিষার তেল কিনতে গেলে ওইটাই কিনতেছি বিকজ তার প্যাকেজিংটাও ডিফারেন্ট অ্যান্ড তার যে গ্যালনটা আছে এইটাও ইজ আ ডিফারেন্ট। সো সে সব জায়গায় কিন্তু সে ইনোভেশন আনছে অ্যান্ড দেয়ার আর থিংস যে এটা রিফ্লেক্টেড হচ্ছে যে এটার পিছনে কেউ একজন চিন্তা করছে, সময় দিছে, তার জন্য ইট হ্যাজ বিকাম আ বেস্ট অপশন ফর দ্য কনজিউমার্স। অ্যান্ড একই সাথে আমি প্যাকেজিংগুলো দেখতেছি, নাটস যে নিচ্ছি আমি অন্য জায়গা থেকে না দিয়ে 200 টাকা বেশি দিয়েও তার কাছ থেকে নিতেছি বিকজ নাটসটা খাওয়ার পর আমি ক্যাশনার যখন ক্রিস্প কামড় দিতেছে এটা ক্রিস্প হয়ে যেতেছে। এগুলা কিন্তু আমি বলতেছি তার সাথে আমার আছে বা তারা পরিচিত, আমি কনজিউমার হিসেবে স্যাটিসফাইড। তাই সো ব্যবসাটা হইতে হবে এইরকম যে কনজিউমার হ্যাজ টু বি সো স্যাটিসফাইড যে কনজিউমারই আপনার স্টোরি সব জায়গায় কি করবে, বইলা বেড়াবে আর কি, এইটাই আর কি। ভাই আমরা জামশেদ ভাইকে নিয়ে কথাবার্তা বলতেছিলাম, এবার আমি একটু আপনাকে নিয়ে কথাবার্তা বলি। সো ওমর ভাই, আমার ধারণা আপনি গত 6 মাসে বা 8 মাসে সোশ্যাল মিডিয়া থেকে যেই পুশটা পাইছেন, এটা 6, 7, 8 মাস আগে আসলে আমার ধারণা আপনি সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ ছিলেন না। সো এই যে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হয়ে গেছে গত 6 মাস, 8 মাস বা 1 বছরের মধ্যে। সো এই পার্সোনাল ব্র্যান্ডিংটা আমার ধারণা কি খুব দরকার প্রত্যেকটা ফাউন্ডারের জন্য। আবার এইদিকে কিন্তু আপনি বললেন যে জামশেদ ভাই আস্তে আস্তে কন্টেন্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে, কারণ উনি কিছু ব্যাকলেশ পাইছে অতীতে এবং ভবিষ্যতে আরও যেন ব্যাকলেশ না আসে ওই জন্য উনি আস্তে আস্তে একটু পেছন দিকে আসতেছে। সো এই যে ভাই দেখেন, একে তো আমি জামশেদ ভাইকে দেখছি ওনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে ওনার ব্র্যান্ড একটা ভালো গ্রো পাইছে বা ভালো গ্রো করছে। ঠিক একইভাবে আমি আপনাকেই দেখতেছি, আপনি আমার সামনে আছেন যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে আপনিও একটা ভালো গ্রোথ পাচ্ছেন। পাশাপাশি দেখেন এই যে আপনি নিজে বললেন যে আপনার 130টা 1-to-1 মেন্টরিং অলরেডি হয়ে গেছে। সো এটা কিন্তু এই পার্সোনাল ব্র্যান্ডিংটার জন্যই হচ্ছে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আমাদের বিজনেসের জন্য আমরা কি পার্সোনাল ব্র্যান্ডিং করব না, অথবা আমাদের কি পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত না, নাকি আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত? সো একটু আমাদেরকে ভাই এক্সপ্লেইন করেন। এইটার কিভাবে কি করতে চাই আসলে, মানে হয়েছে কি দেখেন, মানে ব্যবসা আমরা করব, ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস আসবেই। সো ব্যাকল্যাশ খাইলে ফাউন্ডারের তো ভুল মাঝে মাঝে হইতেই পারে। এখন একটা ফাউন্ডার যে আর কি টাইনা এটা বড় করছে, মাঝে মাঝে ফাউন্ডার তো আসলে মানে হি ক্যান বি হিমসেলফ, এটা নেগেটিভ সাইড হইতে পারে, পজিটিভ সাইড হইতে পারে, বা তার হয়তো পার্সপেক্টিভ একটা আছে কিন্তু অডিয়েন্স সেটার নিচে কি ভাবে আরেকভাবে। এখন ইউ আর নেভার শিওর যে আসলে অডিয়েন্স কীভাবে নিবে। আর বাংলাদেশের একটা জিনিস হচ্ছে ফার্স্ট কমেন্টে যেই সাইকোলজি দেখবে এরপর বুর করে মানুষ ওটা কী করে ফলো করবে। সে যদি মনেও করে যে না এটা তো আসলে ঠিক না, তারপর তার মনে হবে না এতগুলো লোক বলছে তাইলে আমি কী করি, ওইদিকে যাই। আমি কাউকে সাপোর্ট করতেছি না, কে কখন কোথায় বলতে যাই না, কিন্তু আমি পার্সোনালি যেটা করি, ধরেন আমিও অনেক সময় অনেক কিছু শেয়ার করি যেটা হয়তো পপুলার না, বাট আই অ্যাকচুয়ালি বিলিভ দিস অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রু। আমার লাস্ট 21 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে আমার মনে হয় দিস ইজ রাইট। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি কেন এই যে হঠাৎ করে আপনার এই কন্টেন্ট, আমি এই যে নাফিস ভাই 2% পডকাস্ট আমি জিনিসটা বলছি যে কেন আমি হঠাৎ করে কন্টেন্টে এত বেশি ফোকাস দিয়েছি, বিকজ আমি বলছি যে আমার গিল্টিনেস থেকে আসছে। এখন আমি অনেকটাই ইনঅ্যাক্সেসিবল ছিলাম, আমি যখন চাল ডালে ছিলাম সেবাই ছিলাম, আমি গুহার মধ্যে ঢুকা ছিলাম, আমি কোনো মেসেজ ট্যাসেজ কিছু রিপ্লাই দিতাম না, সোশ্যালাইজিংও যাইতাম না, বিকজ আই ওয়াজ ইন আ বিগার মিশন। আমার ফোকাসটা ছিল এন্টায়ারলি ওইখানে টিম বিল্ড করতে হয়েছে। 600-700 জনের এত তো ইজি না, 7000 জনের ইন্টারভিউ নিয়েছি, 5 বছর ঢাকা সিটির বাইরে যশোরে যায় দিনের
পর দিন থাকা লাগছে, রাস্তায় নেমে অফলাইন অ্যাক্টিভেশন করছি, ট্র্যাকের পিছনে উঠে গেছি। ইট ওয়াজ সো মেনি থিংস দ্যাট ওয়াজ হ্যাপেনিং ইন মাই লাইফ। সো এর জন্য আমি ওইখানেই ফোকাস দিছি যে আই ওয়ান্ট টু বিল্ড দিস, যার জন্য এখন আমি কিন্তু সব জায়গায় চালালে কি করতে পারছি, রেফারেন্স বাট ইজ আর টু, মানে সত্যি কথা যেটা আর কি আমি ইউজ করতে পারতেছি। সো তারপরে আমার যেটা মনে হলো যে আমি দেখলাম যে এখানে অনেক ম্যাল প্র্যাকটিস হইতেছে, অনেক মিসলিডিং ইনফরমেশন চলে আসতেছে, হয়তো বা যারা বলতেছে ঠিকই বলতেছে, কিন্তু হয়তো অডিয়েন্স আবার নিচ্ছে এটারে করতেছে অনেকভাবে, আবার 3-4 জন হয়তো আপনি দিচ্ছে ক্লিক বেটের মতো যে এই ব্যবসা করো এই ব্যবসা করো, মানুষও বা ছাগলের মতো কি করতেছে, লাভ করতেছে। এই ছাগলের মতো বলাটা আমি একটু বড় ভাই হিসেবেই বললাম ইয়াং জেনারেশন রে, ভাই তোমরা এত মানে হুজুগকে বাঙালি আমরা যেটা বলি যে দেখলেই একটা কি করতেছে সেটার উপরে ঝাঁপায় পড়তেছে। তো যারা করতেছে তারা তো মনে করবে যে ও আচ্ছা তাহলে তো আমি আই এম ডুইং রাইট থিং, মানে তারাও হয়তো বুঝতেছে না যে, তারপরে একসময় সে যখন ফ্লো দেখতেছে ট্রানজাকশনে তখন আর কি সে কি হইতেছে, ডিরেইল হয়ে যায়, বলতেছে তাহলে আমি এইটারে আমি কি করি, মানি মেকিং মেশিন বানায় ফেলে। সো তখন আমার মনে হয়েছে যে ভাই আমি দূর থেকে খালি যদি বলি এইটা সমস্যা তাহলে তো আর হবে না, ইউ হ্যাভ টু স্টেপ ইন, গায়ে কাদা মাখাইতে হবে, মাখায় আপনার নামতে হবে, তাইলেই জিনিসটা হয়তো বা আসবে। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা বিজনেসেরই আগে ফাউন্ডারের কিছুটা পার্সোনাল ব্র্যান্ডিং লাগে, টু গেট দ্য কানেকশনস, হ্যাঁ, টু বিল্ড দ্য রিলেশনশিপ, টু বিল্ড দ্য পার্টনারশিপস, অ্যান্ড কিছু মোমেন্টাম আনার জন্য সাপ্লাই চেনের কথা বলেন, মার্কেটিংয়ের কথা বলেন, টিমের কথা বলেন, তার যদি নিজের কিছু পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে ইট বিকামস টাফ টু বিল্ড দ্য বিজনেস। যেমন আমি এই যে রিসেন্টলি আমরা যে ইন্টারেক্টিভ কেস আমরা যে গ্রোথের বিজনেস ব্লুপ্রিন্ট করলাম, এখানে আমি যেটা দেখলাম সত্যি কথা বলতে যে কয়টা ব্যবসা মোটামুটি সাকসেসফুল প্রত্যেকটারই ফাউন্ডারের কিছু না কিছু এজ আছে, হয় সে টেকনিক্যালি খুবই শার্প, আর না হলে সে ফেস ভ্যালুতে খুব ভালো, আর না হলে সে মনে করেন আগে অফলাইন বিজনেস করে সে এক জায়গা থেকে টাকা পয়সা কামাইছে, এখন এখানে সে এইটাতে তার সে কী করতেছে, তার ফেস ব্র্যান্ডিংয়ের জন্য ইউজ করতেছে যাতে অন্যান্য বিজনেসেরও তার সুবিধা হয়। সো পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া একটু এখন টাফ হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু মেক আ ব্যালেন্স। যেমন আমি একদম খোলাখুলি বলি, আমার যেমন একটা মার্কেট অ্যান্ড গ্রোথ এজেন্সি আছে নেক্সট ইয়ার, আমার এখানে কো ফাউন্ডার আছে 3 জন, যারা আমার সাথে 6-7 বছর কাজ করে। সো আমি হা করলে ওরা বুঝে যে আমি কি বলবো। সো আমি এর জন্যই ওদেরকে রাখছি যাতে আমার এত বেশি এফোর্ট এখানে না দেওয়া লাগে। এগেইন আই এম ইউজিং মাই পার্সোনাল ব্র্যান্ডিং অফ 1 years টু মেক এ ফানেল ফর নেক্সট লিডার্স অ্যাজ ওয়েল। সো আমি এটা করতেছি অ্যান্ড হচ্ছে, এটা কাজ করছে। আমার কিছু হইলেও ওইটা একদম ক্র্যাশ করবে না, কারণ ওইখানে সালমিন আছে, ওইখানে তন্ময় আছে, ওইখানে আহাদ আছে, তাদেরও আবার নিজস্ব একটা ব্র্যান্ড আছে। সো মানে এমন না যে আই এম সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার ফর দ্য ব্র্যান্ড ভ্যালু ফর দ্য। আর যদি ভাই সত্যি কথা বলতে ব্যবসায় যদি ভ্যালু থাকে, ইফ ইউ আর মেকিং ইউর কাস্টমার্স হ্যাপি, কাস্টমার যদি আপনার কাছে ভ্যালু পায়, ফাউন্ডারের কিছু হইলেও হয়তো 2-1 দিন, তারপরে এভরিওয়ান উইল ফরগেট, অ্যান্ড ইফ ইউর সার্ভিসেস আর লাইক দিস, মানুষ আবার ফিরে আসবেই। এই আমি এইটা চিন্তা করি আর কি। এর মানে পার্সোনাল ব্র্যান্ডিং করতে গিয়ে ভাই ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে হবে না ভাই, নিয়ত ঠিক থাকতে হবে। এত চিন্তা করতে গেলে আসলে হবে না যে এই কোনো একদিন কিছু একটা হবে, তারপরে আমার ব্র্যান্ডের উপরে সবাই করবে, তারপরে আমার ব্র্যান্ড এইরকম না ভাই। নিয়ত ঠিক থাকলে আর কোনো সমস্যা নেই, সোজা কথা যেটা। এই ব্যাট আমি বলবো যে পার্সোনাল ব্র্যান্ডিং আরও ইউজ করা উচিত। আমি সব জায়গায় যাই দেখি যে ফাউন্ডাররা নর্মালি মানে অপারেশন লেভেলে কাজ করে, এই বুস্টিং করবে কারে দিয়ে সেটা চিন্তা করে, এইটা সাপ্লাই চেন করে, এগুলো তো ফাউন্ডারের কাজ না। ফাউন্ডারের কাজ হচ্ছে প্রপার জায়গায় প্রপার লোক বসাবে, আর সে আরেকটা ফাউন্ডারে ফোন করে বলবে যে ভাই তুমি এক কাজ করো, তোমার ডেইলি 2000 অর্ডার আছে, আমার ডেইলি 1000 অর্ডার আছে, তোমার $2000 অর্ডারের সাথে আমি একটা করে গিফট দিচ্ছি, ছোট স্যাম্পল, তোমার একটা স্যাম্পল দাও, আমার ঘরে আমার কাস্টমারের ঘরে তোমার প্রোডাক্ট গেলো, তোমার কাস্টমারের ও বলবো আচ্ছা ডান ডিল। এই যে এই কনভারসেশনের ফাউন্ডারের কত হবে, আপনার ধরেন পিআরের এজেন্সির সাথে কথা বলতে হবে, শুনো 35টা অনলাইন এবং 10টা অফলাইনে আমার একটা করা লাগবে, টেল মি দ্য বাজেট, তোমার এরকম দেবো, এরকম ইমপ্রেশন হবে, এখান থেকে আমার একটা কনভার্সন হবে, মার্কেটিংয়ের হেডে বলবে যে গিভ দ্য মানি হিয়ার। এইগুলো হলো ফাউন্ডারের কথা। ফাউন্ডারের কথা হলো এইটা যে ধরেন সে একটা বিজনেসে গেল, একটা শোরুমে গেল, ওইখানে দেখলো যে এখানে ফুল খুব ভালো, তার যে টিজি আছে এই ব্যবসার টিজি খুব ভালো, তার ম্যানেজারের সাথে কথা বলে তার ম্যানেজারের সাথে কানেক্ট করাই দিবে ওই শোরুমের ম্যানেজারের সাথে, দে উইল ডিসকাস অ্যান্ড টেক আ কল, এবং বলবো ওদের সাথে একটা মডেলিটিতে এক ডিসকাউন্ট বা একটা কিসে চলে যাবে, পার্টনারশিপে চলে। এইগুলো হইলো ফাউন্ডারের কাছে। ফাউন্ডার অপারেশন লেভেলে যাবে না, এবং এইগুলো যদি করতে হয় তাহলে ফাউন্ডারকে ওরকম কনফিডেন্স হইতে হবে, এবং ফাউন্ডারের সেলফ ব্র্যান্ডও কিছুটা স্ট্রং হইতে হবে। এই ভাই আপনি তো মোটামুটি অনলাইন ব্যবসা নিয়েই মেজরলি কাজ করেন, সো অফলাইন ব্যবসাপাতি নিয়ে আপনার আসলে মানে চিন্তা ভাবনা কি? করি, কিন্তু আমি এখন খুবই অফলাইনের প্রতিও ইন্টারেস্টেড, বিকজ আমি যেটা দেখতেছি যে অনলাইনে আমরা যতই লাফালাফি করতেছি কেন, আসলে তো ব্যবসা হ্যাপেনিং অফলাইন টিল। এবং বড় বড় যারা আছে ওস্তাদ, যারা বাংলাদেশে ব্যাকবোন বানাইছে, মেরুদণ্ডটারা বানাইছে, সিটি গ্রুপ, ওরিয়ন গ্রুপ, মেঘনা গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ, হ্যাঁ, আকিজ গ্রুপ, এরা যারা বানাইছে এরা
অনলাইনে আসতে চাচ্ছে, কিন্তু সমস্যাটা যেটা হইতেছে আমি যেটা একদম ফিল করি সেটা হচ্ছে যে এখনকার মার্কেটিং ইন্ডাস্ট্রি যারা লিড দিতেছে বা এই করতেছে এরা আসলে একটু ইয়াং। হ্যাঁ, so আমাদের মতো 40+ লোক তুলনামূলক কম আছে, 45+ আরও কম আছে। এখন যারা অফলাইনে বা কনভেনশনাল ব্যবসার ডিসিশন মেকার এরা 60-65, তাদের যারা ছেলে পেলে এরাও 40-45, এরা ওই ইয়াং জেনারেশনের সাথে কোপ করতে পারতেছে না। এখানে একটা বিশাল বড় গ্যাপ আছে যে ওদের সাথে যায়া মার্কেটাররা ইরা যায় কথা বলবে যে বস আপনারা এখানে আসেন তাইলে একটা গ্রুপ খালি একটা যদি একটু চিন্তা করে যে আমি অনলাইনে ফোকাস দিব তাইলে 1000 লোকের কি হইতে পারে, কর্মসংস্থান হইতে পারে, তাইলে পুরা ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যেতে পারে মার্কেটিংয়ের, এবং এজেন্সিগুলো অনেক বেশি বেনিফিট হইতে পারে। সো এইটার জায়গাটা আমি এখন খুবই অ্যাক্টিভলি কাজ করতেছি। যেমন কয়েকদিন আগে আকিজ রিসোর্সের যে চেয়ারম্যান স্যার আছে ওনার সাথে আমার মিটিং হলো, 2 ঘন্টা আলাপ করছি। হি ইজ আ ভেরি ইয়াং গাই মানে মেবি হি ইজ লাইক 60 or 55, বাট আমরা 2 ঘন্টা কথা বলছি বিকজ সেও একটা টেকি গাই। হ্যাঁ, আপনারা দেখবেন লিঙ্কডিনে সে সবসময় আপনার পোস্টোস দেয়। এখন সে কী করছে, এনভিডিয়ার নতুন নিয়ে আসছে, জিপিইউ নিয়ে আসছে, তার আপনার নেক্সট জবস নামে একটা পোর্টাল খুলছে, সেইটাতে যাতে প্রসেসিং ফাস্টার হয় এর জন্য। সো মানে আমি যেটা বলতে চাইতেছিলাম আসলে যে এই রকম তাদের সাথে যে আলাপ করা লাগবে এবং অনলাইন ব্যবসায় তাদেরকে ফোকাস দিতে হবে যাতে ইন্ডাস্ট্রিটা কি গ্রো করে। আপনি দেখেন চাল ডাল 1,500 কোটি টাকা রেইজ করছে, সেবা 1,120 কোটি টাকা রেইজ করছে, কিন্তু এগুলো কিছুই না, এগুলো হলো পানির ফোঁটা। লাগবে হচ্ছে 2, 4, 5, 10, 20,000 কোটি টাকা ইনভেস্ট করলে ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন হবে, তখন আপনার ই কমার্সের পেনিট্রেশন বাইরে গেলে আমরা সবাই কী হবে, বেনিফিটেড হবো। সো এখন এর জন্য আমি যেটা বলছিলাম, অনলাইনে কাজ করলেও অফলাইন ব্যবসার প্রতি আমি অনেক ফোকাসড, এবং অফলাইনের কেউ ডাকলেই আমি তার সাথে কী করি, রেসপন্ড করি। সো আমি এই পডকাস্ট যারা দেখতেছি তাদেরও বলতেছি যে আপনারা এখানে যারা সিনিয়র যারা আছেন, যারা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছেন, তারা যদি ইফ ইউ থিঙ্ক যে আমার সাথে ডিসকাস করলে বা আমাদের এই অনলাইনের জিনিস সম্পর্কে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর, যে বিফোর ইনভেস্টিং অ্যান্ড বিফোর স্টার্টিং অনলাইন ইনিশিয়েটিভস, প্লিজ লাইক রিচ আউট অ্যান্ড আই উইল বি মোর দ্যান হ্যাপি টু ডিসকাস উইথ ইউ গাইস। আপনার কোয়েশ্চেনটা না শুনে আমি অনেক কিছু বললাম, বাট আপনার কোয়েশ্চেনটা থাকলে বলেন। আচ্ছা ভাই, আপনি তো মোটামুটি অনলাইন ব্যবসাপাতি নিয়ে কাজকর্ম করেন, আমি নিজেও অনলাইন ব্যবসা নিয়ে কাজকর্ম করি। সো আমাদেরকে একটা অনুমান দেন যে আমরা যারা অনলাইন ব্যবসা নিয়ে কাজ করি, অথবা আমাদের যে সমস্ত ই কমার্স বিজনেস বা অ্যাপ কমার্স বিজনেসগুলো মার্কেটে কাজ করতেছে অনলাইন ব্যবসাপাতি নিয়ে, সো তাদের কি অফলাইনে আসার দরকার আছে কি না, বা অফলাইনে আসা উচিত কি না? যদি অফলাইনে আসা উচিত হয় তাহলে কখন তার সিগন্যালটা পাওয়া উচিত যে আমার এখন অফলাইনে যাওয়া উচিত? সো এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে না আমি অফলাইনে যাওয়া উচিত বলি না, আমি আসলে বলছি যে অফলাইন থেকে এখন অনলাইনে অনেক বেশি আসা উচিত লোকজনের, যারা অফলাইনে টাকা খরচ করতেছে। কারণ অফলাইনে তারা যে কনভার্সন পাইতে পারে অনলাইনে বেশি পাইতে পারে, হয়তো নেক্সট 2 ইয়ার্স পাবে না, কিন্তু 4 পর থেকে যেভাবে পাবে এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। বিকজ যাই বলেন না কেন, অনলাইন ইজ দ্য ফিউচার। এইটা হলে একটা পার্সপেক্টিভ। বড় বড় যারা আছে তাদেরকে আমি বলতেছি যে ছোট ছোট অনলাইনে কিছু, আর যারা একটা অনলাইন করতে করতে একটা নির্দিষ্ট জায়গায় চলে আসে, ধরেন 2, 4, 5 কোটি টাকা করতেছে, এবং তারা দেখতেছে যে তাদের অ্যাকুইজিশনে দে আর ফেসিং চ্যালেঞ্জেস, যে অ্যাকুইজিশন হচ্ছে না বা পেনিট্রেশন হচ্ছে না, সিপিআর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এদের মধ্যে যারা আসলে লং টার্ম চিন্তাভাবনা করতেছে তাদের কিছু অফলাইন প্রেজেন্স রাখা উচিত। তাইলে যেটা হবে, যেটা আসলে মেইন প্রবলেম হয়, যেমন ধরো আমরা এখানে বলতেই পারি, খাসফুডের সাথে আমি কাজ করছি, আরমান ভাই এবং তহিদ ভাই ফাউন্ডার ওনাদের, ওরা যেটা করছে যে ওদের 28টা অফলাইনে স্টোর আছে। তো কেন? এখন ধর ন্যাচারও, আমি নাম ধরে বলতেছি, একদম ন্যাচারও আছে, হালাল ফুড আছে, হ্যাঁ, তারপরে আপনার এখানে ফালাক ফুড আছে, তারপরে যে আছে ঘরে বাজার আছে, এরা কেউ অফলাইনে করে না, কিন্তু তারা খাস ফুড কেন করছে? এবং ওদের যতই বলেন না কেন, খাস ফুডে কিন্তু আলাদা একটা ব্র্যান্ড আছে। খাস ফুডে যেটা হয়েছে, ইটস আ কাইন্ড অফ সিক্রেট, তারপর আমি বলে এটা ইন্ডাস্ট্রির সাথে আমি বলতেছি, সেটা হচ্ছে যে ওরা দেখছে, আমি বললাম আরমান ভাইটা বলছি যে আরমান ভাই কী জন্য ভাই এটা আপনি অফলাইনে কেন আপনি এই করতেছেন, বুঝলাম ভালো সবই ঠিক আছে, মানে আমি তো গেস করতে পারছি। তো ওনার কথা হচ্ছে এটা ভাই, যে অনলাইনে যে কাস্টমার সেটা রিটেনশন হচ্ছে 17%, হ্যাঁ, মানে রিপিট বাই যেটা রিটেন করা যায়, অ্যান্ড অফলাইনে যেটা আছে এটা হচ্ছে মোর দ্যান 45%। সো যেটা হচ্ছে যে অনলাইনে আসলে এখন অনেকে আসতেছে, জেনজি অ্যান্ড আর্লি অ্যাডপ্টার্স, যারা ব্যস্ত, যারা কর্পোরেটে জব করতেছে, ব্লা 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 ব্লা, অফলাইনে এখনও অনেক বড় একটা সেগমেন্ট আছে যারা অনলাইনে আসে নাই, এবং যারা আসে তারা আবার অফলাইনের প্রতি অনেকটাই ইউজ টু। তো এখন ধরেন মুরব্বী যারা আছে, এরা নামাজ পড়তে আসার সময় বাসার জন্য একটা বাজার করলো, এই নাতির স্কুল থেকে আনছে একটা বাজার করে নিয়ে গেল, তার লাইফের এন্টারটেনমেন্ট হচ্ছে ওই দোকানে গেলে ম্যানেজার, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, বাসা, এইটাই হইলো গিয়ে তার জন্য তার লাইফে এন্টারটেনমেন্ট। এই জন্য সে ছুটতে চায় না, এবং এর জন্য সে জোর কইরা হইলেও দোকানে যায় কি করে বাজার। এর জন্য খাস ফুড এইটা ধরতে পায় না, তারা বুঝছে যে ঠিক আছে আমি এলাকায় ডেন্স পপুলেটেড এলাকা যেখানে থাকবে, প্রেফারেবলি স্বপ্ন বা অন্যরা যারা আছে তাদের পাশাপাশি আমি একটা করবো, সো দ্যাট পিপল আমার মানুষেরও ব্র্যান্ড মনে করে, অফলাইনেও ব্র্যান্ড মনে, এমন যাতে মনে না করে অনলাইন। অ্যান্ড দেখেন এই অফলাইনের ফলে এদের অনলাইনে পেনিট্রেশনও এন্ডোর্সমেন্ট হইতেছে। মানে হচ্ছে যখনই আপনি অনলাইনে অ্যাডস দেখতেছেন এবং যাওয়ার সময় ধরেন কত একটা মোহাম্মদপুরে এক রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, একটা আউটলেট দেখলেন, মনে হবে ও আচ্ছা এরা তো আছে, তার মানে ট্রাস্ট আপনার কি
করে বিল করলো, অনলাইনে যা টুক করে অর্ডার করে দিলেন। আবার এইভাবে যাচ্ছে না অফলাইনে একদিন গেলেন, দেখলেন না ব্যবহার ভালো, সব কিছু আছে, এদের তো অনেক ভ্যারিয়েশন আছে, এটা 3টা 4টা প্রোডাক্ট না 120টা প্রোডাক্ট, তখন আপনার মনে হলো ধ্যাত তারিখা তাইলে আর আমার এখানে আসার দরকার কি, আমি তো অনলাইনেই কি করবে। এই যে একটা জিনিস, এর জন্য আমি বলতেছি যে যারা মোটামুটি একটা ব্যবসায় অনলাইনে চলে আসে তাদেরকে ছোটোখাটো অফলাইন দেওয়া উচিত। বাট অবভিয়াসলি ভাই, এটা আমি বলছি সব ব্যবসার জন্য সব রেসিপি না, ফাউন্ডারের বুঝতে হবে, জানতে হবে এবং তার রিয়েলাইজ করতে হবে যে অফলাইনে তার কীরকম কম্পিটিশন আছে, সেইটা বুঝেই তাকে কি করতে হবে, অফলাইনে ওইটা দিতে হবে। অ্যান্ড অবভিয়াসলি প্রফিটেবল কথাটা চিন্তা ভাবনা রাখতে হবে যে আপনাদের ক্যাশ বার্ন এত করতে পারবে না, কারণ অনলাইনে বার্ন হয় একটু, অফলাইনে কিন্তু আবার ফিক্সড কস্ট কী থাকে, বেশি থাকে, এটাই আর কি। ভাই আপনি জামশেদ ভাইয়ের এক্সাম্পল দিলেন না, আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করি। দেখেন আমরা যখন মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি আমাদেরকে বারবার পড়ানো হয়েছে যে তুমি যখন ভাই মার্কেটিং করবা, ব্যবসাপাতি করবা, তোমার প্রোডাক্টের ইউএসপি থাকা লাগবে, মানে ইউনিক সেলিং পয়েন্ট থাকা লাগবেই। বাট আমরা এখন এই 2026 সালে এসে দেখতেছি যে ইউএসপি তো থাকা লাগবে, এটা তো মাস্ট, এটা তো কোর। পাশাপাশি আসলে একটা ব্র্যান্ডের এখন ইএসপিও থাকা দরকার। ইএসপি মানে হইলো ইমোশনাল সেলিং পয়েন্ট। সো জামশেদ ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, ওই ইমোশনাল সেলিং পয়েন্টটা খুব কাজ করছে। ওনার যে অডিয়েন্স, ওনারা ইমোশনালি জামশেদ ভাইয়ের সাথে সুপার ডুপার কানেক্টেড, যেটার ফলে জামশেদ ভাই খুব ফাস্ট আসলে গ্রো করতে পারছে। মানে আপনি অ্যাগ্রি করেন কিনা? এখানে হ্যাঁ, এটা অবশ্যই কারেক্ট। এইটাতে আমার একটা চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে যে আপনার তো ইয়েস এক্সট্রিমলি অ্যাডিক্টেড টু দ্য ডিভাইস। সো এখন পারচেসের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, ইট ইজ লাইক আপনি কত ফাস্ট স্ক্রল করতেছেন এবং থাম স্টপার বানাইতে পারছেন। এই থাম স্টপারের মধ্যে ইমোশনাল জিনিসটা কিন্তু পরে, আগে আপনি এখন অ্যাট্রাকশন হয়ে গেছে যে কোনটায় থামবো সেইটা আমি কিনবো। সো এইখানে যেহেতু আগে চিন্তা ভাবনা করে কেনার জিনিসটা চলে গেছে, এর জন্য এখানে ইমোশনাল ডিপেন্ডেন্সিটা চলে আসছে যে মানুষ সবার কন্টেন্টই ভালো হচ্ছে, এই হচ্ছে, কিন্তু কোনটা আপনি নেবেন। মানুষ আসলে সত্যি কথা, মানুষ যতই টপে উঠুক সে চিন্তা করে আমার সাথে এই লোকের কি ম্যাচ আছে কিনা, বা আমি যে স্ট্রাগল পার করে আসছি এই লোকের মধ্যে কি স্ট্রাগল আছে, বা সবাই যে মেকি অ্যান্ড ইনফ্লুয়েন্সার দিয়ে করতেছে, এই লোক খাটের লুঙ্গি পয়রা জাল বিছায়া যাচ্ছে, সে পাচ্ছে যে না এটা দিস ইজ আ রিয়েল অ্যান্ড র পিপল। অ্যান্ড আমি দেখেন, আমারও অনেকে, যে আমি যে রিসেন্টলি 1-to-1 মিটিং শুরু করছি, প্রায় 130টার মতো মিটিং করছি, এবং এর মধ্যে মেজরিটি অফ দ্য পিপল বলে যে ভাই এই যে আপনি যে নর্মালি কথা বলতেছেন এইটাই সবচেয়ে ভালো লাগে। So আমি কিন্তু এইরকমই, মানে খেয়েছেন গিয়েছেন পড়েছেন এটা বলতে পারবো না তা না, কিন্তু মানে আই ফিল লাইক যে হ্যাঁ ভাই আমার তো কন্টেন্ট ঠিক থাকতে হলে আমি হোয়াট আই এম উইলিং টু ডেলিভার। সো অনেক মানুষ র জিনিসটাও কি করে, পছন্দ করে। সো এর জন্যই আপনি যেটা বলতেছেন যে ইমোশনাল টাচটা আসলে মানুষ এটা খুঁজে, কারণ এত বেশি ডোপামাইন মানুষের রিলিজ হয়ে গেছে, এখন তাকে যদি আপনি ইমোশনালি অ্যাটাচ না করতে পারেন তাহলে ইট বিকামস টাফ টু সেল ইউর ব্র্যান্ড। অ্যান্ড এবং সেল হইলেও এটা লং টার্ম ব্র্যান্ড হয় না। ইমোশনাল থাকলে তার একটা ট্রিগার পয়েন্ট থাকে, ও আচ্ছা ওই ছেলেটার এইটা ভালো। যেমন যে কোনো একটা ব্র্যান্ড থেকে আমার ফোন করে, একটা ছেলেই ফোন করে, ওর ভয়েসটা শুনলে আমি খালি বলি আচ্ছা ঠিক আছে বাবা বলো, বা বলি যে তুমি আমার পরে ফোন দিও, বা একবার যখন অ্যাটাচমেন্ট হয়ে গেছে ডেলিভারি যেদিন দাও অসুবিধা নাই, তুমি দিলেই হইলো। আবার কিছু ব্র্যান্ড আছে যেটার একটা জিনিস আমার মাথায় হয়তো আছে, আচ্ছা ঠিক আছে বিটরুটের এই একটা ওনার মাধ্যমে দেখছিলাম, সো আমার কাছে মনে হয়েছে এটা অনেক ট্রাস্টওয়ার্দি, সো ফোন করলে আমি বলি যে একটা পাঠাই দেন, আর কোনো কথাই বলি না। সো এই যে ইউ হ্যাভ টু গিভ কনজিউমার্স রিজনস টু কনভার্ট, এই রিজনস যদি আপনি দিতে পারেন, ইমোশনাল হোক ইন্টেলেক্ট হোক যেটাই হোক, তাইলে সে কনজিউমার কনভার্ট হবে। ভাই আমি যদি ভুল না করি চাল ডাল কিন্তু লসে আছে, তাই না? লসে আছে, হ্যাঁ। চাল ডাল এখনো প্রফিটেবল না, চাল ডাল এখনো প্রফিটেবল না, বাট এখন চাল ডাল প্রফিটেবিলিটির গ্রোথ চালাইতেছে। অ্যান্ড বিজনেসে অবশ্যই কখনোই প্ল্যান অনুযায়ী সব কিছু হয় না। হ্যাঁ, যেমন ধরেন আপনার মনে করেন যে রাশিয়ান ইউক্রেনের যে যুদ্ধটা হইলো, তখন একটা বড় একটা ইনভেস্টমেন্ট আসে, কত ছিল $50 মিলিয়ন। ওইটা আবার রাশিয়ান স্যাংশন খাইছে দেখে ইউএস মার্কেট থেকে ওই ইনভেস্টমেন্টটা বের করতে পারে না। সো ওইখানে একটা স্টাক পয়েন্ট হয়েছে। তারপরে সবাই মনে করছে যে 2025-এর শুরুতেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেমন একটা বড় একটা কোম্পানি বাংলাদেশে, যারা নাম বলতেছি না, 80,000-এর মতো ডেইলি অর্ডার করে, সব কিছু মিলায় ওদের মানে মাল্টিন্যাশনাল একটা প্রেডিকশন ছিল যে 2025-এর জানুয়ারিতে মানে গ্রসারি অর্ডার ডেইলি 60,000, 70,000 বা 1 লাখ হবে অনলাইনে। কিন্তু ওইটা তো হয় নাই, বরং আরও এটা শ্রাঙ্ক করছে। এখন তাদেরই ছিল, তারা মানে অনেক বড় রিসার্চ করছে, তারা ধরেন 50টা দেশে অপারেশন, 50টা সিটিতে ওয়ার্ল্ডে চালাচ্ছে, কিন্তু তাদের প্রেডিকশনও কী হয়েছে, ভুল হয়েছে। সো চাল ডালেরও এরকম একটা ছিল, বাম্পি রোড, তারা দে শুড হ্যাভ বিন প্রফিটেবল বাই নাও, বাট এখনো হয় না। বাট দেন এগেইন এইটা নিয়ে যে চাল ডাল খুব বেশি বদার না, চাল ডাল যদি চলতে পারে, চাল ডাল যে ব্যাকএন্ড বানাইছে, প্রফিটেবিলিটি কোনো ইস্যু হবে না। বিকজ আপনি এখানে অ্যামাজন ফ্রেশের 15 ইয়ার্স লাগছে প্রফিটেবল হইতে, টেস্কো আপনার এর লাগছে আরও অনেক বেশি। তারপরে আপনার এখানে অন্যান্য যেগুলো আছে, যেমন আপনার ওকাডো, হ্যাঁ, ইউকের সবচেয়ে বেশি অটোমেশন আছে, এর লাগছে 12 বছর। সো 10 বছর, 12 বছর, 15 বছর লাগতেই পারে। অ্যান্ড যদি ওয়ার্ল্ড ওয়াইড ইনস্টেবিলিটি থাকে তাহলে আরও বেশি হইতেও পারে, বাট ওই সময়টুকু পর্যন্ত সার্ভাইভ করে থাকাটা ইজ আ চ্যালেঞ্জিং থিং, যেটা থ্রু চালাল এখন যাচ্ছে আর। ভাই যেই কোম্পানিটা অ্যাকচুয়ালি প্রফিট করতেছে না, মানে যে আসলে লস দিয়ে ব্যবসা চালায় যাচ্ছে বা বার্ন করতেছে, তো
তো বাট আপনি বলতেছেন এটা গ্রোথ এনশিওর করতেছে। সো এই গ্রোথটাকে অ্যাকচুয়ালি আপনি সংজ্ঞায়িত করেন কিভাবে? মানে গ্রোথ মানে কি আপনার কাছে? এখানে অনেক জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে মনে করেন যে আপনি প্রফিটেবল না, মানে হচ্ছে যে আপনি যা বেচতেছেন অপারেশনালি প্রফিটেবল একটা জিনিস, আর একটা হচ্ছে যে সব মিলে প্রফিটেবল হওয়ার জন্য একটা জিনিস। এখন স্টেজই আছেন গ্রোথ, মানে আপনি বড় হচ্ছেন, ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, এইটাও একটা ইয়ে হয় যে আমি খালি ইনভেস্ট করছি, এটা লস না, এটা হলো ইনভেস্টমেন্ট। কিন্তু আরেকটা জায়গা আছে যে আপনি ইনভেস্টমেন্ট সব করছেন, কিন্তু এখন আপনার নেক্সট একটা জাম দেওয়ার কথা, কিন্তু আপনি ওইখানে কি করতে পারতেছেন না, করতে পারেন। সো এখানে আপনি কি হয়ে গেলেন, একটা জায়গায় স্টাক হয়ে গেলেন। সো আপনার কোয়েশ্চেনটা যদি আরেকবার করেন তাহলে আমি এইটার জিনিসটাই করে। ভাই প্রশ্নটা হচ্ছে কি, লাইক ধরেন আমি প্রফিট করতেছি না, লস দিয়ে ব্যবসা চালাচ্ছি, বাট আমার গ্রোথ হচ্ছে। গ্রোথটা আসলে কোথায়? কোথায় গ্রোথ হচ্ছে? ও আচ্ছা, গ্রোথ এনশিওর করতেছেন, সেটা হচ্ছে যে ধরেন প্রফিটেবল না এখন, তাইলে আপনি প্রফিটেবল হওয়ার জন্য কি করতে পারতেছেন? একটা হচ্ছে যে আপনার ওয়ার্কফোর্স যা আছে এখানে এফিসিয়েন্সি বাড়ান, আপনি বটম 20% ফালাই দেন, আপনার এখানে প্রসেস বা এসওপি যা আছে এগুলারে আপনি রিভ্যাম্প করেন, কিভাবে আপনার এইখানে 10টা প্রসেসের বদলে 4টা প্রসেস দা সিস্টেম চালানো যায় সেইটা করেন। আপনার এখানে লিডারশিপে যারা আছে এইখানে আপনি নেক্সট লেভেলের লোক থেকে উঠান, হ্যাঁ, যাতে আপনার কি করতে হচ্ছে, বাইরের থেকে হাই স্যালারিতে না আনে একটা প্রমোশন দিয়ে আপনি কি করতেছেন, বাড়ায় ফেলতে পারতেছেন। তারপর আপনার এখানে মনে করেন যে যখন মানুষের ক্ষুধা থাকে, যখন মানুষ হাঙ্গারের মধ্যে থাকে, তখন পুরা টেকের মাধ্যমে আপনি অনেক কি অটোমেশন করতে পারেন, টেকের মাধ্যমে আপনি অনেক অপটিমাইজেশন আনতে পারেন, এখানে লোক বল যেটা লাগবে সেটা আপনি সরাই দিতে পারেন, এবং অনেক নয়েজ থাকতে পারে যেটা যখন টাকা থাকে তখন আপনি অপটিমাইজ করতেছেন না, কিন্তু এখন আপনি কি করতে পারেন, এটারে অপটিমাইজ করতে পারেন। একটা এক্সাম্পল দেই, মানে আমার এখন এই যে কনসালটেশনে যারা আছে এরা, আমি দেখি যে $2,000, $1,500, $1,000 ডেইলি এরকম কোনো বিষয়ই না, $3,000 ডেইলি খরচ করতেছে, এরকম লোকজন আসতেছে। কিন্তু যদি আমি এটা আরো 3-4 জায়গায় বলছি যে চাল ডালে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই গত 3 মাসের অ্যাভারেজ মান্থলি মিডিয়া বাইং এর বাজেট কত, ইট ইজ বিলো $1,000 পার মান্থ, যেখানে এফ কমার্স গুলো ডেইলি এর চেয়ে বেশি করতেছে। সো এই যে এতদিন ধরে ব্র্যান্ড বানাইছে, অপটিমাইজ করছে, আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স দিছে, গ্রো করছে, কাস্টমার গুলারে যে আনছে, এর জন্যই তো সে এখন এখানে কি করতে পারছে, সেভ করতে পারছে। আমি নিজেই 2 কোটি টাকা মাসে খরচ করছি সব কিছু মিলায়, এখন সেটা নেমে আসে 35 লাখ টাকায় আপনার সব চ্যানেল মিলে। সো এই যে এফিসিয়েন্সিটা আসছে, সো ইটস অল অ্যাবাউট যে হ্যাঁ, নেক্সট স্মুথনেসটা আসতে কতক্ষণ লাগবে, ততক্ষণ আপনাকে কামড়ায় কি হইতে পড়তে থাকবে। অ্যান্ড দিস ইজ স্টোরি অফ এভরি স্টার্ট আপ, স্টোরি অফ অল দ্য বিজনেসেস। কিন্তু আমরা বাইরে হয়তো জানি না, চাল ডাল হয়তো বড়, এর জন্য হয়তো চিন্তা হয় বেশি সবার, কিন্তু ছোট বিজনেস যারা আছে এরাও অনেক স্ট্রাগল করে কি করতেছে, যাইতেছে। সো এখানে যেটা আসলে করা উচিত সেটা হচ্ছে যে নলেজ বেস যেটা আছে দ্যাট হ্যাজ টু বি শেয়ার। এর জন্যই আমি এত কিছু অনেক ওপেনলি কি করি, শেয়ার করি, কারণ এগুলা ইন্ডাস্ট্রির অ্যাসেট। নলেজ শুড বি ফর এভরিওয়ান, হ্যাঁ, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। কিন্তু এই যে ছোট খাতরা দেখেই যে ব্যবসায় জাম্প দেয়, এইটাতে আমার খুব অ্যালার্জি আছে, এইটা আসলে করা উচিত না। ভাই চাল ডালের যে গ্রোথের গল্প আমরা শুনলাম, বা চাল ডাল যে গ্রোথ স্টেজে আছে বা তার গ্রোথ এনশিওর করতেছে, চাল ডালের এই গ্রোথের গল্পগুলো থেকে আমাদের এসএমই বিজনেসগুলার শিখার কিছু আছে কিনা? এসএমই বিজনেসগুলো কি শেখার আছে? আমি মনে করি যে এসএমই বিজনেসগুলো এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে টিম বিল্ডিংটা শিখতে পারে। হ্যাঁ? যেমন এইখানে আপনার এই যে একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়া, এই যে একটা ওয়্যার হাউস থেকে ৩০টা ৩৬টা ওয়্যার হাউস করা, এই যে টিম যে বিল্ড করছে, এইটা একটা বড় জিনিস। এসএমই বিজনেসগুলো অনেক সময় বলে যে ভাই লোক কোথায় পাবো, লোক কোথায় পাবো? তো আমি যেটা বললাম যে এখানে দেয়ার ইজ নো শর্টকাট। আমি এটা অনেক জায়গায় বলছি, আবারও বলতেছি যে চাল ডালে যে এখন মার্কেটিং এর হেড উদিতি, ও যে ৬০০ জনের বা ৪০০ জনের টিম লিড করে, সে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে আসছিল ৳১০,০০০ স্যালারিতে। এখন সে লাখ টাকা স্যালারি পায়, অ্যান্ড আপনার এত বড় টিম চালায়। চাল ডালে যে অপারেশনের হেড আছে যে ৪০০-৫০০ জনের টিম চালায়, সে ছিল অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে। চাল ডালে যে এক্সিকিউটিভ ডিরেক্টর নায়েফ ভাই, যে আর কি পুরা কোম্পানি চালায়, সে হচ্ছে গিয়ে ফ্যাশন মার্চেন্ডাইজিং থেকে পাশ করা। এগুলারে ফাউন্ডার কষ্ট করে বানাইছে, সুযোগ দিছে, রিস্ক নেওয়ার সুযোগ দিছে, অথরিটি দিছে, ভুল করছে, টাকা খরচ হইছে, টাকা নষ্ট হইছে, এই করছে, তারপরে আজকে এটা কি হইছে, বিল্ড হইছে। তো এসএমই গুলারও এরকম করতে হবে যে ক্ষুধার্ত লোকগুলারে খুঁজতে হবে এবং ওইভাবে বানাইতে হবে, এবং ফাউন্ডাররা এরা কি করছে, চাল ডাল কীভাবে বানাইছে, সেবা কীভাবে বানাইছে, এখান থেকে তাদেরকে শেখা উচিত যে আমি আমার কোম্পানির কালচারটা এইভাবে সেট করবো, বা আমার টিমটা কী করবো, এইভাবে বিল্ড করবো। আরেকটা জিনিস এটাই করতেছে, সেটা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে যে অনেক এসএমই অনেক আপনার হাই মার্জিনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে। চাল ডাল এখানে আবার একটু কিছুটা ফেল করছে আমি বলবো না, বলবো যে তার সেগমেন্টই যেটা, এখানে গ্রস মার্জিন ইজ ভেরি লো, লাইক 22%, বিগ বাস্কেট 35% পর্যন্ত বানাইতে পারছে। মানে আমরা যাদেরকে ফলো করি, চাল ডাল যাকে ফলো করে ইন্ডিয়ার যেটা, কিন্তু চাল ডাল এখানে আপনার একটা জায়গায়
কিছুটা হইলেও ফেল করছে, আমি বলবো যে 20% 22% উপরে গ্রস মার্জিন যাইতে পারে না দেখে সে আজকে প্রফিটেবল না। কিন্তু এসএমই যারা আছে এরা আবার কিছু প্রোডাক্টে 60% 50% মার্জিন করে তারা খুব ভালো করছে। এইখানে তারা উচিত না, ঠিক আছে আমি খালি আর একটা ব্যবসা দেখে আমার গেলে হবে না, আমি আমার ব্যবসায় যদি মার্জিন সহ ব্যবসা করতে পারি আই এম ডুইং গুড। আর ওইখানে লো মার্জিনের ব্যবসা নিয়ে টিম বড় করা যাবে না, কারণ হচ্ছে কি এখানে অনেক চ্যালেঞ্জ হতে পারে। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে ফান্ডিংয়ের উপরে ডিপেন্ড কইরা আপনি ফিউচার প্ল্যান সব যদি বানান তাইলে ইজ এ প্রবলেম। আপনার ব্যবসা সেলফ সাফিসিয়েন্ট হইলে আপনার প্ল্যানিংয়ের উপরে এক্সিকিউশনের একটা কি থাকবে, কন্ট্রোল থাকবে। এইটা একটা আমার মনে হয় যে শেখার অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে আর কি। ভাই চাল ডাল লজিস্টিক ব্যবসা অনেক কমপ্লেক্স ব্যবসা, সে লস করতেছে, ওকে মানলাম। আপনি কিন্তু শুধু চাল ডাল না, আপনি আরও একটা কোম্পানিতে কাজ করতেন, সেটা হলো সেবা.xyz, যেটাকে নিয়ে আপনি আবার একটু কম কথাবার্তা বলেন। সো আজকে একটু আমাদেরকে বলেন যে সেবা.xyz ও তোর লজিস্টিক ব্যবসা না, ও হইলো সার্ভিস বেসড ব্যবসা, বা ওর হইলো বেসিক্যালি টেক ব্যবসা, মানে ও হচ্ছে বেসিক্যালি সিস্টেম বানাইছে, তাই তো, মানে সিস্টেমের ব্যবসা। সো ওর প্রবলেম কোথায়, মানে সে কেন আসলে প্রফিটেবল হইতে পারতেছে না, মানে কি কমপ্লেক্সিটি আসলে সেবা.xyz ফেস করতেছে? মানে হ্যাঁ, সবারই চ্যালেঞ্জ আছে এবং সবাই চিন্তা করে যে আমি ধরেন ইনভেস্টর টাকা দিচ্ছে, এখন এই 100 টাকা দিচ্ছে, এখন 100 টাকা তার বাচ্চা আছে 5টা, এখন এটা টেক ব্যবসা, এখন এইখানে কোনটায় দিলে এই মুহূর্তে এজটা পাওয়া যাবে এবং কোনটায় দিলে এখান থেকে কিছু টাকা বানায় আবার আরেকটায় করা যাবে, এইরকম কিন্তু অনেক টাফ করতে হয়, আপনার ফাউন্ডারে নিতে হয়। সেবাতে আদনান ভাই আছে, সজীব ভাই আছে, অ্যান্ড আপনার সেবার কয়েকটা ব্যবসা আছে, একটা হচ্ছে সেবা.xyz, একটা হচ্ছে সেবা ম্যানেজার, একটা হচ্ছে এস বিজনেস, একটা হচ্ছে আপনার সেবা পে, সো সেবার একটা ওয়ালেটও আছে, সেটাও চলতেছে। তো সেবার এখানে এক এক বিজনেসে এক এক রকম চ্যালেঞ্জ আছে, ওরা যে ভালো করতেছে না তাও আমি বলবো না, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে এখানে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার অ্যাডপশন অফ আপনার এই যে টেকনোলজি বলেন, সার্ভিসেস বলেন, অনলাইনের নতুন যে লাইফস্টাইল আছে সেটার কথা বলেন। বাংলাদেশে ইন্টারনেট পেনিট্রেশন ইজ ভেরি স্লো। হ্যাঁ, ইন্টারনেট পেনিট্রেশন না হলে ই কমার্স পেনিট্রেশন হবে না, ই কমার্স পেনিট্রেশন না হলে তো অনলাইন যে সার্ভিস যেগুলো আছে সেগুলো অ্যাডপশন উইল বি ভেরি স্লো। হ্যাঁ, সো এইখানে সেবার যেটা হয়েছে আমি যেটা দেখি সেটা হচ্ছে ধরেন সেবা ঢাকা শহরে লোক আছে 2 কোটি, সেবা এখন ঢাকাতেই দেয়, মনে করেন যে বাইরে খুব কম, খুবই কম আর কি, লাইক 5% অফ দ্য এন্টায়ার বিজনেস সেবা XYZ এর ঢাকার বাইরে আসা হয়তো বা। তো সেবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ঢাকাতে আপনার 2 কোটি লোক আছে, সেবাতে লাইফ টাইম রেজিস্টার্ড লোক আছে অ্যারাউন্ড 1 মিলিয়ন, সো রেজিস্ট্রেশনই করছে 1 মিলিয়ন, সার্ভিস নিজ অ্যারাউন্ড 400,000 পিপল, অ্যান্ড আপনার প্রত্যেক মাসে সার্ভিস নিতেছে অ্যারাউন্ড 10,000 পিপল, সো ইট ইজ লাইক সুপার নিশ কাস্টমার বেস। হ্যাঁ, আপনার ধরেন বাথরুম ক্লিন করতেছে 2,000 টাকা দিয়ে, হ্যাঁ আপনার ড্রাইভার রাখতেছে 2,000 টাকা দিয়ে, আপনার ফেসিয়াল করতেছে 3,000 টাকা দিয়ে, অনেক ক্ষেত্রে অন্যান্য অনেক ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রোভাইডার যা আছে তাদের চেয়ে অনেক এফোর্ডেবল, বাট স্টিল এটা একটা খুবই সেগমেন্টেড একটা বিজনেস। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মাসে যদি 10,000 লোক ব্যবসা করে, আপনার বছরে হয়তো ইউনিক 40,000 পিপল আপনার করতেছে, সো ইট বেজ ইজ অ্যাকচুয়ালি আ বিট স্মল যেহেতু আছে এর জন্যই আপনার মনে করেন যে এখনো হতে পারছে না। এইটা যখনই আপনার ধরেন 1 লাখ ক্রস করে যাবে বা 2 লাখ ক্রস করে যাবে তখন এই ব্যবসা আবার খুব স্মুথলি কি করবে, রান করা শুরু করবে। এবং এখানে অনেক রকমের চ্যালেঞ্জ আছে ভাই, ফাউন্ডাররা তো অ্যালোন, অনেক রকমের চ্যালেঞ্জ আছে। যেমন ধরেন আপনার সার্ভিস অর্ডার আসুক না আসুক সব তো সাপ্লাই চেন তো রেডি থাকতে হয়, তো এটা সাপ্লাই চেন হচ্ছে সার্ভিস প্রোভাইডার্স। তো সার্ভিস প্রোভাইডার্সরা রেডি আছে, তখন আবার এক সময় ধরেন অর্ডার ফ্লো করলো, তখন আবার সার্ভিস প্রোভাইডাররা অস্থির হয়ে যেতেছে, তখন আবার তারা এখান থেকে প্ল্যাটফর্ম থেকে কি চলে যেতেছে, তারপর আবার তারা কি করতেছে নিজেরাই অন্যান্য কাস্টমার যারা আছে তাদের সাথে করতেছে, তখন আবার যদি আবার এই দিক থেকে অর্ডার আসে তখন এটা আবার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। সো অনেক কিছু আছে যেটা কি করতে হচ্ছে, ম্যানেজ করতে হইতেছে। সো স্টিল 100% ফিগার আউট যে হয়ে গেছে সেটা আমি বলবো না, বাট অপটিমাইজ হচ্ছে এবং এক এক সময় এক এক লিডার আসতেছে, তারা এসে এখানে এফোর্ট দিচ্ছে, তারা ভ্যালু করতেছে। আমি বলবো যে এটা বেসটা সলিড হচ্ছে, বাট এখনও যে একেবারে খুব স্মুথ চলতে থাকবে এই দিন এখনো আসলে আসে নাই। বাংলাদেশের বেশিরভাগ স্টার্ট আপেরই এইরকমই অবস্থা, কিন্তু আমরা আশা করি যে ভালো হবে, কারণ এরা যদি সাকসেসফুল না হয় তাহলে আমাদের জন্য ব্যাড নিউজ, ফিউচারে তো মানুষ কি পাবে না, ইন্সপিরেশন পাবে না, এই আর কি। এবং ভুল যেগুলো করতেছে সেগুলো থেকে শিক্ষা নেওয়াটাও কি জরুরি। হ্যাঁ, আমরা অনেকে বলে যে ভাই এত কইরা লাভ কি, এইটা কইরা লাভ কি, আমি বললাম যে ভাই এরা যদি নাই করতো 550 কোটি টাকা চাল ডাল খরচই না করতো, সেবার 200 কোটি টাকা খরচ নাই করতো, ভুলই না করতো, ইন্ডাস্ট্রিতে এইসব ট্যালেন্টরা কাজ করারও সুযোগ পাইতো না, আর আমার মতো লোক ওইখান থেকে আইসা মুখস্থ ব্রর করে বলতেই পারতো না যে এই জিনিস এটা, বিকজ আমরা করছি এই স্টার্ট আপগুলোর জন্য আমরা সুযোগটা কি পাইছি। সো তারা যে ভুল করছে এইটাও একটা অনেক বড় ব্লেসিংস, যে এইখান থেকে শিক্ষা নিয়ে অন্যরা কি করতে পারে, তারা নিজেদেরকে সেভ করতে পারে। ভাই আমরা তো সাধারণত ব্যবসাপাতি করি প্রফিটের উদ্দেশ্যে, মানে ঘরে টাকা ঢুকবে, মানে এটাই তো বেসিক্যালি দিন শেষে মোটিভেশন। সো যেই ফাউন্ডাররা আসলে বার্ন করে ব্যবসাপাতি করতেছে বা লস দিয়ে ব্যবসাপাতি করতেছে, এদের দিন শেষে আলটিমেট মোটিভেশনটা আসলে কি? বার্নিং জিনিসটা অনেক সময় এরকমই হয় যে আপনি ধরেন
একটা মার্কেট পুরো সেট হয়ে যাবে 10 বছর পর। এখন কি আপনি 10 বছর বসে থাকবেন? অবশ্যই না। আপনি কত আগে কত আগে আপনি আর্লি মুভার্স হইতেছেন, ফাস্ট মুভার্স হইতেছেন, সেটার উপরেও কিন্তু আপনার ফিউচার কি ডিপেন্ড করে। তো ফাউন্ডাররা যখন এসে বিল্ড করে ভাই, তারা তো একটা প্রবলেম কি করতেছে, সলভ করতেছে, যেটা অন্য কেউ কি করে নাই, সলভ করে নাই। তো তখন তারা চিন্তা করে যে ভাই আমি যে বানাচ্ছি এই জিনিসটা, ইঞ্জিন তো বানাইতে আমার কিছু কি হবে, খরচ হবে। এবং ভাই সত্যি কথা বলতে এইসব অনেক যারা আসলেই ট্রু ফাউন্ডার, তারা তো আসলে নিজে টাকা লয়া ভাগবে এই চিন্তা করে না, তারা চিন্তা করে যে কেমন বিল্ড করবে। তার কত হচ্ছে যে কষ্ট তো হবেই, বাই ডিফল্ট কষ্ট সেখানে থাকবেই। তাদের মোটিভেশন হচ্ছে যে তাদের মধ্যে ক্ষুধা, তাদের মোটিভেশন হচ্ছে তারা পাগল, যে তারা কিছু একটা বিল্ড করতে চায়, তারা নেশনের জন্য কিছু একটা রাখতে চায়, তারা মনে করতে চায় যে এই প্রবলেমটা আমি সলভ করবো। এইসব পাগল বা এইসব যারা এই যে মোটিভেশন যাদের যা আছে, এগুলো যদি না থাকতো তাহলে আমরা অথর্ব হয়ে যেতাম, সোজা কথা যেটা। কিছু আমি বলবো যে যারা আসলে যাই না শুই না চ্যালেঞ্জ নিতেছে, তাদের জন্য বার্ন করাটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ব্লেসিংসও। তাদের জন্য যেটা হইলো, তাদেরই হচ্ছে যে তাদের লিমিট অনুযায়ী ব্যাংক বলে না যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এইরকমই কিছু একটা ভুলে গেছি পকেটের। মানে সোজা কথা হচ্ছে যে খুবই হাস্যকর, এটা খুব মনে পড়তেছে না আবার, কিন্তু সোজা কথা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার পাইপলাইনে কত ফান্ডিং আছে, সেই ফান্ডিং দিয়ে আপনি আসলে ব্যবসাটারে এইভাবে যদি যান তাহলে কতখানি আগাইতে পারবেন, সেইটা বুঝে আপনাকে খরচ করতে হবে বা ইনভেস্ট করতে হবে। নট নেসেসারি যে এভরি খরচ ইজ আ বার্ন, এভরি খরচ ক্যান বি ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল, এবং ইনভেস্টমেন্ট সবসময়ই আপনার কি হয়, জরুরি হয়, বাট ব্যালেন্সটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড অবভিয়াসলি ফেইল হবেই, ওয়ার্ল্ড ওয়াইডই আপনার 2 থেকে 3% হয়তো বা কী করে সাস্টেইন করে। সো এটা তো জানা জিনিস, সো এখানে ঘাবড়ানোর কিছু নাই, এই আর কি। ভাই আপনি তো 130টা ক্লায়েন্টকে ওয়ান টু ওয়ান মেন্টরিং করছেন, সো তারা তো বেসিক্যালি কোনো না কোনো প্রবলেম সলভ করার জন্য আপনার কাছে আসছে। ভাই আমাকে একটু বলেন, মানে দিন শেষে এদের আসলে কমন প্রবলেমগুলো কি, মানে কোথায় কোথায় তারা প্রবলেম ফেস করে। সো আমরা এই প্রবলেমগুলো কি জানতে পারলে আমরা এটাও বুঝতে পারবো যে আমাদের বাদ বাকি ফাউন্ডারদেরও প্রবলেমগুলো আসলে কি, বা তাদের কোথায় কাজ করা উচিত। এদের মেইন যেটা সমস্যা দেখলাম, আসলে 130 কাউন্টটা হয়তো কম বেশি হইতে পারে, সেটা ঠিক আছে, ওইটাই না মেইন। আমি যেটা দেখছি সেটা হচ্ছে, আমি কিন্তু এখানে একটা মোটামুটি ভালো একটা ফিল্টার দিছি যে এইটা খুব একটা চিপ না। হ্যাঁ, আমি এই 130 দিছি, তো আমি মনে হয় গত 10 বছরে 1000 ফাউন্ডারে ফ্রি দিছি, মানে ফ্রি দিছি, কথাবার্তা বলছি, যখন চাইছে এই করছে, নিজের পকেটে খাওয়াইছি, পড়াইছি, আদর করে দিছি, হ্যাঁ, ফোনে কথা বলছি, ইয়েও করছি। কিন্তু আমি যেটা একটা জিনিস দেখছি যে এর মধ্যে মানুষ, বাংলাদেশে একটা প্রবলেম যেটা হয়ে যেতেছে, যে বলে না যে মানে প্রপার জায়গায় টাইম অ্যান্ড ভ্যালুটা দিতে হবে, মানে একটা ফিল্টার দিয়ে দেওয়া উচিত। গণহারে যদি আপনার মানুষের সেবা করতে যান তাহলে ইউ উইল বি ইন ট্রাবল। সো আমি এইবার যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট ফিল্টার দিয়ে দিছি, যে যারা 20 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে আটকায় গেছেন, বা 2-3 কোটি টাকা আটকে 5-4-10 কোটি টাকা করতে চাচ্ছেন, বড় হতে চাচ্ছেন, টিম আছে 15 জন 20 জনের, তারাই আমার কাছে আসেন, এইটা আমি বলে দিছি। এবং এখানে একটা মোটামুটি চার্জও রাখছি টুকটাক। এটা সবাই এফোর্ড করতে পারবে না, যে চাইলে আর আইসে পড়লো সেই রকম কেউ না। সো এর জন্য আমি ইচ্ছা করে ফিল্টার করে দিছি যাতে ওই রকম আসে, এবং প্রবলেমগুলো আমি যেই রকম এক্সপেক্ট করতেছি সেই রকমই প্রবলেম। যে ভাই আমি এখন ওই যে বলতেছে যে আমার 2 কোটি টাকা সেল, কিন্তু আমার 1 কোটি টাকা মার্কেটিং খরচ, বা 80 লাখ টাকা মার্কেটিং খরচ। মার্কেটিং খরচ শুড হ্যাভ বিন লাইক 15-20% ম্যাক্সিমাম, সেখানে আপনার 50-60% মার্কেটিং খরচ করতেছে। এইখানে আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, কারণ কি, সে ডিপেন্ডেন্ট হলে হেভিলি ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট। এখন ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট হলে ফেসবুকে যত আপনি দিবেন, ও তো আপনার ঘরের উপরে তত কি করবে, চাপবে। ফেসবুক আন্ডারস্ট্যান্ড যে প্রত্যেকটা ট্রাফিক কোন চ্যানেল থেকে আসতেছে, কি সোর্সের মাধ্যমে আসতেছে, আপনার ওয়েবসাইটে জানে। সে দেখতেছে যে আপনি ফুললি ফেসবুকের ডিপেন্ডেন্ট, সে তো ইচ্ছা করে আপনারা কি করবে, সাক করবে যে লেভারেজ করতে। এবং সে জানে যে আপনি অ্যাড ম্যানেজারে যায় কত বারবার অ্যাগ্রেসিভলি কি করতেছেন, অর্ডার চেক করার জন্য রিফ্রেশ দিতেছেন। যত বেশি রিফ্রেশ দিবেন তখন হয়তো যে আবার সিপার একটু কমাই দিবে, যে আর একটু মাথা ঠান্ডা করি, না হলে আবার ড্রপ অফ করবে, আমার স্পেন্ডিং কমাই দিবে। আবার যখন আপনার দেখতেছে যে আপনার অ্যাড ম্যানেজারে ঢুকতেছেন না, সব কিছু স্মুথ, তাহলে সিপার একটু বাড়ানো যায়। দিস থিংস আর হ্যাপেনিং। এবং সবার ক্ষেত্রে এই জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে তারা মার্কেটারের কাছে গেছে, মার্কেটার তাদেরকে সেল আইনা দিছে, সে মনে করছে ভাই একটা কিছু বুঝি না, আমি যেটা বলছি এটাতে অনেকে অনেক অসন্তুষ্ট হয়েছে, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। সে মনে করে যে আমি 5 টাকা দিয়ে আনছি, 3 টাকা খরচ, 10 টাকায় বিক্রি করবো, 2 টাকা লাভ, 1 টাকা স্যালারি, 1 টাকা আমার পকেটে, এইভাবে চিন্তা করো। বা দিস ইজ নট বিজনেস। তারা যেটা করছে, তার ইন্টারনাল কোনো টিম বিল্ড করে নাই, তার নিজের কোনো নলেজ নাই, সে একজন মার্কেটারের উপরে দিচ্ছে, মার্কেটার সিপিআর 2.5 দিলেও সে খুশি, 2 দিলেও খুশি, কারণ তার মার্জিন হলে গিয়ে $5। সো এইভাবে করে বাড়ায় গেছে। কিন্তু এখন যখনই আসছে মার্কেটারের সাথে মারামারি কাটাকাটি কিছু কইরাই কিছু হচ্ছে না, তখন তারা চিন্তা করছে হ্যাঁ হ্যাঁ আমার তো আর কোনো কি নাই, ওয়ে নাই। তখন তারা আটকায় গেছে যে এখন তো আমি কি করতেছি, আমার মার্কেটিংয়ের টিমও নাই, এজেন্সিও দিতে পারতেছে না, আমি তো লসে যাইতেছি, অ্যাড বন্ধ করে বসে আছি, এইরকম অবস্থা। তখন তারা আসতেছে যে ভাইয়া তাহলে আর কি করা যায়। এবং খুবই হাস্যকর বা খুবই স্যাড থিং যেটা, মানে এটা
লার্নিং, আমি হাস্যকর কথাটা আমি উঠায় নিচ্ছি, বলা উচিত যে খুবই মানে দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে যেটা মানে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এক একজনের 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 6 লাখ পর্যন্ত কাস্টমার আছে, বাট স্টিল তারা ধুমায় অ্যাকুইজিশন করে দিচ্ছে। মানে নতুন কাস্টমার ছাড়া কিচ্ছু বুঝতেছে না, এক্সিস্টিং কাস্টমাররা যে কি করবে, কে আছে ওই কাস্টমার যে ওই ব্র্যান্ডের নাম ভুইলা মুইচা গেছে গা, ফোন করলেও যে চিনে না, তাতে তাদের কোনো রিয়েলাইজেশন নেই, তার মাথায় এটাই নেই যে আমার এক্সিস্টিং যে আছে। যেমন আমি সেই দিন একটা আমার যে ইন্টারেক্টিভ কেসে গ্রোথ বিজনেস গ্রোথ অ্যান্ড ব্লু প্রিন্ট নিয়ে একটা যেটা করলাম, সেখানে ফার্স্টেই আসছে আপনার 45 জন 48 জনের মতো ফাউন্ডার আসছে। আমি হিসাব করে দেখলাম যে ওদের ওইখানে ওই রুমের মধ্যেই 30 লাখ কাস্টমার আছে, মানে ওদের সবার মিলে 30 লাখ আছে। আমি বাদ দিলাম যে 30 লাখ বাদ দেন, 20 লাখ হয়তো ইউনিক কাস্টমার আছে। তো যদি $2 করেও সিপিআর ধরি, তাহলে এরা $40 লাখ কি করছে, খরচ করছে। ইটস লাইক 50 করোড় টাকা তারা খরচ করে কাস্টমার আছে, কিন্তু স্টিল তাদের মধ্যে কোনো কোলাবোরেশন নাই। যে যার মতো ব্যবসা করতেছে, নিজের মধ্যে কোনো কোলাবোরেশন নাই। তারা যে এক ব্যবসা দিয়ে আরেক ব্যবসার হেল্প করবে, এক কাস্টমার বেস দিয়ে যে আরেক কাস্টমার বেসের মধ্যে আপনার কি করা যায়, এই কোলাবোরেশন করে লেভারেজ করা যায়, সেগুলোর কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। সো তারা নিয়ে আসছে সোজা কথা, ভাই আমি ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট, আমি পারি না, আমার যে মার্কেটার আছে সে অন্য কিছু পারে না, এখন আমি কি করব, কিভাবে করব। অ্যান্ড কথা হচ্ছে আমি এটারে বড় করতে পারতেছি না, আমার 3 কোটি টাকা ব্যবসা আটকে গেছে, আমি 10 কোটি টাকা করতে চাই। হ্যাঁ, এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে তাদের মেইন একটা প্রবলেম। অ্যান্ড তারপর একটা জিনিস হচ্ছে যে ভাইয়া আপনি সব দেখাই দিয়েছেন, খুব খুশি, কিন্তু এখন এটা এক্সিকিউট কে করবে, লোক দেন। সবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লোক দেন। এখন যদি আমি একটা এজেন্সি থাকতো যে খালি এই যে পারফরমেন্স মার্কেটার অ্যান্ড আপনার ডিজিটাল অন্যান্য যে 8-10টা মার্কেটিং চ্যানেল আছে, সে গ্রোথ মার্কেটার যাকে বলে আর কি, সেগুলো চালাইতে পারবে, তাইলে আমি ধুমায় ব্যবসা করতে পারতাম। প্রতিটা ফাউন্ডারের একটাই কথা, ভাইয়া লোক দেন। আমি বলি যে কিসের লোক, বলে ভাই কাজ করতে পারে লোক দেন। আমরা যেখানে পারি সেখানে কি, যে কাজ করতে আগ্রহী, হার্ড ওয়ার্কিং, সুপার এনার্জেটিক, তারে দেন। আমি যেখানে ফিট হয় সে তারাই রাখবো। মানে তার মধ্যে এত রিসোর্সের অভাব তার কোম্পানির ভিতরে, সে ফাউন্ডার হ্যাজ বিকাম সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার্স। এইটা একটা মেজরিটি অফ দ্য ডেমের প্রবলেম। আরেকটা জিনিসের প্রবলেম যেটা হয়েছে, সেটা হচ্ছে আমি দেখছি, এটা আমি একদম কনসিয়াসলি সেটার করতে চাই, সেটা হচ্ছে যে কিছু ব্র্যান্ড আছে খালি এইসব আজগুবি টাইপের গিফট অ্যান্ড মানে গিভ অ্যাওয়ে দিয়া টিয়া এগুলা চালাইছে, মানুষের ব্রেইন ওয়াশ করছে। এদের একটা আসছে যে লিড জেনারেশন করতে হবে, লিড দিয়ে কি করবে সেটা পরের জিনিস, লিড জেনারেশন করতে হবে। এইরকম করে টোরে তারা যেটা হয়েছে, তাদের ইউজার বেসটা অনেকটা আপনি তাদের উপর পিসড অফ। হ্যাঁ, প্রথমবার মোটিভেশন দিচ্ছে যে আপনি এটা পাবেন, লটারি হবে, এইটা হবে, সেটা হবে, এটা সেকেন্ড বারও আপনার মনে করেন যে দিছে যে এইবার পান নাই তো কি হয়েছে, আরেকবার পাবেন। এইরকম করতে করতে তারা একটা জায়গায় গিয়ে ব্যাকল্যাশ খাইতেছে। এমন লোকও আছে যে বলতেছে ভাই আসছি এই 30%-এর বেশি বকা দেয় না। তো 30% একটা কমপ্লেন একটা ব্র্যান্ডের তো মানে মাথা নষ্ট। মানে ইট ইজ লাইক আপনি গুণা করতেছেন, সোজা কথা যেটা। 2% 5% থাকতে পারে, কিন্তু 30%। এবং তারা রিয়েলাইজও করতেছে না যে তারা নিজের পায়ে কি করতেছে, নিজে কোপ দিতেছে। এবং আরও একটা বিজনেস মানে এই সেগমেন্ট আছে, আসলে অনেক কিছুই আছে, বলতেছে সেটা হচ্ছে যে এক লোক আসতেছে, তা সে বলতেছে যে ভাইয়া আমি ব্যবসা করতেছি কিন্তু আমি খুবই ডিসস্যাটিসফাইড। আমি বলি যে কি ব্যবসা, বলে যে আমি 30 লাখ টাকার প্রোডাক্ট আনি, 50 লাখ টাকা মার্কেটিংয়ে খরচ করি, আমার আপনার 10-15 লাখ টাকা থাকে। আমি বলি যে আপনার তো এই রুমে যারা আছে অনেকের চেয়ে অনেক বড় লোক, কারণ আপনি 10-15 লাখ টাকা লাভ করতেছেন, কিন্তু আপনি খুশি না কেন? বলে যে এই যে ভাইয়া এই একটা টার্ম শিখছে উইনিং প্রোডাক্ট। আমি এই আনার পরে এইগুলো দেখি যেটা হয়, আইনা বেচার আগেই দেখি যে আরো 3 জন নিয়ে আসছে, সারাক্ষণ কামড়াকামড়ির মধ্যে, ভাই আমি খুব অস্থির। আমি বললাম যে এই দেখেন, এই যে আপনি সেল করতেছেন তারপরে আপনি অস্থির হয়ে যেতেছেন, বিকজ ইউ আর নট বিল্ডিং আ ব্র্যান্ড। আপনি কমোডিটি ব্যবসায় আসছে এবং আপনি এটা কোনো ব্যবসায়ী না, এটা আপনি টাকা বানাইতেছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার এখন হাই টাইম হলো যে টাকা বানাইছেন এটা দিয়ে আপনি একটা ব্র্যান্ড বিজনেস করেন, এবং আপনি এই লোকগুলোর ক্ষতি করতেছেন। এই যে অন্য যারা আছে এখানে 30 লাখ টাকার প্রোডাক্টে 50 লাখ টাকা সে মার্কেটিংয়ে খরচ করতেছে, এর জন্যই তো অন্যদের সিপিআর কি হইতেছে, বাড়তেছে। কিন্তু উনি চিন্তা করতেছে ভাই আমার তো সিওজিএস হইল 20%, তাহলে আমার তো কোনো সমস্যা নেই, 80% আমার মার্জিন, নাহলে আমি এইভাবেই চালাই যাই। এবং এতে যেটা করতেছে যে 5টা ওয়েবসাইট খুলে, 5টা অ্যাকাউন্ট খুলে, 5টা দিয়ে বুস্ট করতেছে, যেইটাতে রেসপন্স খারাপ পাইতেছে সেটা বন্ধ করে দিচ্ছে। ওই কাস্টমার যেগুলো কিনছে সেগুলোর সাথে কোনো রিলেশন নাই, সেই কাস্টমারগুলো পিস্ট অফ হইতেছে যে অনলাইনের লোক 2 নম্বর। অ্যান্ড ওই অনলাইনের লোক 2 নম্বরই বইলে আপনার এফ কমার্সে গিয়ে আর কি করতেছে না, অর্ডার দিতেছে না। হয়তো বছরে 4টা অর্ডার দিতে, এখন সে দিতেছে বছরে 1টা অর্ডার। এই যে ড্রপ অফ হইতেছে, এর জন্য কাস্টমার বেইজ আর কি হচ্ছে না, বড় হচ্ছে না। বড় না হইলেও আপনি কি হচ্ছে না, রিটেইন করতেছে না, এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে সুইচ করতেছে টাক করে, সুতরাং রিপিট হচ্ছে না। রিপিট না হলে তো সব দিক থেকে কি লস। সো যাই হোক, এটা ইট মাইট সাউন্ড লাইক এ ক্রেজি থিং, ইট ইজ ক্রেজি আউট দেয়ার। এই জিনিসগুলোকে অর্গানাইজ করতে হবে, ফাউন্ডারদেরকে বুঝতে হবে যে সুন্দরভাবে ব্যবসা করাটাকে কাকে বলে, এবং এটা যারা উড়াধুরা ব্যবসা করতেছে তারা ধৈরা যাবে। আমি একটা আর্টিকেল লিখছি যে বাই 2026 80% অফ ফেসবুক ডিপেন্ডেন্ট বিজনেসেস উইল
ভ্যানিশ। এটা তাদের জন্য এবং কাস্টমারের এক্সপিরিয়েন্সের জন্য ভ্যানিশ হবে। কিন্তু ইট ইজ হাই টাইম যে আপনারা এটা মনে করেন না যে কাস্টমাররা বোকা, অ্যান্ড ইট ইজ খুবই ইম্পর্টেন্ট যে কাস্টমাররা, আমরা প্রত্যেকটা কাস্টমারের স্যাটিসফাই করার চেষ্টা করতেছি, বিকজ আরেকটা ব্র্যান্ডের কাস্টমার আপনার কাস্টমার, আপনার কাস্টমার আরেকটা ব্র্যান্ডের কাস্টমার। সো এইখানে চিপা দিয়া বাইর হয়ে চলে যাবেন এবং আপনার কোনো ইম্প্যাক্ট হবে না একটা কাস্টমারের ডিসস্যাটিসফাই, এটা চিন্তা করার কোনো কারণ নাই। ভাই আপনি বললেন 2026 সালের মধ্যে 80% মানুষ বা 80% এন্টারপ্রেনার যারা ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট, সো তারা ঝরে যাবে, এটা আপনি বললেন। এখন আমার কথা হইলো এই ফেসবুক ডিপেন্ডেন্সি থেকে বের হওয়ার আসলে আমাদের হাতে আর কি কি অপশন আছে যে আমি ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট থাকবো না, আমি আদার্স বিভিন্ন চ্যানেল নিয়ে কাজ করতে পারবো, আর কি কি অপশন অ্যাকচুয়ালি বাংলাদেশে আছে? ফেসবুক ডিপেন্ডেন্সি থেকে বাইর হওয়ার উপায় হচ্ছে ভাই ফেসবুক, আমি আবারও বলছি যে আমি এখানে বলছি যে ভাই অনেক লোক ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট, মানে মার্কেটাররাও ডিপেন্ডেন্ট, কারণ তারা মনে করছে এইটাই মার্কেটের ডিমান্ডটা, আমি এইটাই শিখি, অ্যান্ড তারপর তারা ইনকামও করতেছে, অ্যান্ড মানুষ ব্যবসাও করছে। এখন আবার হয়তো এই যখন আজকেই নাকি একটা আপডেট আসার কথা, এরপর হয়তো অনেক কিছু নর্মালাইজ হবে, আবার যদি মানুষ ফিরাটির আবার সেই ফেসবুকের, এইটাই ইজ এ প্রবলেম। এইটা ডিপেন্ডেন্সি আমি বন্ধ করার কথা বলছি না, কমানোর কথা বলছি। এইটা ইজ লাইক ভাই ফেসবুকে মানুষ আছে, মানুষ যেখানে আছে এখানে মার্কেটারে যাইতেই হবে, কিন্তু এইটা আপনি অ্যাওয়ারনেসের জন্য ইউজ করেন। হ্যাঁ, আপনার অ্যাওয়ারনেসের জন্য করেন এবং অন্যান্য চ্যানেলেও করেন, যাতে ফেসবুক আপনার পায়া না বসে। আপনার সাথে কোনো প্রবলেম নেই, আমার মার্কেটারদের সাথে প্রবলেম মাই প্রবলেম ইজ উইথ ফেসবুক, যে আপনারা যে চিবাইতে আছে ইচ্ছা মতো, ওই চিবানের অংশ আমিও পড়তেছি, আপনি যত চিপানি খাইতেছেন আমারও চিপার মধ্যে আপনি ফালাইতেছেন। সো এইটা যেটা করতে হবে ডিসেন্ট্রালাইজ হইতে হবে, এবং আমরা যদি রেভলিউশন শুরু না করি, অন্যান্য চ্যানেল যদি চালু না করি, মানুষ কিন্তু চ্যানেলও অবসলেট হয়ে যেতেছে। একটা চ্যানেলে মানুষজন যদি ইউটিলাইজ না করে এবং এখানে যদি অন্যান্য ব্যবসারা আপনার মানে না করে, মার্কেটিং না করে, তাহলে কিন্তু কনজিউমাররাও মনে করতেছে যে না এইটা আসলে মনে হয় না, ইট ইজ ডেড, এবং ওইখান থেকে কনভার্সন আস্তে আস্তে কী হয়ে যায়। সো এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টেই বুঝতে হবে যে কোন মার্কেটিং চ্যানেলের জন্য, কোন ব্যবসার জন্য কোন মার্কেটিং চ্যানেল ভালো হতে পারে। আমার ব্যবসার জন্য এই মার্কেটিং চ্যানেলগুলোয় কাজ হইতে পারে। তাইলে আমার কি করতে হবে, অডিয়েন্স সেগমেন্টেশন ওইভাবে বাইক করতে হবে, আমার কাস্টমার বেস যে আছে ওইখানে আমি কাস্টমার প্রোফাইলিং ঠিক মতো করতে হবে, তার ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হবে, তার হোয়াটসঅ্যাপ আছে কিনা সেইটা প্রোফাইল করতে হবে, সে লিঙ্কডিনে আছে কিনা সেইটা প্রোফাইলিং করতে হবে। এইভাবে যখন আপনি সিআরএমটা স্ট্রং করে ফেলাবেন এবং আপনার মাল্টি চ্যানেল করবেন, তখন সব দিক থেকে লাভ হবে, সিপিআরও কমতে থাকবে। কারণ কি মনে করেন আপনি খালি ফেসবুকে দেখতেছেন, অনেক লোক আছে সারাদিন ফেসবুকে দেখেন, তার ইমেইলে না আসা পর্যন্ত সে কিনবেই না, বিকজ তার ট্রাস্ট বাড়তেছে না যে এই ব্যবসাটা আমি ট্রাস্ট করবো। 50,000 টাকার এসি আমি ইমেইলে পাইলে আমি কিনবো। আরেকজন আছে সারাদিন SMS আস্তে আস্তে দেখতেছেন, আর কিছু লোক আছে যে SMS এ পাইলে সে কি করবে, SMS থেকে হয়তো কি হবে, কনভার্টেড হবে। আচ্ছা SMS না পাইলে হোয়াটসঅ্যাপে পাইলে সেই হবে যে হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা নয়েজ ফ্রি ভাবে পাইছি। যেমন দেখেন আমার পাবলিকলি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকে দিয়ে দিছি, এটার কারণটা কি, মানে অনেক জ্বালাবে কিন্তু আসলে জ্বালাচ্ছে না, কারণ ওইটা দেখে যে দিবে এই ধৈর্য মানুষ অনেক, যার নাই তা আমি খুশি। সে আমার এই মেসেঞ্জারে ইনবক্স করলে আমি ডিসকারেজ করি যে ভাই আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ না, হোয়াটসঅ্যাপে পাঠাতে এফোর্ট লাগে। সো ওইখান থেকে আমি ফিল্টার করতে পারি, অ্যান্ড আমি যেটা হইতে পারে সেটা হচ্ছে থাকলে একটা অডিও দিতে পারি। এই অডিওটা আমার জন্য খুবই একটা কনভিনিয়েন্ট একটা জিনিস। সো যেটাই বলতেছি সেটা হচ্ছে যে যখন আপনি মাল্টিপল চ্যানেলে স্প্রেড হবেন, তখন একটা চ্যানেল আরেকটা চ্যানেলে এন্ডোর্স করবে। আপনি ধরেন ফোন করছেন, হ্যাঁ আপনাদের তো SMS পাই, আচ্ছা SMS, ও আচ্ছা এদের তো ফেসবুকে, ও আচ্ছা ফেসবুকে দেখছি, হ্যাঁ গুগলেও তো দেখছি সেদিন বাংলা নিউজে, আচ্ছা ঠিক আছে এইরকম করছে, ও আচ্ছা তাইলে তো এইও করে। ভাইবারও দেখি মাঝে মাঝে কি করতেছে মেসেজ, ও আচ্ছা এইটা আচ্ছা ঠিক আছে, ভয়েস ব্লাস্ট পাঠাইছে যে এক চাপুন কিনতে এক চাপুন। এই যে ডাইনামিকিজম, তখন ওই ব্র্যান্ডটার ভিজিবিলিটিটাও বাড়ে, কাস্টমারের মাথায়ও ট্রাস্টটাও বাড়ে, এবং আপনার আস্তে আস্তে ফেসবুকের উপর থেকে ডিপেন্ডেন্সিটাও কি কমে। গুগল এত সুন্দর একটা জিনিস, ইউটিউব এত সুন্দর একটা জিনিস, এইগুলো আপনি পুরোপুরি ইউটিলাইজ না করলে ইউ আর লুজিং এভরি ডে অ্যান্ড এভরি। হ্যাঁ 25 সেন্ট থেকে $2.5 হয়েছে, এটা যে $10 হবে না, $10 হইলে তো কাস্টমারই ভাইয়া যাবে সব। $2.5 তো ভাই অনেক ব্যবসাতে আসলে প্রফিটই থাকে না। এইটাই তো আমি বললাম যে প্রফিট যদি না থাকে তাহলে তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় না। এটা একটা বড় জিনিস, কারণ তো সে মনে করেন প্রফিট করতেছিল, টিম বাড়াইছে, সব বাড়াইছে, এখন তো টিমটা কি করতে পারতেছে না, ফালাই দিতে পারতেছে না। অ্যান্ড আবার মনে করেন যে অর্গ্যানিক প্রোডাক্টে অনেক ভালো প্রফিট মার্জিন ছিল, কিন্তু এখন যেহেতু ওই যে আসে সেই আসে, আইসা আবার কি করে, খুবই দুঃখজনক। এটা আসলে বললে কাস্টমাররাই হবে। সেটা হচ্ছে যে এমন হয় যে একটা ফাউন্ডার বেশি দামে, মানে একটা ব্র্যান্ড ভালো বেশি দামে বেচতেছে, ওই মালিকেরই আর একটা ব্র্যান্ড আছে, সে আইসা বলতেছে যে আমাদের উৎপাদন খরচ কম, এর জন্য আমরা বেশি রাখি না, আপনি আমাদের কাছ থেকেই নেন। সে মনে করতেছে কাস্টমারের, সে খুব চালাক কইরা দুইটা ব্র্যান্ডে, একটা 800 টাকার উপরে বেচতেছে আর একটা 600 টাকার নিচে বেচতেছে, কিন্তু কাস্টমার তো একসময় না একসময় এটা ঠিকই বুঝবে, তারপরে সে এই দুইটার একটা থেকেও না গিয়ে আরেক জায়গায় কি চলে যাবে। এই তো এইসব থিংস আর হ্যাপেনিং। সোজা কথা, যদি সব কথার এক কথা বলতে হয় ভাই, কাস্টমার্স আর নট ফুল, কাস্টমার্সকে হ্যাপি করতেই হবে, কাস্টমারের ভ্যালু দিতেই হবে। অ্যান্ড ভাই এফোর্ট ছাড়া, সাধনা ছাড়া ব্যবসা কিছু হয় না। ফেসবুকে যা
মানে যেইভাবে করছেন, যা করছেন এতদিন, এটা মনে করেন বোনাস ধইরা নেন। ইট ইজ টাইম টু আপনার বাকেল আপ অ্যান্ড লার্ন অ্যাবাউট অল দ্য মার্কেটিং চ্যানেলস অ্যান্ড লেভারেজ অল অফ দেম। সোজা কথা যেটা, আপনার ব্যবসাটারে আপনি এখন বাংলাদেশের বাইরে নিতে চাইতেছেন। ইউকেতে ফেসবুক কেউ দেখে না, ইউরোপে ফেসবুক কেউ দেখে না, তাহলে আপনি ওখানে অন্য চ্যানেল আপনার ইউজ করবেন না? করতে হবে, শিখতে হবে। ভাই আপনি একটু আগে বললেন যে আপনার বিজনেস গ্রোথ যে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপে অনেক ফাউন্ডার আসছে এবং আপনি বলছেন যে তারা কিন্তু চাইলে একজন আরেকজনের সাথে কোলাবোরেশন করতে পারতো। সো এই কোলাবোরেশন দিয়ে অ্যাকচুয়ালি আপনি কি মিন করতেছেন? সো এটা একটু আমাদেরকেও শেখান, আমাদের অডিয়েন্সও বুঝুক। এই কোলাবোরেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে ফাউন্ডাররা যারা শুনতেছেন খুব মনোযোগ দিয়ে শুনেন। ভেরি ইজি থিং, বাট এখানে আপনাদের কলিজা লাগবে অ্যান্ড আপনাদের থট প্রসেস ক্লিয়ার হওয়া লাগবে, তাইলেই আপনি একজন আরেকজন এটা নিয়ে হেল্প করতে পারবেন এবং এটা লেভারেজ করতে পারবেন। খুবই সিম্পল জিনিস, যেমন ধরেন আমাদের এখানে একটা বেবি ব্র্যান্ড আছে, আমি নামই বলি জাফরিনস ফুড, বেবি ফুড এইরকম টাইপের। এদের আপনার 7.5 লাখ অডিয়েন্স আছে, হ্যাঁ, আপনার ফেসবুক পেজে। এখন সে বেচতেছে কি, বাচ্চাদের খাবার বেচতেছে। এখন বাচ্চা আছে মানেই মা আছে। এখন ওইখানে আরও 5টা ব্র্যান্ড ছিল যারা মায়েদের জিনিস বেচতেছে। কেউ বেচতেছে হচ্ছে কি আপনার হয়তো কসমেটিক্স, কেউ বেচতেছে হয়তো বা আপনি মনে করেন হেয়ার অয়েল, কেউ বেচতেছে হয়তো বা আপনার ফ্যাশন ওয়্যার, বা কেউ বেচতেছে শাড়ি। প্রত্যেকেই কিন্তু ওই জাফরিনের সাথে কি করতে পারতেছে, আপনি ইচ্ছা করলে কোলাবোরেট করতে পারছে। কি যে আচ্ছা আপু আপনি তো ওইটা করতেছেন, তো আপনি বেবি ফুড দিচ্ছেন, বেবি ফুড তো যারা নিচ্ছে তারা আপনার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট করে। এখন 5জন যায় তারা বলতে পারে যে আপু আমরাও এই ফিমেলের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি, আপনি আমাদের নেন। এখন জাফরিন উইল ডিসাইড যে কে সবচেয়ে ট্রাস্টওয়ার্দি এবং তার ব্র্যান্ডের সাথে কোনটা যায় বেশি। তারা বলবে যে আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, আমার এই ঈদ আসতেছে, তো ঈদের মধ্যে আমাদের ক্যাম্পেইন আসতেছে, আপনি ঈদে যেহেতু ড্রেস দিবেন, বাচ্চাদের ফুডের সাথে সাথে মারা কি কিনবে, ড্রেসও কিনবে, তাহলে তো তারা ড্রেসের যদি ডিসকাউন্ট পায় খুশি হবে, এবং আমার থ্রুতে যদি ডিসকাউন্ট পায় তাহলে ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েশনটা হবে হ্যাপিনেস। তাই ধরেন একজন একটা অ্যাপু আছে যে আর কি আপনি মনে করেন যে ঈদের ড্রেস সেল করতেছে, সে 10,000 ভাউচার বানায় জাফরিনের জন্য বানাই দিল যে 20% ডিসকাউন্ট ফর জাফরিনস বেবি ফুডের যে কাস্টমার আছে তাদের জন্য। সো ওইখানে দিয়ে দিল এবং সে কি করলো, সে বললো যে আপু খালি হাই ভ্যালু কাস্টমারকে দিন। সো কি করলো, তার কুরিয়ারের যে লোক আছে তাকে বলে দিল যে 3,000-এর উপরে যতগুলো অর্ডার হবে সবগুলোর মধ্যে একটা করে ভাউচার দিয়ে দিবা 20% ডিসকাউন্টের। এখন 3,000 বাসায় আপনি মনে করেন 4-5 হাজার বাসায় চলে গেল এক মাসের মধ্যে, কথা বা 10,000 বাসায় চলে গেল। 10,000 বাসায় কিন্তু এই ব্র্যান্ডের কি ভাউচারটা পেয়ে গেল। সে চিন্তা করলো যে আচ্ছা জাফরিন আপু এই ব্র্যান্ডের সাথে দিছে, তার মানে এই ব্র্যান্ডটা ভালো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি কি করি, রেডিম করি। 5% যদি কনভার্ট হয় তাহলে কিন্তু ভাউচারের এগেনস্ট এটা কিছুই না। সে এতগুলো হাউস হোল্ডে সে ট্রাস্টের একটা মাইলেজ পেয়ে গেল। জাফরিনের কি হলো, সে হলো যে তার কাস্টমারকেও খুশি থাকলো যে আমি প্রোডাক্ট কিনছে হইলো গিয়া কথার কথা যে 3,000 টাকার, এর মধ্যে আবার আমি 500 টাকার একটা ভাউচারও কি পেয়ে গেছি, বা 10% পাইলে আমি 10,000 টাকার কিনলে 1,000 টাকার ভাউচার পেয়ে গেছি। তো এটা কিন্তু একটা গ্রেট কি ভ্যালু। এইভাবে জাস্ট চিন্তা করেন, এখন সে যদি এইরকম 5টা ব্র্যান্ডের সাথে করে, 5টা ব্র্যান্ড যদি তাকে 5,000 করে ভাউচার দেয় এবং সে যদি 5টা করে ভাউচার একটা প্রোডাক্টের সাথে দেয়, দেখা যাবে যে প্রোডাক্ট কিনছে 1,000 টাকার কিন্তু সে ভাউচার পাইছে 3,000 টাকার। তার জন্য একটা এক্সট্রিম পর্যায়ের ভ্যালু প্রপোজিশন। সো এইভাবে ফাউন্ডাররা যেটা আছে সেটা হচ্ছে ক্ষুধা থাকতে হবে এবং কি যে কোনো সেমিনারে যান বা নেটওয়ার্কিং সেশনে যান, যায় একজন আরেকজনের সাথে কথা বলতে হবে, কীভাবে কোলাবোরেট করবেন সেইটা করবেন। অবভিয়াসলি 10 জনের সাথে কথা বলে 10 জনের সাথে আপনার কাজ হবে না, 1-2 জনের সাথে কাজ হবে, ওইটাই আপনার কী করতে হবে। তো ফাউন্ডারদেরকে এখন কনভার্সনটা এখানে কখন বেশি হবে, যখন একটা ফাউন্ডারের ব্র্যান্ডিং থাকবে এবং সে আরেকটা ফাউন্ডারের কাছে বললে সেইটার কী করতে পারবে না, মিনস মানে করতে পারবে না যে না ঠিক আছে এই ভাইয়া বলছে, এই ভাইয়া এত প্রবলেম, ঠিক আছে আমি করি। এই জায়গায় হইল গিয়া ফাউন্ডারের কাজগুলা, যে সে একটা শর্ট সার্কিট করলো এবং 5,000 ঘরে তার কি জিনিসপত্র চলে গেল এবং সামনে যায় করলো। এবং আমরা রেফারেল বা ওয়ার্ড অফ মাউথ যেটারে বলে, এটা তো একদম ফিজিক্যালি একটা জিনিস যাচ্ছে। তো এই যে দেখেন, আপনি ফেসবুকে ওইটা পুশ করতে পারতেন, কিন্তু ফেসবুকেও পুশ করলেন, সাথে সাথে ওইখানেও দিলেন। তো যখনই ভাউচারটা আপনার তার বাসায় চলে গেল, কাস্টমারের বাসায়, এবং সে ফেসবুকে আপনার অ্যাড দেখলো, তখন কনভার্সনটা বেশি হবে না কম হবে? রাদার দেন সে যদি খালি ফেসবুকে দেখতো তাহলে কনভার্সনটা কি হইতো, কম হইতো। কিন্তু এখন তার কাছে ভাউচার অলরেডি আছে, সে যায় ওই ব্র্যান্ডেরটা দেখে কি। সো দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, এটা বললেই হবে না, এটা ইজ এ সাধনা। এইভাবে করে আপনার ব্র্যান্ড একজন আরেকজনের সাথে কোলাবোরেট করতে পারে। এবং গুড থিং ইজ দ্যাট যে আমাদের এখানে যে 2টা সেশনে 110টার মতো ফাউন্ডার আসছিল, এদের মধ্যে অনেকেই এখন একজন আরেকজনকে গুদাগুদি করতেছে যে ভাইয়া এইটা করে আসেন, এইটা করে আপনি মেকআপেরই করতেছেন, আমি হেয়ার অয়েলের করতেছি, তাইলে আমরা এটা যে পুরাপুরি যাচ্ছে, আপনার বাচ্চাটা করতেছেন, আমি তাহলে মাঠটা করতেছি, এটা করেন। আরেকজন বেচতেছে পাঞ্জাবি বেচতেছে, আরেকজন খিমার বা ই বেচতেছে, তাদের মধ্যে কোলাবোরেট। এইগুলা হবে এবং হইতে বাধ্য। এগুলা যত আমরা করব তত আমাদের অ্যাকুইজিশন কস্ট কমবে, কাস্টমারের কস্ট কমবে, এবং একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ডের কোলাবোরেশন বাড়বে, স্ট্রেংথ বাড়বে। তখন এমনও হতে পারে যে তারা 2 ফাউন্ডার মিলে আবার একটা থার্ড বিজনেস কি করতে পারে, শুরু করতে পারে। আমার স্কাই ইজ দ্য লিমিট কোলাবোরেশন ইজ দ্য কি অ্যাট দ্য মোমেন্ট। ভাই যেটা আমরা বুঝলাম সেটা হলো ফেসবুকে তো আসলে আমাদের টাকা ঢালতে হবে, এটার কোনো বিকল্প আসলে আমাদের নাই। বাট এখন প্রশ্ন হইলো, আমি ফেসবুকে টাকা ঢালার পর আমার যেই ক্লায়েন্ট বেস তৈরি হচ্ছে, মানে আমার যে এক্সিস্টিং কাস্টমার,
তাকে আমি রিটেইন করাবো কিভাবে? মানে রিটেইন করানোর উপায়গুলা কি, কি? অ্যান্ড রিটেইন করানোর পর আমি আমার এই কাস্টমার বেসটাকে আমার লয়াল কাস্টমারে কিভাবে কনভার্ট করব? আর ফেসবুকে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে যখন একটা জিনিস কাজ করা শুরু করে মার্কেটাররা ওইটার উপরে ঢালা শুরু করে, এক্সপেরিমেন্ট কম করে। এতে ফেসবুক আরও বুঝে যে এই তো কমফোর্ট জোনে চলে আসে, কমফোর্ট জোনে আসা যাবে না। এভরি টাইম আপনি ইউ হ্যাভ টু ডু এক্সপেরিমেন্টস। ফেসবুক অনেক কিছু বলবে এইটা, কিন্তু আপনার করতে হবে আরেকটা। মানে আপনাকে আগে ওই ডেপথ থাকতে হবে, করে চ্যালেঞ্জ করে আপনি দেখবেন যে রেজাল্ট। ফেসবুক তো ফেসবুকের মতো যাবে, ফেসবুক জীবনও আপনার জন্য যাবে না। ফেসবুক যাবে যে ওর কেমনে সুবিধা হয়, অডিয়েন্সের কামড়াকামড়ি কেমনে কম লাগে, ওর নিয়ম অনুযায়ী করবেন। কিন্তু আপনাকে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড দ্য পালস, অ্যান্ড আপনার ওইখানে হ্যাকগুলো আপনার বুঝতে হবে। টাকা খরচ করেন কিন্তু কইরা শিখেন যে কিভাবে ফেসবুকে কাউন্টার কি করা যায়, দেওয়া যায়। এবং ফেসবুকে খরচ করতেই হবে। লিড জেনারেশনের জন্য আপনার ফেসবুক লাগবে, আপনার অ্যাওয়ারনেসের জন্য ফেসবুক লাগবে, সব ঠিক আছে ভাই। কিন্তু ওয়ান্স আপনি এই কাস্টমারটা পেয়ে গেছেন, এইটার উপরে আবার বারবার খরচ করা ফেসবুকে, এটা বোকামি ছাড়া আসলে আর কিছু না। হ্যাঁ, যতটুক লাগবে ভাই ততটুক করতে হবে। আই উড সে যে আপনি 60% ফেসবুকে খরচ করতে পারেন, কারণ এখন লোক আছে। বাকি 20% আপনার গুগলে করেন, বাকি যা আছে ওগুলো আপনি ভাগ করেন। 6টা চ্যানেলে ট্রাই করেন, 6 মাস চালান, তারপর আপনি অটোমেটিক বুঝবেন যে এই 6টা চ্যানেলে লাফালাফি করে লাভ নাই, ফেসবুকের সাথে বাকি আর 2টা চ্যানেল আমার কাজে লাগবে, সেইটা আপনি ইউটিলাইজ করেন। প্রত্যেকটা ব্যবসা ইজ ইউনিক, ফাউন্ডার ইজ ইউনিক, টিম ইজ ইউনিক, মার্জিন, প্রফিটেবিলিটি মার্জিন ইজ ইউনিক। সো এর জন্য আপনার এক একটা সময় এক একটা চ্যানেলে কী করবে, কাজ করবে। এইটাই স্বাভাবিক। কোনো জোর দিয়া যে এইখানে আমি এই চ্যানেল ইউজ করবই, এটা আসলে হবে না। এখন ভাই আমার এই ফেসবুকের থ্রুতে যে কাস্টমার বেসটা আসবে বা যে অডিয়েন্সটা আসবে, আমি যাদেরকে আসলে রিটেন করানোর চেষ্টা করব, এখন এদেরকে আমি কি ফেসবুকের মাধ্যমেই রিটেন করানোর চেষ্টা করব, নাকি আমি আদার্স অন্য কোনো চ্যানেলের হেল্প নেব? লাইক ধরেন আমি আমার সেলস টিমের হেল্প নিতে পারি, আমি সেলস টিম সেট আপ করতে পারি। সো এরকম কি অপশন অ্যাকচুয়ালি আমাদের হাতে আছে? আপনার সার্ভিস দিয়ে করবেন, সার্ভিস দিয়ে করবেন। এখন সার্ভিসের জন্য মার্কেটিং চ্যানেলে যেইটা লাগে, ইট কুড বি টেলিসেলস, ভয়েস। কিন্তু সবার জন্য আবার ভয়েস কিন্তু না, কারণ আমাদেরই অনেক কাস্টমার বলতো যে ভাই আমি কি অশিক্ষিত নাকি, আমার ফোন দিচ্ছেন কি লেগে, তাই ওদেরকে আমরা কি করছি, এক্সক্লুড করছি। কিছু লোক আবার বলতো যে ভাই এতদিন পরে ফোন দিলেন, আমি আপনাদের নাম্বার খুঁজে পাইতেছি না, আমি কি করতাম, আপনাদেরকে অর্ডার দিতাম, এখন আমি কি করবো, অর্ডার দিব। সো আপনি ওটা বুঝবেন। আবার ধরেন আপনার মনে করেন যে যেমন সে কয়েকদিন আগে একজন আসছে, সে বলতেছে মানে এমন ভ্যালুয়েবল ডাটা তার কাছে আছে দ্যাট ইজ আনইমাজিনেবল ফর আ লট অফ পিপল। সে বলতেছে যে ওমর ভাই আমার কাছে 90,000 হাউস মেকার, হাউস ওয়াইফদের আছে যারা হেলদি, তারা কি করতে চায়, ফ্যাট লুজ করতে চায়, অ্যান্ড তারা আমার কাছ থেকে গত 1 বছরে কোয়ারি করছে, কিন্তু আমি তাদেরকে কখনো ই করিনি, আমি খালি নতুনই নিয়ে যেতে, এখন এর কী করবো। আমি বললাম যে ভাই আপনার এই ডাটাটা যে কত ইম্পর্টেন্ট, অ্যান্ড ডাটাটা খালি ইম্পর্টেন্ট না, ডাটার মধ্যে যে ডাইমেনশন আছে সে বুঝে না, সে বুঝে খালি আসে। কিন্তু ভাই এর মধ্যে আছে যে এ যখন নক দিছে তখন কি বার ছিল, এ যখন কথা বলছে কতক্ষণ কথা বলছে, হ্যাঁ, এ যখন সার্ভিস নিছে কোন এরিয়ায় সার্ভিস নিছে, এ যতক্ষণ কথা বলছে তার অ্যাকশন পয়েন্টটা মানে ড্রপ অফ জিনিসটা কি ছিল, এইগুলো যদি আপনি ক্যাপচার করতে পারতেন ঠিকমতো ডাটা, তাহলে এখন এখান থেকে আপনি ইচ্ছা মতো বানাইতে পারেন। সো যাই হোক, সে এখন কাজ করতেছে, ওইটা পারবে। আর আমি বলবো যে ফেসবুক দিয়েও করতে পারেন, কিন্তু আপনার অবভিয়াসলি অন্যান্য চ্যানেলেও করতে হবে, কারণ ফেসবুকের উপরে যখনই একই চ্যানেলে খরচ করতে থাকবেন তখন এটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে। সব চ্যানেলেরই একটা স্যাচুরেশন আছে। ধরেন নর্মালি আমরা যখন খরচ করতাম $6,000 খরচ করছি এদিন, এইরকমও হয়েছে, কিন্তু আমরা জানতাম যে $450 ইজ দ্য সুইট পয়েন্ট। এই পর্যন্ত গেলে সুপার ভালো হয়ে পারবো, এরপরে যতই যাইতে থাকবো আপনার প্রপোর্শনেটলি আপনার কনভার্সন কি কমতে থাকবে। সো ইউ নিড টু ফাইন্ড দ্য সুইট স্পট ফর এভরি চ্যানেল, অ্যান্ড ওইটারে এইভাবে স্কেল করবেন। অ্যান্ড কাস্টমাররাও বুঝতে হবে যে কোন এলাকার কাস্টমার, তাইলে আমি ই করি। ধরেন ঢাকার বাইরে আপনি ইজিলি টেলিসেলস দিয়ে করতে পারেন, ঢাকার বাইরে বেশি টেলিসেলস করে না, এবং ঢাকার বাইরে মানুষজন কথা বলতে চায়, এবং ঢাকার থেকে ফোন করতে শুনলেও সে আপনার সাথে কথা বলবে অ্যান্ড কনভার্সন হতে পারে। গুলশানে লোক, অ্যাভয়েড টেলিসেলস, হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপেও করতেছে না, ইমেইল যদি পারেন ইমেইলে যান। হ্যাঁ, আপনি ধরেন পুরা ঢাকা শহরের লোক, ইমেইল যাদের আছে সবার আগে ইমেইল করেন। ইমেইল 1 লাখ পাঠাইতে 10,000 টাকা লাগে, আপনি এটা অপটিমাইজ করে আনলে অ্যামাজন এসিএস দিয়ে পাঠাইলে 3,000 টাকা লাগে। 3,000 টাকায় ক্লিক করলেন, 2 ঘন্টার মধ্যে 1 লাখ চলে গেল। হিউজ ফাস্টেস্ট, মানে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট চ্যানেল। আপনি ইমেইল ইউজ করেন, তাই বলে ইমেইল আবার ডেইলি ইউজ করা যাবে না। ইমেইল করতে হবে হচ্ছে গিয়ে ধরেন নিউ ইয়ারের সময় ইমেইল ইউজ করতে হবে, গিয়ে অকেশনের সময় ইমেইল ইউজ করতে হবে, রোজার আগে ইমেইল ইউজ করতে হবে, বৃহস্পতিবার রাত্রে ইমেইল ইউজ করতে হবে, বান্ডেল অফার আসছে যখন তখন ওই সময় ইমেইলটা ইউজ করেন। আবার দরকার হচ্ছে কি আজকে আমার সেল লাগবে, আজকে আমার ক্যাশ ফ্লো লাগবে, 5 লাখ টাকা ক্যাশ বাই করতে হবে, আমি একটা অফার দিব, কিন্তু ফেসবুকে দিব না, ফেসবুকে দিলেও এটা ছড়াইতে সময় লাগবে। তখন আমি কি করবো, আমার কাছে 40,000 কাস্টমার আছে SMS এর, এইখান থেকে 10,000 বা 5,000 জন আছে যে আমার কাছ থেকে 4 বারের বেশি কিনছে, তারে আমি কি করে দিব, একটা পাঠাই দিব 20% ডিসকাউন্ট দিয়ে, অন্য কেউ জানো না, চুপে চুপে ইনবক্সে আপনি দিয়ে দিলেন, ডিসকাউন্ট করে দিলেন, 1,000 অর্ডার কি চলে আসলো। ইট দিস থিংস ওয়ার্ক, বাট ইউ নিড টু ট্রাই। ট্রাই না করলে তো কখনো কি
হবে না। এন্ড আপনার ধরেন মাস্কিং নাই, আপনি ব্যবসায় নন মাস্কিং দিয়ে পাঠাচ্ছেন, আপনার ব্যবসায় 1,00,000 কাস্টমার, কিন্তু সে জীবনে আপনার নাম থেকে একটা SMS পায় না। এখন আপনি পাঠাই দিলেন, নন মাস্কিং পাঠাই দিলেন, সে তো চিন্তাছেই না যে কি ব্র্যান্ড। আবার ওই যে বললাম যে কামড়াকামড়ি খালি ব্র্যান্ড সুইচ করতেছে মানুষজন, তো সেইখানে ব্র্যান্ডের নামও তার কি মনে নাই। যদি ব্র্যান্ডের নামটা জানতো এবং সে যদি মাঝে মাঝেই পাঠাইতো, তাহলে ওইখান থেকে কনভার্সন অটোমেটিক কি বেশি আসবে। এইটাই আর কি। সো মানে মানে ভাই, দেয়ার ইজ নো শর্টকাট, ইউ হ্যাভ টু বিল্ড দ্য চ্যানেলস। চ্যানেল সব রেডি রাখতে হবে, কোন সময় কোনটা ইউজ করতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ইট থ্রু। নিজে না জানলে যারা করছে তাদের কাছ থেকে জান যে ভাই আমার জন্য কি হবে। সে আপনারা 5টা এক্সপেরিমেন্ট করতে হলে 5টা এক্সপেরিমেন্টের রেজাল্টে আপনিই জানবেন। হ্যাঁ, কেউ কোনো দরবেশ বা কোনো ইনা যে গেলে সব বলে দিতে পারবে। অ্যাজ আ ফাউন্ডার, ইট ইজ ইউর বেবি, ইউ নো বেটার দ্যান এনিওয়ান। আপনাকে আরেকজন হেল্প করতে পারবে যে আপনার এই জায়গায় এক্সপেরিমেন্টগুলো এইভাবে কি করেন, রান করেন, এই আর কি। ভাই আমরা তো মোটামুটি আমাদের দেশে দেখি যে বেশ কিছু ব্র্যান্ড আছে যারা অর্গানিক্যালি ভালো করতেছে। অনেকেরই আমি দেখছি যাদের আসলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট খুব একটা করতেও হয় না। সো এই অর্গানিক মার্কেটিংটাকে আপনি আসলে কিভাবে দেখেন, বা অর্গানিক মার্কেটিং নিয়ে আপনার কোনো মানে সুইট মেমোরি আছে কিনা? অবশ্যই, অবশ্যই, অবশ্যই দরকার। অর্গানিক মার্কেটিং ইজ ভেরি, ভেরি ভ্যালুয়েবল। আপনি যদি বানাইতে পারেন তাহলে নাথিং লাইক ইট। হ্যাঁ, মানে আমি একজনের নাম বলি। আচ্ছা, নাম বলতে তো সমস্যা নাই। হ্যাঁ, রিভার ফিশ, আপনার এই আপুটার নামটা ভুইলা গেলাম। বলবেন আপু যদি আপনি দেখেন, মানে হ্যাটস অফ টু হার। রিভার ফিশই মনে হয়। এরা মানে আমাদের ওই যে চাল্লালে আমরা কি লাইট অফ হোপের থেকে আমরা 20 জন ফাউন্ডারে নিয়ে গেছিলাম, যারা এই যে গ্রসারি অ্যান্ড আপনার রিটেইলের কাজ মানে এই যে কমোডিটি নিয়ে কাজ করতেছে। তখন সে গেছে, এর কথা শুনলে আমি এখন যে বলবো মানুষজন তাসকি খেয়ে আসবে যে কি বলে। সে আমাদের বলতেছে যে ভাইয়া আমরা মাঝে মাঝে কন্টেন্ট পোস্ট করার আগে দোয়া পইরা ঘুমাই যে আল্লাহ যে বেশি জানি রিচ না হয়। তো আমি বললাম যে এইটা আবার কি কথা, রিচ না হয় মানে? মানে উনি বলতেছে যে রিচ যাতে না হয় এর জন্য যত উপায় আছে আমরা ক্যাপশনের মধ্যে লিঙ্ক দেই, কথাবার্তা বলি যাতে এটা রিচ অতিরিক্ত না হয়। আমি কি কেন বলে যে ভাইয়া যদি সেই রকম রিচ হয় তাহলে 1 মাসও আমরা ইনবক্স ক্লিয়ার করতে পারি না, এত বেশি মেসেজ আসে, কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন বাইরা যায়। তো আমি বললাম যে এটা কি রকমের কথা, কি ব্যাপার? তখন বলল যে ভাই আমরা 1 টাকাও পেইড মার্কেটিং করি না, আমরা শুধুমাত্র হাওর বাওয়ার এইসব জায়গায় যায় মাছ বেচে, তারা মাছের কন্টেন্টগুলো করি, 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়। অ্যান্ড আমরা অর্ডার দিলে যে দিতে পারবো সেটা না, আমাদের সোর্সিংয়ে যা আসে সেইটা আমরা দেই। দিস ইজ দ্য থিং। সো আমি বললাম যে হ্যাটস অফ টু ইউ, আপনি যে এইরকমভাবে এই জিনিসটা দ্বারা করছেন, এবং তারা অপারেশনের যে জিনিস বলছে, আমি সব কিছু শেয়ার করতেছি না, কিন্তু এটা যেভাবে স্ট্রাকচারটা দ্বারা করছে, মানে সে না বুঝে মাথা নষ্ট করে ফেলেছে। মানে এত সুন্দর জিনিসপত্র টাকা, তো তাদেরও চ্যালেঞ্জ আছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। অ্যান্ড তা সে বলতেছে যে ভাই একটা কন্টেন্ট যারা বানায় তারা তো মনে করেন যে চিন্তা করে যে 1 মিলিয়ন ভিউ হয়ে গেলে আমি $100 পাই গেলাম, $150 পাইলাম। আমরা ওইটা চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার ব্যবসা খারাপ হয়ে যাবে, কারণ আমি তো খালি ভিউ পাইলে হবে না, আমার তো কাস্টমার ওগুলো কী করতে হবে, সাপোর্ট দিতে হবে, আমার তো এগুলো ডেলিভারি করতে হবে। সো এই যে একটা জিনিস সে অর্গানিক করতে পারছে দেখেছে, এটার আপনার এবং আমি আমারে বলতেছে যে ভাইয়া আমার ওই যা ইসের মনিটাইজেশনে যা আসে আমার অপারেশনাল কস্ট পোষায় যায়। বাংলাদেশে আর কেউ ওইটা করতেছে কিনা যে তার কন্টেন্ট বানায়া সে ওইটার মনিটাইজেশন দিয়ে পুরো অপারেশনে খরচ বানায় ফেলাইছে, এইটা আছে। তারপর আরও কিছু ব্র্যান্ড আছে যারা আপনার করে। তবে হ্যাঁ, এইটা একটা সত্য জিনিস, সেটা হচ্ছে যে আবার অর্গানিক দিয়াও যে আবার একেবারে সব সময় করা যাবে, সব প্রোডাক্টে করা যাবে, সব স্কেল পর্যন্ত করা যাবে তা না। হয়তো একটা নির্দিষ্ট স্কেল পর্যন্ত পারবেন, এরপরে আর অর্গানিকের কি হবে, কারণ ফেসবুক আপনার দিবেই না। হ্যাঁ, যতই আপনি অ্যালগোরিদম ক্র্যাক করেন ফেসবুক তো ভাই খুব মানে সবার উপরে ওস্তাদ। ও জানে যে কতটুক পর্যন্ত ওরে আমার দিতে হবে। ফেসবুক হয়তো ওইটা দেয়ও অন্য আরেকটা কারণে, কারণ ওর জন্যই হয়তো কিছু লোক আইসা ফেসবুকে কি করতেছে, বসে আছে, এর জন্য ওই ইউজারদের জন্য এরা কি করতেছে, রিচ দিতেছে, এটাই আর কি। সো অর্গানিক ইজ ভেরি, ভেরি ইম্পর্ট্যান্ট। ভাই আমি বেশ কিছু আপনার পডকাস্টে দেখছি যে আপনি এআই নিয়ে বেশ ইন্টারেস্ট রাখেন। সো এআই নিয়ে আমি ইন্টারেস্ট রাখি, এবং আমার ধারণা পুরো পৃথিবী এখন এআইতে ইন্টারেস্ট রাখে। সো ভাই পয়েন্ট হচ্ছে কি, দেখেন আমরা যখন এআই জিনিসটা বলি আমাদের মাথায় কিন্তু সবার আগে চলে আসে চ্যাট জিপিটি। আর চ্যাট জিপিটির দিকে আমরা কী করি, আমরা চ্যাটিং করি, এটা ওটা প্রশ্ন করি, এটা ওটা জানি, টুকটাক প্ল্যানিং করি। বাট অ্যাকচুয়ালি আমি যদি একটু এই চ্যাটিং থেকে বের হয়ে এসে আমি যদি একটু এভাবে আপনার সাথে কথাবার্তা বলি যে ভাই ধরেন আমার একটা বিজনেস আছে, আমি চাই আমার বিজনেস গ্রোথ এনশিওর করতে, আমি চাই আমার বিজনেসের সেলসটা ইনক্রিজ করতে, আমি এআইকে কিভাবে আমার বিজনেসের জন্য ব্যবহার করতে পারি? অনেকভাবেই হেল্প করতে পারে, স্কাই ইজ দ্য লিমিট। বাট আমি খুবই সিম্পল কিছু জিনিস বলি যেগুলো আমি ইউজ করি, অ্যান্ড অন্যরাও ইউজ করতে পারে, চ্যাট জিপিটি দিয়ে ইউজ করতে পারে, অন্যভাবে একটা জিনিস হচ্ছে যে একদম ভ্যানিশ করে দেওয়া যাবে না, কাজ করতে হবে, কিন্তু আপনি হয়তো কি স্মার্টলি করতে পারবেন। যেমন ধরেন কথার কথা, জাস্ট ফর এক্সাম্পল, যে আপনি একটা ওয়েবসাইট গেছেন বা একটা ওয়েবসাইট এক্সট্র্যাক্ট করছেন মানে হচ্ছে ওইটা সব ফাইল আপনি ডাউনলোড করে আপনি এখানে ইমেইল কালেক্ট করছেন। এখন মনে করেন যে আপনার কাছে 50 পেজের একটা ডকুমেন্ট আছে, সেইটার মধ্যে ইমেইল অ্যাড্রেস আছে এবং আরও অনেক ডেটা আছে। এখন আপনি
চাচ্ছেন এইখান থেকে আপনি ইমেলগুলো এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে, আপনি সোজাসুজি এইটারে আপনি মনে করেন চ্যাটজিপিটিতে আপলোড করে বলতে পারেন যে আই এম আপলোডিং আ ফাইল ফুল অফ টেক্সট, দিস ইজ বেসিক্যালি আ টেক্সট ডাম্প, এক্সট্র্যাক্ট অল দ্য ভ্যালিড ইমেইলস ফ্রম দিস ফাইল। ও ওইটারে স্ক্যান করে আপনার খুর করে একটা সিএসভি ফাইল দিয়ে দেবে যেটার মধ্যে সব ইমেইলগুলো চলে আসতেছে। ওইটার মধ্যে আপনি আবার বলবেন যে ফ্রম দিস ইমেইলজি ফাইল প্লিজ কারেক্ট all the emails that have been that has been spelled wrongly, fix all the domain issues like gamil, gmail, gamol, this stuff sort of, মানে ডোমেইন নাম যেখানে এখানে ভুল আছে সেগুলো ঠিক করো। ও ইয়াহু, জিমেল, হটমেলে যত মিস টাইপ হইতে পারে সব কিছু ফিক্স করে আপনি দিতে পারে। এটা একটা হতে পারে। সেই দিনই হঠাৎ করে একজন ফাউন্ডার বলছে যে ভাইয়া খুবই সিম্পল একটা জিনিস, সে বলছে যে ভাইয়া আমার কাছে কিছু নাম্বার আছে, আমি এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছি, কিন্তু এগুলোর মধ্যে মনে করেন ড্যাশ আছে, এগুলোর মধ্যে স্পেস আছে, এটার মধ্যে সামনে জিরো নাই, আবার কোনোটা 880 আছে, সব তো উল্টাপাল্টা, এখন কী করবো আমি পারতাছি না। আমি ওরা কি বললাম, আমি যাই সরাসরি আমার একটা ভয়েসের আছে যে বললে ওইটা লেখে, তখন আমি বললাম যে তুমি এই অ্যালগোরিদমগুলা ইউজ করো, তুমি এটার একটা প্রম্পট বানায় আমার দিয়ে দাও। ওই টেক্সটটা নিয়ে আবার চ্যাটজিপিটি দিছি, চ্যাটজিপিটি একটা প্রম্পট বানাই দিচ্ছে, ওই প্রম্পটটা আমি কপি করে ওরা হোয়াটসঅ্যাপে দিছি। ওইটার মধ্যে বলা আছে যে অ্যাক্ট অ্যাজ আ ডাটা ক্লিনার এক্সপার্ট হু হ্যাজ এক্সপিরিয়েন্স অফ 20 years অ্যান্ড ফলো বিলো রুলস টু ক্লিন দ্য ডেটা। ওইখানে আমি বলে দিচ্ছি যে কোনো যদি ডেটা থাকে সেখান থেকে সব ক্যারেক্টারগুলো, ড্যাশগুলা, স্পেসগুলো সেগুলো সরায় ফেলাবা। যদি কোনো বিভিন্ন ফরম্যাটে থাকে 171 এইরকম থাকে, 0171 থাকে, 8801 থাকে, +880, সবগুলা সরাই দিয়া তুমি এগুলাকে 11 ডিজিটের নাম্বারে কনভার্ট করবা। কোনো বাংলা ডিজিট থাকলে সেগুলো ইংলিশে কনভার্ট করা। এই আমি দিছি, ও সব প্রম্পট দিছে, ওরে দিছি, ও একটা ফাইল আপলোড করে খালি ওই প্রম্পটটা দিছে, ক্লিন হয়ে গেছে গা। এই যে একটা জিনিস আপনার, এটা কি হলো, টাইম সেভ হলো। আপনি আমার মনে করলেন যে খুবই ইজি জিনিস। যেমন হয় আমি কয়েকদিন আগে আমি বলছি যে আমি একটু ফাস্ট কথা বলি, বাট এটা যারা ইউটিউবে দেখতেছেন তারা স্লো ডাউন করে দেন। ইট ইজ লাইক কানেক্টেড উইথ মাই ব্রেইন, আই ক্যানট জাস্ট টক স্লোলি। তো যেটা হলো সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমি বলছি যে আমি প্রায় 40,000 এনআরবিকে রিচ করছি। এই 40,000 এনআরবিকে যে আমি রিচ করছি, এখানে আমি লিঙ্কডিন থেকে ডাটা স্ক্র্যাপ করছি। ডাটা স্ক্র্যাপ করার পরে আমি মনে করেন তাদেরকে আপনার ওই যে জ্যাপমেল অ্যান্ড স্মার্টলিট, যারা বুদ্ধিমান তারা জ্যাপমেল এবং স্মার্টলিট সার্চ দিবে যেগুলো কী জিনিস। জ্যাপমেল এবং স্মার্টলিট দিয়ে আমি আপনার ইমেলগুলো পাঠানোর পরে আমি 400-500 মতো আপনি কী পাইছি, রিপ্লাই পেয়েছি। এখন এই রিপ্লাইয়ের মধ্যে আমি যেটা দেখলাম যে এর মধ্যে অ্যারাউন্ড 40% অফ দেম আর এআই জেনারেটেড। মানে সে আমার ইমেলটা দেখছে, স্ক্রিনশট নিছে, চ্যাটজিপিটিতে দিছে, রিপ্লাই দিছে। আমি আবার কি করলাম, একটা মাইক্রো চ্যাটজিপিটি বানায় ফেলাইলাম যে কোনো আমি স্ক্রিনশট শেয়ার করলে এখানে যদি ডিয়ার ওমর ভাই দেখো, যদি মনে হয় যে আমার ওই ইমেল, তাহলে তুমি রিপ্লাইটা ওইভাবে রেডি করে মানে দিও। আমি যাই ওইখানে কাস্টম জিপিটিতে দিতাম, ও আমরা রিপ্লাই দিত, কপি করে আমি দিয়ে ইজি। আমার প্রত্যেকটা রিপ্লাই না হলে আমি কি করতে পারতাম না, দিতে পারতাম না। নেক্সট লেভেল হচ্ছে যে ওই রিপ্লাইগুলো অটোমেটিক দিত, কিন্তু ওই আমি অথেন্টিকেশন দেই নাই, কারণ এখনও এজেন্টগুলো অত পারফেক্ট না, ভুল টুল হয়ে যেতে পারে, একজনের কাছে 4-5টা ইমেল চলে যেতে পারে, এর জন্য আমি এটা দিই। সো এইখানে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি কী করতে পারেন। আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল, যেমন ধরেন আমি অনেকেই আসতেছি, যেমন যে এখানে ফাউন্ডাররা যারা আসছে এরা বলতেছে যে ভাই আমার 2 কোটি টাকা, হ্যাঁ আমার টিমের মধ্যে এখন 7 জন আছে, খুবই কষ্ট করতেছি, আমার আসলে স্ট্রাকচারটা কী হওয়া উচিত। আমি বলছি যে আপনার চ্যাটজিপিটি আছে, নিজে চিন্তা করেন, একটা আর্ট পেপার নেন, আঁকেন। যদি না পারেন তাইলে আপনি চ্যাটজিপিটিরই বলেন যে আমার টিম সাইজ হচ্ছে গিয়ে এত, আমি এত টাকার করতেছি, এত কাস্টমার আমার মান্থলি আছে, এত রিটার্ন পাশে, তুমি আমার একটা টিম স্ট্রাকচার দাও যেটা আমার জন্য আইডিয়াল হতে পারে। ও ডিজিটাল মার্কেটিং টিম সহ, আপনার অপারেশন টিম সহ সব কিছু স্ট্রাকচার দিয়ে দিবে। হ্যাঁ, অনেক সময় হ্যালুসিনেশন করে, অনেক চাপাবাজি করে চ্যাটজিপিটি। আপনি অ্যাজ আ ফাউন্ডার ওইটা দেখলে বুঝবেন যে না, এটা তো আমার জন্য রাইটার। ওইখান থেকে আপনি কি করলেন, টাইমটা সেভ করে ফেলেন। সো এই যে টাইম সেভ করার জন্য মানে প্রচুর জিনিস আছে। আপনি মনে করেন যে কথার কথা আপনার টেলিসেলস টিম আছে, এখন টেলিসেলস টিমের আপনার 25 জন এজেন্ট আছে, সে তারা কথা বলতেছে, তাদের কল ডিউরেশন, কে কতগুলা কল করছে, কতগুলা না করছে, সব ডিটেইল আপনার সিআরএম এর মধ্যে আছে। বাংলাদেশে আই হেল্প বিটি আছে, জিপ্লেক্স আছে, হ্যাঁ আপনার এখানে আরেকটা নতুন একটা সিআরএম আসছে, মুস্তাফিজ ভাইয়ের এটা নামটা ভুলে গেলাম, স্মার্টকম আছে, এইরকম আছে। তো আপনি কি করতে পারেন, এই যে যারা এদের এফিসিয়েন্ট, আসলে কত পার্সেন্ট এফিসিয়েন্ট, কে এফিসিয়েন্টলি কথা বলতেছে, কে বেশি কথা বলতেছে, কে কম কথা বলে কনভার্সন হচ্ছে, সব কিন্তু আপনার ডেটা আছে, কিন্তু আপনি অ্যানালাইজ করতে পারছেন। এই দামটা নেন, চ্যাটজিপিটির কাছে নেন, যা বললেন যে দিস ইজ আ দাম ফ্রম মাই টেলিসেলস টিম, এই তুমি আমার এই হলো গিয়ে কলামগুলো আছে, এই এজেন্ট আছে, তুমি আমাকে বাই করে দাও যে কোন এজেন্ট সবচেয়ে কম কথা বলে সবচেয়ে বেশি করছে, এবং কোন এজেন্টগুলো অন্যান্য অ্যাভারেজে যেসব এজেন্টের কথা বলছে তার চেয়ে কম কথা বলছে, কোন এজেন্টগুলো অ্যাবভ অ্যাভারেজ কাজ করছে, কাকে কাকে ফায়ার করতে হবে, কাকে কাকে প্রমোশন দিতে হবে, সব দাও। আপনি জাস্ট প্রম্পটটা লিখতে দিতেই বাকি সব ও অ্যানালাইসিস করে আপনি দিয়ে দিচ্ছেন, ম্যাজিক। আপনি কিছুই না, খালি ওইটা যদি আপনি ওয়ার্নিং হিসেবে আপনাদের টিমের মধ্যে দেন যে তোমাদের এই 7 জন কিন্তু সবচেয়ে খারাপ সেল করতেছো, পরের দিনই ওর 50% ইম্প্রুভ করে যাবে। কিন্তু যতদিন আপনি বলবেন না ততদিন আপনি নেবেন। যখনই আপনি 3-4 জনের নাম আপনি গ্রুপের মধ্যে শেয়ার করে বলেন যে এটা তোমরা খুব ভালো করতেছো, সাথে সাথে ওদের মোটিভেশন কি বাইরে গেল। তারপরে আপনি আবার বলতে পারেন যে আমার আসলে ডেইলি ওরা এত সেল করতেছে, আমার মার্জিন হচ্ছে গিয়ে এত, এখন আমি কথা হচ্ছে ওদেরকে ইনসেন্টিভ দিতে চাই, কিন্তু কত ইনসেন্টিভ দিলে আমরা প্রফিটেবল রাখতে পারবো, কত ইনসেন্টিভ দিলে আমি মোটিভেশনটা ধরে রাখতে পারবো, তুমি আমার এটা স্ট্রাকচার দাও। ও আপনার স্ট্রাকচার বানাই দিও।
প্রতিটা জায়গায় আপনি চ্যাট জিপিটি অ্যান্ড এআই টুলসগুলো আপনি কী করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। সো ইয়োর ইমাজিনেশন ইজ দ্য অনলি লিমিটেশন। এই সো এভরিওয়্যার ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ। আর ভিডিও ছবির কথা তো বাদই দিলাম, এটা তো সবাই সারাক্ষণ করতেই আছে। সো এটা আর বলার কোনো কি রাখে না, অপেক্ষা রাখে না। ফ্যাক্ট হচ্ছে কি, দিন শেষে তো আসলে প্রত্যেকটা ফাউন্ডারের মধ্যেই কিছু কমন স্কিল থাকা চাই, তাই না? যে তার মধ্যে এই স্কিলগুলো থাকলে আসলে অ্যাকচুয়ালি সে ফাউন্ডার, আর না থাকলে সে হয়তো ফাউন্ডার না। সো একজন ফাউন্ডারের মধ্যে আপনার মধ্যে কি কি স্কিল অ্যাকচুয়ালি থাকা উচিত? এইটা আসলে খুবই আপেক্ষিক একটা জিনিস। এখন ধরেন, এখন আমি এত কথা বলতেছি, আমিও তো ফাউন্ডার, আর আমি মার্কেটিংয়ের কথা কেন বলতে পারতেছি, বিকজ আমি যখন শুরু করছি আমি ঝাড়ুও দিতাম, আমি শাটারও নামাইতাম, আমি কম্পিউটারে উইন্ডোজও ইনস্টল করতাম, আমি ক্লায়েন্টের ডেলিভারিও মাঝে মাঝে আমি দিতাম। তারপর টিম মেম্বার আনছি হয়েছে, এখন তখন মার্কেটিং এজেন্সি ছিল না, তখন ফেসবুক পেজ ছিল না, নিজেই আপনার সিম্বিয়ান মোবাইল দিয়ে SMS মার্কেটিং করতাম। হ্যাঁ, ইমেইল ধরেন 47টা 50টা 60টা ডোমেইনও কিনছি, এবং প্রত্যেকটা ডোমেইনে 100 ইমেইল পার আওয়ার লিমিট থাকতো। ওইভাবে করে দিনে 5000 ইমেইল পাঠাইছি। ডোমেইন ব্ল্যাক লিস্ট হইতো, ইমেইল ব্ল্যাক লিস্ট হইতো, বাউন্স হইতো। এই বাউন্স ইমেইলগুলো একটা করে কপি করে কালেক্ট করতাম, টুলস ছিল। এইরকম করতে করতে মার্কেটিংয়ে আমি এক্সপার্ট হয়ে গেছি। এখন সবাই যে আসলে মার্কেটিংয়ের এক্সপার্ট হবে এটা তো বোকা আমি ছাড়া আর কিছুই না। এখন আবার কিছু আছে ফাউন্ডার যারা হচ্ছে ফাইন্যান্সের, তো ফাইন্যান্স হয়েছে ভালো আছে, তাহলে তার সবচেয়ে বড় কোয়ালিটি হওয়া উচিত তার একজন, তার সাথে ম্যাচ করে এরকম একজন কোফাউন্ডার কি করা, বের করে না। এইটা হচ্ছে গিয়ে তার কোয়ালিটি। আর যে মার্কেটিংয়ে ভালো তার হয়তো বা চিন্তা করা যে আমার একটা আইটি টেক আলা কি লাগবে, কোফাউন্ডার লাগবে। যেমন চালডালে আমি যখন গেছি, আমার ওই যে ওয়াসিম ভাই, আমার যে বস, হ্যাঁ ভাই, যাই বলেন না কেন, সেটা হচ্ছে কি সে আমার বলতেছে যে ভাই উই আর নট বিং এবল টু স্পেন্ড ইভেন 30% অফ আওয়ার মার্কেটিং বাজেট। আমি বললাম যে এটা কি ব্যাপার, মানুষের টাকা পায় না আর এ বলে 30% অফ দ্য বাজেট খরচ করতে হচ্ছে না। আমি বললাম যে কেন? কয় যে ভাই আমি ফাইন্যান্স গাই, আর তেজাস হইলো আমার ও হচ্ছে গিয়ে আপনার টেক গাই। জিয়া এমনি পড়াশোনা করছে, কিন্তু জিয়া তো আমাদের মানে এক্সিকিউশনে থাকে না, অপারেশনস নিয়েও বেশি থাকে, তো মার্কেটিংয়ের আমাদের কেউ নাই। তো তখন আমি মার্কেটিংয়ের যাই, আমি মনে করেন যে মার্কেটিংয়ের গ্যাপটা কি ফিল করে দিছি। তো এই দিক থেকে চিন্তা করলে অ্যাকচুয়ালি যদি ফাউন্ডারের জ্ঞানের কথা বলেন, এই নলেজগুলাই যে সবসময় থাকবে তা না। একজন ফাউন্ডার আমার মনে হয় সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তার ব্যবসার জন্য তার প্যাশন থাকা লাগবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার যে তার ধৈর্য থাকা লাগবে। ভাই ধৈর্য ধৈর্য ধৈর্য। 3 নাম্বার হলো তার হাম্বেল হইতে হবে, অ্যান্ড বুঝতে হবে যে ভাই আজকে আমি ভালো করতেছি, কালকে আমি খারাপ করতে পারি। হ্যাঁ, আজকে আমি খারাপ করতেছি, কালকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, একদম যে আমি একটু ছোট ব্যবসা থেকে যে একদম নতজানু হয়ে থাকবো সেটাও না। এক কলিজার মধ্যে কি থাকতে হবে, দম থাকতে হবে। আর যে বড় হয়ে গেলে আবার অ্যারোগেন্সি হবে সেটাও থাকবে না। সো ইগোর উপরে ব্যালেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, তারপরে আপনার হচ্ছে কি হাম্বেল হিউমিলিটি থাকতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে নিজের ব্যবসার প্রতি প্যাশন থাকতে হবে। আরেকটা হচ্ছে যে লং টার্ম চিন্তাভাবনা থাকতে হবে। লং টার্ম চিন্তাভাবনা না করলে আপনি আসলে ব্যবসা কী করা যাবে, সাস্টেন করা যাবে না। আর আমি সবসময় যেটা বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টিম টিম টিম। এইটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। টিম বিল্ডিংয়ের তার কি থাকতে হবে, এক্সপার্টিস থাকতে হবে। আর যদি তার না থাকে তাহলে আরেকজন এক্সপার্টিসটা আনতে হবে যে ভাই তুই আমার টিমটা কি করে দেয়, দাঁড়া করায় দাও। ইটস লাইক এ ওয়ার। হ্যাঁ, যুদ্ধের ফ্রন্ট লাইনে কেউ থাকে, পিছনে কেউ থাকে, এইখানে কেউ থাকে, ওইখানে কেউ থাকে। এই টিমটা আপনার থাকতে হবে, আর টিম ছাড়া কোনো কিছু করা পসিবল না। ভাই এই যে আপনি একটা কমপ্লেন করলেন যে ফাউন্ডাররা আপনাকে প্রায় সময় বলে যে টিম পাই না, টিম পাই না। সো আমার কথা হইলো, কেন টিম পায় না, মানে কি সমস্যা আমাদের আসলে ইকোসিস্টেমের ভিতর? সমস্যাটা কোথায় যে ফাউন্ডাররা টিম পাচ্ছে না? টিম পায় না, এটার একটা কারণ যেটা হইতেছে যে এখানে আমি বলবো যে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে ভাই সবাই ব্যবসা করতে চায়, তো সবাই নিজের টিম বানাইতে চায়, কেউ অন্যের টিমের অংশ কি হইতে চায় না। উই ভেরি ব্যাড কালচার। বাংলাদেশে চলে আসে যে অন্টারপ্রেনার, আরে ভাই অন্টারপ্রেনার হবে ঠিক আছে, তারপরে চাকরি কেউ করবে না, এটা হয়। ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানি আছে এগুলো যদি চাকরি যারা না করতো, মানে যারা দাঁড়া করাইছে, ফাউন্ডার তো সামনে আসে, পিছনে ব্যাকবোন তো আরও বেশি আছে। এরা যদি কোম্পানিগুলোতে চাকরি না করতো তাহলে কি কোম্পানি দাঁড়াইতো? অবশ্যই না। আমি বলবো যে ভাই ইফ ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ দ্য মানে মানে নার্ভ টু বিকাম আ ফাউন্ডার, ইউ শুড জয়েন আ কোম্পানি টু হেল্প অ্যানাদার ফাউন্ডার, যে অনেস্ট, যে ভালো, যে আপনার কি করতেছে একটা ভালো ব্যবসা বা প্রবলেম সলভ করতেছে, তার ওইখানে টিমে কি করা উচিত, যোগ করা উচিত। সবাই ফাউন্ডার হওয়াটা আসলে আমি কোনোভাবেই কি করি না, সাপোর্ট করি না। এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে টিম যে আনবে সে চিন্তা করে যে আপনার মনে করেন যে আনলাম আর সাথে সাথে ডিম পারবে, এরকম রেডিমেড জিনিস খালি যদি আনতে হয় তাহলে তো রেডিমেড জিনিসকে সব জায়গায় পাওয়া যাবে। আপনি এক ধরনের লোক, আপনার টিমে একটা এক্সপার্ট লোক আসলে হয়তো টিকবে না, কারণ আপনি হইলেন গিয়া ওই
খেটে খাওয়া মানুষ, আপনার নিয়ে আসেন কর্পোরেট টাই স্যুট পরা মানুষ, এটা কি সেট করবে? অবশ্যই না। আপনাকে আপনার মতোই লোকজন নিতে হবে, বা আপনার দেখতে হবে যে এই ছেলেটা আমার কোম্পানিতে যেরকম লোক চাই ওর মতো, এর মধ্যে ক্ষুধা আছে, এর মধ্যে আসলে এই চাকরিটা তার দরকার, এইরকম লোক হয় না, তারা বিল্ড করতে হবে। টিম তো ভাই হাওয়ার উপরে খালি, অনেকেই বলে যে ভয় অন্য কোনো জায়গায় নাই, টাকা দিয়ে নিয়ে আসেন, টাকা দিয়ে নিয়ে আসেন, এটা করা যাবে একটা সময়, কিন্তু কিছু জিনিস আপনার কি করতে হবে, বিল্ড করতে হবে। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা পায় না, সেটা হচ্ছে যে ভাই মানে খুবই দুঃখজনক, সেটা হচ্ছে ব্যবসা কিন্তু এত ইজি না। ব্যবসার জন্য সলিড টিম প্লেয়ার লাগে, প্লেয়ার্স লাগে। আপনি অ্যাভারেজ যদি হন, অ্যাভারেজ অ্যাভারেজ হইলে আপনারা কেউ নিতে চাবে না, নর্মালি স্পিকিং যেটা। সো এর জন্য আপনাকে যেটাই হন না কেন ভাই, একটা ছোট্ট জিনিসে হন, কিন্তু আপনার একটু এক্সপার্ট লেভেলের হন, মানে যাতে একজন আপনার উপর ডিপেন্ড করতে পারে ওই জিনিসটার জন্য। তাইলেই ফাউন্ডাররা আপনারা কি করতে পারবে, নিতে পারবে। সবাই লোক খুঁজতেছে, সবাই চাকরি খুঁজতেছে, কিন্তু কেউ লোকও পাইতেছে না, কেউ চাকরিও পাইতেছে না। খুবই দুঃখজনক একটা। আমি আগে চিন্তা করতাম যে আরে কী রে ভাই এটা কেমন, এখন তো বুঝি যে এখন কাহিনি কি, লোক প্রচুর আছে, কাজের লোক নাই। এবং বিডি জবসের ইসের কথা, বিডি জবসের নাম ধরে কই ফাইম ভাই আমাদের খুবই, বিডি জবসের একটা সবচেয়ে বড় একটা হচ্ছে, মানে মানুষ যেটা বলে যে ভাই সিভি প্রচুর পাই, কিন্তু কোনো রেলেভেন্সি নেই। এইখানে একটা অপশনই দিয়ে রাখছে অ্যাপ্লাই 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 অ্যাপ্লাই, সবাই মিলে অ্যাপ্লাই করতেছে, কেউ হয়তো জবেরইও পড়ে না। আমি ইন্টারভিউ নিছি, এরকম হচ্ছে যে কোন কোম্পানিতে জব দিতে আসে এটাও জানে না। সো এই হইলো গিয়া বাংলাদেশের মানুষের সমস্যা। তারা কোনো একটাতে কোনো রকমের ঢুইকা পড়তে চায়, আবার কোনো একটা ঢুইকা কোনো রকমের চাই যে আমি স্যালারিটা পায়া চলে যায়। আবার ফাউন্ডার যারা আছে তারাও অনেক সময় মনে করে যে এরা কত সস্তায় কী করা যায়, খাটা যায়। সো সবার দিক থেকেই আগায় থাকতে হবে। তারপরেও যে পাচ্ছে না তা না, পাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আপনার এফোর্ডেবিলিটির মধ্যে আপনার মতো টিম মেম্বার পাইতে হইলে আপনার একটু সাধনা করতে হবে। আপনার আগে ওর উপরে সাধনা না করলেও আপনার এক্সিস্টিং টিমের উপরে সাধনা করে ব্যবসাটা একটু সাকসেসফুল করতে হবে, একটা জায়গায় নিতে হবে, যাতে অন্য ট্যালেন্টরা কী হয়, অ্যাট্রাক্টেড হয়। এবং এর জন্য কোম্পানির ভিতরে কালচারও ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে আপনার এখানে ভ্যালু কেমন এমপ্লয়ীদের দিচ্ছেন, ও আসলে কি কিছু শিখতে পারবে, নাকি খালি স্যালারিটাই পাবে, ও আসলে আপনি অ্যাজ আ ফাউন্ডার আপনার সাথে কাজ করার ওর মোটিভেশন আছে না, আপনারা কেউ চিনে না, বা আপনার এই জন্য ফাউন্ডারদের ব্র্যান্ডিংটা কি ইম্পর্টেন্ট, যে ভাই না ওনার সাথে আমি কাজ করবো, কারণ ওনারা দেখলে আমার কী লাগে, ভালো লাগে, বা উনি যে কথা কয় এটাও আমার কী লাগে, ভালো লাগে। এরকম কিন্তু আসে অনেকে, যে এর জন্যই আসে, অমুক ভাইয়ের জন্য আমি আসি। কর্পোরেটেও বলে যে ওই বসের জন্যই আমি খালি কি আসি। সো ইউ হ্যাভ টু বিকাম আ গ্রেট বস, ইউ হ্যাভ টু গিভ আ গুড বস, যাতে মানুষজন আপনার এখানে আসতে চায়, এই আর কি। ভাই আমাদের ফাউন্ডারদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে কি, লাইক ধরেন আজকে ব্যবসা শুরু করলে সবাই ভাবে কি কালকেই বুঝি আমি কোটিপতি, বা কালকে আমার ব্যবসা হিট, বা কালকে আমার ব্যবসা প্রফিটেবল। এটা কি আসলে রাইট টেন্ডেন্সি? এটা আসলে অনেক জিনিস, মানে এটা বলতে গেলে একটা সেগমেন্ট অফ পিপল একটু রাগ হবে। এটা হচ্ছে গিয়া ধরেন আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করি, বা অন্যরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করে, তাদেরই দোষ। হ্যাঁ, তাদেরই দোষ, মানে কি এই টাকা টাকা টাকা, সব ক্লিক বেটের মধ্যে নাম্বার লাগবে, সব ক্লিক বেটের মধ্যে টাকা লাগবে। এইটাও ধরেন আমরা যখন বানাবো তখন আমাদের চিন্তা হবে যে ভাই থাম্বনেইলের মধ্যে একটা নাম্বার না দিতে পারলে তো হচ্ছে না। আমি নিজেই আপনার জন্য একটা নাম্বার আলাদা চিন্তা করছি, কিন্তু এটা টাকা না হয় কীভাবে অন্য কিছু নাম্বার হয় সেটাই আমি আপনার জন্য চিন্তা করতেছি সিরিয়াসলি। এই যে যখন বলতেছি তখনও চিন্তা, এই কন্টেন্টরা সে কোনো কিছুর মধ্যেই যে দেখায় যে এত বছর বয়সে এত টাকা, এইখান থেকে এত টাকা, এই যে টাকা টাকা না, মানুষ মনে করতেছে টাকাটাই লাইফের সবচেয়ে বড় কি টার্গেট, অ্যান্ড টাকাটাই মনে হয় সবচেয়ে ইজি জিনিস, এবং টাকাটা বানানোটা খুব ইজি। এর জন্যই তারা চিন্তা করতেছে কী রে ভাই আমি ব্যবসায় ঢুকলাম এখন তো কি আসতেছে না, বা আরে আমি করলাম এইটার টাকাটা কোথায়। হ্যাঁ, এইটার এটা হুজুগে অনেক ব্যবসায় এখানে আসে, এবং আসার পরে যখন দেখে তখন আবার কি হয়ে যায়, যা না ব্যবসা আসলে ভালো না, এই 2 নাম্বার এই জিনিস দুনিয়ার এই ভরা এই ছাড়া। অথচ মানুষজন কিন্তু ব্যবসা সুন্দর মতো করে যাইতেছে। সো এইখানে একটা জিনিস যেটা হইতেছে, এই যে ফার্স্ট মানি যে টেন্ডেন্সিটা, এইটার জন্য আমি ফেসবুকের উপরে একটু রাগ, মানে হচ্ছে গিয়া অ্যাডপশনটা যেহেতু মানুষ করে ফেলছে, যে আসছে বুস্ট করছে পায়া গেছে, তার মনে করতেছে যে সে অনেক কিছু কি শিখে গেছে। টাকা তো পাচ্ছে সে, এই যেই লোক বলতেছে যে 30 লাখ টাকা দিয়ে আপনার মাল আনছি, 50 লাখ টাকা দিয়ে বেচতেছি, 50 লাখ টাকা মার্কেটিংয়ে খরচ করতেছি, আমার 12-15 লাখ টাকা, সে তো টাকা পাইতেছে, সে তো চিন্তা করছে হ্যাঁ এটা তো ইজি। এইটাই ইজ দ্য প্রবলেম। এইভাবে তো হওয়া উচিত ছিল না, উচিতটা ছিল যে সে খাটবে, সে আপনার স্মার্টভাবে কাজ করবে, একটা লোকের কর্মসংস্থান চালু করবে, তারপরে সে টাকাটা পাবে। হ্যাঁ, এখন অনেকে কইতে পারে ভাই ও বেটা করতে পারছে তুমি করতে পারো না, ঠিক আছে আমি বুঝছি, কিন্তু এটা তো সাস্টেইনেবল না। এবং এইটা দেখে যে মানুষজন লাফায় পড়তেছে, এইটার জন্যই কি সমস্যাটা কি মনে করেন যে হচ্ছে। এবং সে আস্তে আস্তে অপরিপক্ষ হচ্ছে, টিম মেম্বার নিচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যেতেছে, টিম মেম্বার সব চাকরি লুজ করতেছে, পরে যায় গালি দিতেছে যে অনলাইন কোম্পানিগুলো বাটপার, যে চাকরি কি স্যালারি দেয় না, এই করে না সেই করে না। সো এইটাই আর কি, আমাদের সবাই আসলে নিজেদের সাইড থেকে দায়িত্ববোধ থাকতে হবে, অ্যান্ড বুঝতে হবে যে ভাই সাধনা ছাড়া কোনো উপায় নাই। দেয়ার ইজ নো সিক্রেট টু সাকসেস, এবং ফাস্ট মানি ইজ নট দ্য সলিউশন। যেই টাকা যেইভাবে আসে সেই টাকা সেইভাবেই কি উড়া যাবে। আর্ন যে জিনিসটা, এই আর্নের ফিলিংটা কি করতে হবে, থাকতে হবে। কথা কইতে কইতে এই জায়গা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, এই জিনিসটা আপনার কি আসতে হবে। হ্যাঁ, আমি তো চুপচাপ বাসে বয়ে থাকতে পারতাম, কোনো কিছুই লাগতো না, কিন্তু আসছি কেন, যে এই যে ভাই
আমার নিজেরও আমার সেল করতে হবে অ্যান্ড অন্যদেরও আমার বুঝাইতে হবে যে ভাই টাকা কামানো কোনো সমস্যা না, অবশ্যই কামাইতে হবে, কিন্তু একটা স্ট্রাকচার ওয়েতে কামাইলে সবার জন্য জিনিসটা সুবিধা হবে, নাহলে খাবলা খাবলি করে যে যেমনে পারে এমনি নিলে সবার জন্যই কি ক্ষতিকর। ভাই এখন পয়েন্ট হচ্ছে কি, ধরেন অনেকেই তো আসলে আমাদের এই পডকাস্ট শুনে বা আপনার আদার যে সমস্ত পডকাস্ট আছে বা আমাদের দ্য গ্রোথ পডকাস্টে আরও অনেক কথাবার্তা আছে ব্যবসাপাতি নিয়ে। সো অনেকেই হয়তো আমাদের কথাবার্তা শুনে ব্যবসাপাতিতে ইন্টারেস্ট রাখতে পারে। সো যারা ব্যবসাপাতিতে আসবে তাদের অনেকেরই আবার এরকম চিন্তাভাবনা থাকতে পারে যে আমি একটা ব্যবসাপাতি যেহেতু শুরু করতেছি, আমি আমার একটা ব্র্যান্ড বিল্ড করবো। সো ব্র্যান্ড বিল্ড করতে গেলে আমরা যতটুকু জানি, ব্র্যান্ড বিল্ড করতে বেশ পয়সা লাগে, আসলে পয়সা ছাড়া ব্র্যান্ড বিল্ড করা টাফ। সো লো কস্টে বা জিরো কস্টে ব্র্যান্ড বিল্ড করার কোনো স্ট্র্যাটেজি কি আপনার জানা আছে? এইটা আসলে আমি রাইট গাই না, এটা ওয়ালি ভাই আসছিল আপনার এখানে, হি ওয়াজ দ্য রাইট গাই অ্যান্ড ব্র্যান্ডের অনেক লোক আসছে, এটা অনেকে, আমি এটা যে সব কিছু একজনে বলাটাও ঠিক না, কিন্তু আমারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আসলে লো কস্টে কেমনে হইতে পারে ব্র্যান্ড, লো কস্টেও করা যায়, এখন কত ফাস্ট করতে পারবেন এই ধৈর্য আপনার আছে কিনা সেটাই যদি, এখন আমি আমি সোজা কথা বলি, আপনার বাসা দিয়ে বিয়ে দিতে চাইতেছে, এখন আপনি ব্র্যান্ড বানাইতেছেন, ব্র্যান্ড বানাইতে বানাইতে 4 বছর হয়ে গেছে, তো বিয়ে হয়ে বাচ্চা টাচ্চা হয়ে গেছে, কথার কথা বলেন, এত সময় আবার সবার আছে কিনা এটাও একটা বিষয়, কখন ব্র্যান্ড বানানোটা শুরু করবেন এটাও আপনাকে কি করতে হবে বুঝতে হবে। সো ইনিশিয়াল একটা মাইলেজ পাওয়ার পরে আপনার ইউ হ্যাভ টু, মানে ব্যবসাটা হ্যাজ টু বি মানি মেকিং, আপনার মার্জিন থাকতে হবে, বেচলে যাতে প্রফিট হয় এবং মাল্টিপল টাইমস যাতে জিনিস বেচা যায়। সো মার্জিন থাকতে হবে, ফ্রিকোয়েন্সি থাকতে হবে এবং এই কম টাকায় কাস্টমার আনতে হবে, এই তিনটা হইলে একটা সময় যায় দেখবেন যে ইউ হ্যাভ সেভ সাম মানি, এখন আপনি এটার পিছনে আরেকটু সাধনা করতে পারেন, এইভাবে ব্র্যান্ড আপনি কী করতে পারেন, বিল্ড করতে পারেন। ব্র্যান্ড বিল্ড করার আরেকটা, এই যে কোলাবোরেশন ইজ অলসো এ ভেরি গুড থিং, হ্যাঁ, যে একটা ব্র্যান্ড বড় হয়ে গেছে, 4টা বড় ব্র্যান্ড, আপনি যদি অনেস্টলি ভালো একটা ব্র্যান্ড বানায় থাকেন, ফাউন্ডারদের কাছে গেলে অনেক ফাউন্ডার আপনার সাপোর্ট দিবে, ওদের মাধ্যমে কিন্তু আপনার রাতারাতি না হলেও লাইক 5 বছরের জার্নি 3 মাসের মধ্যে কমপ্লিট করা ইজ পসিবল। আমি বারবার ঘুরে ফিরে বলতেছি, এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রি যদি নেক্সট বিগ থিং কিছু থাকে এটা হচ্ছে গিয়া কোলাবোরেশন, হ্যাঁ, কারণ সবাই আপনার কাস্টমার, হিউজ কাস্টমার আপনার আনছে, এই কাস্টমার বেসটা ঘুরে ফিরে একটা আমি দেখতেছি যে এক্সপ্যান্ড হইতেছে না কাস্টমার বেস। সো এখন এই যে কোলাবোরেশনেরই ভালো ব্র্যান্ডগুলা ভালো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করবে এবং তারা নিজেরা কাস্টমার এই করলে আপনার এই যে এক্সেসিভ মানি আপনার ঘুরতেছে, টাকা পয়সা যাইতেছে, সব তো বিদেশে চলে যাইতেছে, এইগুলারে আপনার দেশের ইসের মধ্যে কমিউনিকেট করতে পারবেন, ওই টাকা দিয়ে আপনার টিমটারে বিল্ড করেন, বেশি মানুষ চাকরি পাইলো, জিনিসটা ইকোসিস্টেম দাঁড়াইলো, কয়েকটা ব্যবসা আপনার এসএমইগুলো বড় হইলো, তাইলেই তো আপনার দেশের কি হবে, মানে জিনিসটা সলিডিফাই হবে, ইকোসিস্টেমটা কি করবে, গ্রো করবে। সো এইটাই আর কি। সো ব্র্যান্ড নিয়ে আমি আসলে এর চেয়ে বেশি জিনিস বলে আমার মনে হয় না আমার সমুচিত হবে কি না, এই আর কি। ভাই টিম বিল্ডিং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ফ্যাক্ট হচ্ছে একটা কোম্পানি কিন্তু তখনই ভালো করে যখন তার একটা ভালো টিম থাকে, বা একজন ফাউন্ডার আসলে তখনই ভালো কাজ করতে পারে বা ভালো গ্রোথ আনতে পারে যখন তার ব্যাকগ্রাউন্ডে তার টিমটা অনেক স্ট্রং হয়। সো টিম বিল্ডিং নিয়ে আমাদেরকে কিছু পড়াশোনা করান। টিম বিল্ডিং এর কনসেপ্ট এটা অনেক বড় জিনিস, সংক্ষেপে আমি যেটা বলতে পারি 2টা জিনিস আছে টিম বিল্ডিং এর। একটা হচ্ছে বাংলাদেশের যে ফাউন্ডাররা আছে এরা যেটা চিন্তা করে, একটা করে যে ভাই আমি বেস্ট লোক আনবো, আমি স্যালারি দিব বেস্ট, কিন্তু আমার পারফর্ম সাথে সাথে করতে হবে, আমার আউটপুট সাথে সাথে দিতে হবে, এইটা একটা অ্যাপ্রোচ হইতে পারে যে মার্কেটে অ্যাসেট আছে, এই অ্যাসেটগুলোর আইনে আপনি আপনার টিম বানায় ফেলেন, কিন্তু এইটাতে যেটা হয় প্রত্যেকটা ফাউন্ডারেরই কিছু লাগান টিম থাকে, লাইক প্রথম 5 জন 10 জন সে যাদেরকে দিয়ে বানাইছে তারা ইমোশনালি ফাউন্ডারের সাথে অনেক বেশি কানেক্টেড থাকে, ঠিক আছে, এবং তারা যখন কানেক্টেড থাকে তখন এটা কি করে, তারা হেল্প করে ফাউন্ডারের জিনিসটা বিল্ড করতে। কিন্তু হঠাৎ করে যদি আপনার বাইরে থেকে একজন কর্পোরেটের বা এমএনসির একজনকে নিয়ে আসেন, আনার পরে যদি আপনার এই টিমের মধ্যে দেন, এমন হইতে পারে যে ওই সুপার প্লেয়ার, এই লাগান প্লেয়ারের সাথে কি করতে পারতেছে না, কো এক্সিস্ট করতে পারতেছে না, এক্সিস্টিং টিম প্যারা খায় যেতেছে। তো এটা মাঝে মাঝে ব্যাকফায়ারও করতে পারে। সেজন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যেই রকম মানুষ, আপনি যেরকম ধৈর্য বা আপনি যেরকম মানুষ, সেই রকম লোক আপনার এখানে আনলে, ওরে বুঝায় পড়ায় একটু সময় নিয়ে বিল্ড করলে, আপনার ভিশনটা ওর মাথায় অফলোড করলে, ওরে একটা দায়িত্ব দিলে, ওর একটা রেসপেক্ট দিলে, ওর হাতে একটা টিম ধরাই দিলে, এইভাবে আপনার জিনিসটা টিমটা বিল্ড হয়, ইট ইজ সাস্টেনেবল। আর একটা জিনিস সেখানে আমি রেলেভেন্ট তাই বলে ফেলাই, এই সব ফাউন্ডারের একটা কথা হচ্ছে ভাইয়া লোকজন তো থাকে না। আমি একজন আসছে আমার কাছে 1-to-1 সেশন, আমি ওরা বললাম যে ভাই আপনার তো, আমি যা বলতেছি আমি যা বুঝতেছি আপনার তো গতকালকে সেশনে থাকলে ভালো হতো, এই যে আমরা যে গ্রোথের ব্লু প্রিন্টের যে সেশনটা করছি, হ্যাঁ, নেক্সটটা হচ্ছে গিয়ে বাই দ্য ওয়ে নেক্সট ইটা হচ্ছে গিয়ে January 2 আমি জানাইলাম যদি কেউ ইন্টারেস্টেড হন তাই জয়েন করতে পারেন। সেটা হচ্ছে যে ওরা, আমি বললাম যে ভাই আপনার তো আসলে ওই সেশনে থাকলে ভালো হতো ওয়ার্কশপে, তখন বলে যে ভাই এই যে আরেকজনের যে দিব এরা তো থাকে না, তাহলে এদেরকে শিখায় কী লাভ। আমি বললাম যে এইটাই ভুল, আপনি ধৈর্য নিবেন যে এরা যাবেই, হ্যাঁ, আজকে যাক আর 2 বছর পরে যাক তারা যাবেই, কিন্তু যতদিন আছে ততদিন যাতে সে কোম্পানির বেস্ট আউটপুটটা দেওয়া যায়, এইটুক তারা কি করতে হবে, মোটিভেট করতে হবে এবং তারা বলতে হবে যে ভাই তুমি যাও,
কিন্তু যাওয়ার আগে শিখো, পড়ো, গ্রো করো, আমার আরেকটা লোক বানায় দিয়ে তারপরে তুমি যাও, তোমার লাগলে আমি আরও কিছু কি দিব। এইটাই ইজ আ সাস্টেনেবল ওয়ে। কোনো দিনও আপনি রাখতে পারবেন না, কারণ হচ্ছে কি সবারই গ্রো করার অধিকার আছে এবং সবাই কি করতে চাবে, গ্রো করতে চাবে। ইভেন আপনিও ইউ ওয়ান্ট টু গ্রো, রাইট? আপনি তো একটা এক্সিস্টিং 5 জন এমপ্লয়ি আছে, এদের জন্য বলতেছে না যে আহারে ওদের জন্য থাক, ওরাই ভালো, আর কাউরে নিব না, এরকম করবেন না তো। ওরাও এরকম চিন্তা করবে যে ঠিক আছে আমি এখানে করছি, যতটুক পারছি করছি, কিন্তু আমার এখন কি করতে হবে, নেক্সট লেভেলে যাইতে হবে। সো ওই রকম ধরে রাখেন না, রিটেনশন সারা জীবন কোনোদিনও হবে না। 1 বছরের জায়গায় 2 বছর, 2 বছরের জায়গায় 3 বছর হবে, 4 বছর, 5 বছর হবে। আমার বেলাতেও হয়েছে যেটা 7 বছর পরে আমি ঠিকই কি বের হয়ে আসি, বিকজ আমার তখন যেটা ছিল, আমার ওই স্টোরি ইজ দ্য ডিফারেন্ট। কারণ তখন চাল গ্রো করার প্ল্যান না, তখন হচ্ছে কি আপনার সাস্টেনেবিলিটির প্ল্যান। তা আমার হলো গিয়ে লাভ দিয়া ওইটা নাম্বারস দিয়ে জাম দিব, গ্রো করব, ওইটা যখন আমি দেখছি যে না এখন তো আর এটা হচ্ছে না, তাইলে আমার এখন নতুন কিছু নিয়ে আমি করতে পারি। আর গ্রসারি করতে করতে আমার মাথা স্টাক হয়ে গেছে, তখন আমি সার্ভিসে গেলাম। সার্ভিসে যে আরও 2 ধরনের পাইলাম, একটা সাস প্রোডাক্ট পাইলাম, একটা নর্মাল ফিজিক্যাল সার্ভিস পেলাম। এই যে আমার একটা এক্সপ্যান্ড করছে। তারপরে যে আমি ডিসেম্বরে চাকরি ছাড়লাম, এই যে গত ডিসেম্বরে চাকরি ছেড়ে আমি বললাম যে না, এই বড় সাইজের ব্যবসা করবো না, মিড সাইজের ব্যবসাতে করবো, ফাউন্ডারদের সাথে আলাপ করবো। এখন এরপরে ফাস্ট ফরওয়ার্ড আমার 250-300 ফাউন্ডারের সাথে আমার 1-to-1 মিটিং হয়েছে, আমার কথাবার্তা হয়েছে, এইটা হয়েছে, তাদেরকে আমি জানাইতে পারছি এমন সব অ্যামেজিং বিজনেস হইতেছে চারিদিকে, যেটা আমি জীবনেও জানতাম না যদি না আমি এটা কি করতাম, ছাড়তাম। অ্যান্ড আজকেও হয়তো আপনার সাথে এসে কি হইতো না, আমার কথা শুনে হয়তো 10 জন উপকার হইতেছে, সেটা হয়তো হইতো না। সো এই যে চ্যালেঞ্জেস উইল বি দেয়ার, কোনো দিনও রিটেন করা যাবে না। সো টিমকে বুঝাইতে হবে যে তুমি একটা ইম্পর্টেন্ট পার্ট, তুমি যতদিন আসো কন্ট্রিবিউট করো, এরপর ইউ আর ফ্রি টু গো। ভাই এই যে অ্যামেজিং ব্যবসার কথাবার্তা বলতেছেন, আমাদেরকে দুই একটা অ্যামেজিং ব্যবসার স্টোরি শোনান না ভাই। অ্যামেজিং ব্যবসার গল্প, আচ্ছা ঠিক আছে, অ্যামেজিং ব্যবসার গল্প মানে যেটা আমি যে গল্পটা মানে বলতেছি, মানে এটা অ্যামেজিং আমার কাছে এইরকমভাবে যে আমি নর্মালভাবে চিন্তা করতে পারি না যে এইটা করে মানুষ অনেক ব্যবসা করতেছে। যেমন একটা ছেলে আমাদের লাইট অফ হোপেরই সেকেন্ড কোহোর্টে আসছে, সে আইসা, ছেলেটা আইসা মানে একদমই মানে খুবই অ্যাভারেজ লুকিং, ভেরি কিডিশ গাই, ওর বয়স হয়তো 24 বছর হবে। ও আসছে, আইসা ভাইয়া কেমন আছে, মানে খুব করে কথা বলতেছে। আমি বলতেছি যে হচ্ছে বাচ্চা ছেলেটা, আমি তখন বলতেছি ভাইয়া তুমি কি করো? হ্যাঁ ভাইয়া না বাবা বলি, আমার আবার বাবা চলে আসে অনেক। তো আমি বলতেছি যে বাবা তুমি কিসের ব্যবসা করো? হ্যাঁ বলে যে ভাইয়া আমরা অনলাইনে শিখাই। আমি বলি যে কী শিখাও? কয় হাতের লেখা শিখাই। আমি বলি হাতের লেখা অনলাইনে শিখাও? আমি বললাম যে আমি তো সারা জীবন দেখছি যে হাতের লেখা ওই যে ফুটপাতের পাশে লেখা থাকে না, হাতের লেখা সুন্দর করে ওরা কয় যে আমি আসলে ভাইয়া পুরো ঢাকা শহর খুঁজা যতজন এরকম দেওয়ালে লাগছে এদের সবাইরা অনলাইনে নিয়ে আসছি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এখন সে 30 দিনের একটা কোর্স করে, 30 দিনে 30 ঘন্টা হাতের লেখার কোর্স অনলাইনেই। এখানে এসে বাচ্চারা হাতের লেখা কি করতেছে, সুন্দর করতেছে। আমি বললাম যে তোমার এই কত রেভিনিউ কত? বলে 2 কোটি টাকা। আমি তো শুই না, মানে পুরো টাস্কি খেলাম যে 2 কোটি টাকার রেভিনিউ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ আচ্ছা, এখানে আমার একটাই হইতে পারে, ও আমার 2 কোটি টাকা বলছে, ও এখনো আমাদের এখানে আসা শুরু করে নাই। ও কি ইয়ারলি বললো না মান্থলি বললো, এটা আমার একটা এখন মাথায় ঠিক আসছে না, আমার নোটবুকে লাগছে। স্টিল যদি সে ইয়ারলিও 2 কোটি টাকা হয়, 20 লাখ টাকা করতে, আমার মনে হয় সে মান্থলি 2 কোটি টাকায় বলছে। কেন বলছে আমি বলতেছি। এরপরে সে তার আমি বললাম যে তুমি এইরকম করতেছো, এটা কি মানুষ করে? কয় হ্যাঁ করতেছে তো। তা আমি বললাম যে তাহলে তোমার এখন বিগেস্ট চ্যালেঞ্জ কি? বলে যে ভাই আপনার কাছে আমি আসছি, এটা আমার একটা ইচ্ছা যে আমার এখন আরো 150 লোক লাগবে যারাই অনলাইনে এটা শিখাবে। এখন এই লোক নাই, এখন আমি এদেরকে কেমনে ট্রেন করে আনতে পারি সেটা। তার মানে হচ্ছে তার ব্যবসা ইজ বুমিং। এই যে একটা ব্যবসা, তাহলে দেখেন যে সে কি অ্যামেজিং ব্যবসা করতেছে, আমরা হয়তো চিন্তাও করতেছেন, কিন্তু সে আপনার 50 জন লোক আছে, এখন আরো 150 লোক কি সে খুঁজতেছে। হ্যাঁ তুমি যে যার ব্যবসার কথা বলতেছি, তোমার নামটা আমি ভুলে গেছি, যদি দেখো হ্যাঁ তাইলে এখানে কমেন্ট করো। হ্যাঁ আর ইউ আর ডুইং রিয়েলি গ্রেট। আরেকটা ছেলে আছে, সে আইসা আমার নেক্সট লিডার্সের হটলাইনে একদিন নক দিছে। সে আইসা বলতেছে যে আমি কেকের ব্যবসা করি, ওমর ভাইয়ের সাথে আমি একটা মিটিং করতে চাই। এখন আমার ওইখান থেকে মেসেজ দিছে যে স্যার এই বরিশালের একজন আছে, সে কেকের ব্যবসা করে, এই করে। আমি বললাম চিন্তা মনে করলাম কেকের ব্যবসা, ও আমার কেমনে নিবে, তো এক্সপেন্সিভ, মানে আমি তো ওর জন্য এক্সপেন্সিভ হয়ে যাব। ঠিক আছে তুমি ওরা বলো যে এই যে আমার 1-to-1 মিটিংয়ে আছে, তুমি করো। তো পরে দেখলাম যে সে ওইটা বুক করে না। তো আমি বুঝলাম যে না, ও আসলে হয়তো দেখেই করছে, তার মানে ফিল্টার ঠিক আছে, ওর এখনো সময় হয় না আমার সাথে আসার। দেখেন ফাস্ট ফরওয়ার্ড কোহোর্ট 2 যখন লঞ্চ করতে গেছি, সেদিন এসে আমার বলতেছে যে ভাইয়া আমি এই ছেলেটা বরিশালের, আমি পিরোজপুরের, আমি কেকের ব্যবসা করি, আপনার সাথে করতে চাইছিলাম, কিন্তু তখন আমার মনে হলো যে না, আমার এক ঘন্টায় হবে না, আপনার সাথে আমার সেশনই করা লাগবে। আমি বললাম যে তুমি এইটাই আসছো, ওইখানে 50,000 টাকা দিয়ে সে কি হয়েছে, আপনার ওই মেন্টরশিপ কোশ্চেনটা ঢুকছে। আমি বললাম যে ঠিক আছে আসো, তোমার নাম্বারস কি বলো। বলতেছে যে ভাইয়া আবার 5টা পিরোজপুরে 5টা কেকের শোরুম আছে, প্রত্যেকটাতে আপনার ডেইলি টোটাল 1 লাখ টাকা সেল হয়, মানে সব মিলায়া তাহলে 20,000 টাকা করে সেল করতেছে, 30 দিনে 30 লাখ টাকা সেল করে। এবং ওর যেটা বিউটি হইতেছে, ও আমাদের
ওই আমাদের ওই যে আগে কোনো পডকাস্ট টডকাস্ট দেখে SMS এরটা দেখছে এবং সে যেটা করছে SMS করে পিরোজপুর উড়ায় ফেলাইতেছে, মানে কি তার 25,000 SMS এর লিস্ট আছে এবং সে বলতেছে যে ভাই আমার যখনই অর্ডারের দরকার হয় আমি SMS পাঠাই দিই, 3-4 দিন আমার বাইকাররা ঘুমাইতে পারে না, এত বেশি অর্ডার হয়। এবং প্রত্যেকটা ইসের লোকের বার্থডে আমার ওখানে কাস্টমাইজ করা আছে, আমি তারা কি করি বার্থডের মধ্যে একটা উইশ পাঠাই দিই এবং সে প্রতিটা স্কুলে যায় তার একটা ঘড়ি লাগায় রাখছে, প্রত্যেকটা স্কুলে যখনই কেক কাটা লাগে তার এখান থেকে নেয়। সো দিস গাই ইজ ডুইং অ্যামেজিং টাস্ক। এখন তার মেইন চ্যালেঞ্জ কি? মেইন চ্যালেঞ্জ হলো সে আরও 5টা শহরে এক্সপ্যান্ড করতে চায়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে একটা কেকের ব্যবসা করে সেই করতেছে এবং তার মানে আপনার এই যে এমপ্লয়ি সংখ্যা হচ্ছে কি এখন 25, সেটা কারখানাটা আছে, সে এখন কারখানাটাই কীভাবে অন্য শহরে নিবে সেইটাই ইজ দ্য চ্যালেঞ্জ। বাকি সব সে সাপ্লাই চেন টেন সব কিছু ফিগার আউট করে ফেলেছে। সো এই যে দুইটা বললাম, এটা দুইটা অ্যামেজিং আর একটা ব্যবসা, মানে দুইটা অ্যামেজিং ব্যবসা। সো দুইটা তো মোটামুটি স্টোরি বললাম। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তার সাথে এখন আমার মানে বিজনেস শুরু হয় না বা সে এই করে নেয়, সে আমার সাথে 1-to-1 কনসালটেন্সি নিয়েছে, মুরব্বী একজন। তো সে হঠাৎ করে আমাকে ইনবক্স করছে যে আপনার সাথে দেখা করতে চাই, এই সেই অনেক কিছু। তো আমি বললাম যে ঠিক আছে আপনি আসেন বসুন্ধরাতে, আমি অফলাইনে করি 1-to-1 সেশন। বলে যে আচ্ছা ঠিক আছে আপনি যেইখানে থাকেন আমি সেখানেই আসবো। তো আসছে, তো আমি খুবই যে মানে উনি আসলে কি করতে চায়। তো আসার 2 ঘন্টা আগে সে আমাকে অনেকগুলো মেসেজ দিছে। পরবর্তীতে আমাকে সে বলছে যে আমি খালি চিন্তা করতেছি যে আপনার কীরকম মেসেজ দিব, আমার তো এত নলেজ নেই, এই নেই সেই নেই। তারপরে উনি অনেক কিছু লিখছে। সোজা কথা হচ্ছে কি উনি প্রথমে আমার বলতেছে যে উনি চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। চায়না প্রোডাক্ট শোনার সাথে সাথে আমার অ্যালার্ট হয়ে গেছি আমি, যে এটা তো একটা সমস্যা, কারণ এটা নিয়ে আপনার অনেক রকমের হইতেছে, আপনার মানুষজন বুঝতেছে না বুঝতেছে, এটাও আরেকটা সমস্যা। যে আসতেছে চায়না প্রোডাক্টে, চায়না প্রোডাক্টের মার্জিন ইজ ভেরি লো, উনি আবার হোলসেল করবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসুক। তো যাই হোক, আসার পরে কথাবার্তায় যেটা বুঝলাম যে না, ওনার চায়না প্রোডাক্ট না, ওনার অন্য ব্যবসা হইলেও ওনার সমস্যা নেই, কিন্তু উনি এখন ওনার লাইফে একটা জাম্প দিতে চাচ্ছে। অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড কথা শুনে যেটা বুঝলাম, সে 100 কোটি টাকার মাটি সেল করছে, 100 কোটি টাকার মাটি সেল করছে লাস্ট 12 বছরে। তো আই ওয়াজ লাইক, মাটি মানে এটা কীভাবে সম্ভব যে মাটি 100 কোটি টাকা সেল করছেন? পরে উনি আমার বলো খুবই সামারি বলে, আবার আমার একটা শর্ট টার্ম মেমোরি লস আছে, এলাকার নামটা ভুল হইলে আবার ধৈর্যটা আবার, সেটা হচ্ছে যে শেরপুরে মোস্ট প্রবাবলি উনি আমার যেটা বললো যে ওনার বাড়ি শেরপুরে, উনি ওখানে চেয়ারম্যানের ছেলে ছিল, আমাদের চেয়ে 7 বছরের সিনিয়র আর কি মুরব্বী যে আসছে। আমরা হলাম 97-এ এসএসসি, উনি আমার বললো আমি বেশি মুরব্বী না, 91-এ এসএসসি আমার। তো যাই হোক আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন বললো যে আমাদের ওইখানে আমি পড়াশোনা শেষ করছি, পড়াশোনা শেষ করার পরে হঠাৎ করে আমি কিছু একটা করব, তো কী করব খুঁজতেছি। বাবা ছিল চেয়ারম্যান, কিন্তু আমাদের সবসময় ক্ষুধা ছিল যে নিজে নিজে কিছু একটা করব। তো বললো যে ওনার ভাষ্য মতো উনি বললো যে হঠাৎ করে উনি দেখতেছে যে মানে ওনার চোখে পড়ছে যে ওনার এলাকা থেকে ট্রাককে ট্রাক মাটি ঢাকার দিকে আসতেছে। তো এখন উনি চিন্তা করলো যে মাটি এটা কিসের। পরে উনি খোঁজ করে এটা জানতে পারলো যে এটা হচ্ছে বাংলাদেশের যে ঢাকার যে সিরামিক কোম্পানিগুলো আছে, এরা শেরপুরের ওই এলাকার মাটিটা নেয়। এখন ওনার মাথায় আসছে যে এইটা নিবে। তারপরে সে খুঁজে মুইজে, তার ঢাকায় অনেক কাজিন ছিল, তারা ওনারে হেল্প করে নেয়, ওনার ভাষার মতো এই হোক যাই হোক উনি করলো। তারপর উনি যে কী করলো, উনি ওনার এক কাজিনের মাধ্যমে একজনের মানে নামটা বলতেছেন, এক কোম্পানির ডিরেক্টরের কাছে গেল, আপনার সে বস্তায় ভরে মাটি নিয়ে আসছে শেরপুর থেকে, আয়না গেছে। তারপরে সে ঢুকতে দেয়, তারপরে অনেক কথাবার্তা বলে ঢুকছে। ঢোকার পরে যেই বসের সাথে দেখা হয়েছে সে বলছে যে মানে আমরা মাটি নেই না, কে বলছে আপনার এইসব মাটি মুটি নিয়ে আসেন? তখন ওনার খুব মন খারাপ যে কী বলে, আমি জানি এইখানে এই মাটি আসতেছে। তো যাই হোক, দ্যাট গাই ওয়াজ অ্যাকচুয়ালি টেস্টিং হিম। ফাস্ট ফরওয়ার্ড যেটা হলো যে পরবর্তীতে উনি ওই কোম্পানিতে দিছে এবং এরপরে 10 বছর সে যে একচেটিয়া ব্যবসা করছে, 100 কোটি টাকা করছে। এবং এই ব্যবসার পর থেকে সে বাংলাদেশের যত সিরামিকের কোম্পানি আছে সবগুলোতে আপনার এই মাটিটা দিত। পরবর্তীতে তার এলাকা থেকে একটা ঝামেলা হয়েছে, কোনো একটা গভর্নমেন্ট এসে এটা বন্ধ করে দিয়েছে, সে আবার বাংলাদেশের অন্য এলাকায় চলে গেছে, যেখান থেকে মাটির মধ্যে থেকে আল্লাহ তাআলা তার এলাকার মাটির মধ্যেই তার রিজিক কি লেখা রাখছে, সে ওইটা পাইছে। এইটা আমি জীবনেও জানতাম না এবং এই লোক আমার কাছে কখনোই আসতো না যদি আমি আমার কনভেনশনাল জব করতাম। যাই হোক, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি অনেক স্ট্রাগলের কথা বললো। এখন উনি চাচ্ছে যে উনি কোনো একটা বিজনেস করবে, সো সে আমার সাথে টাচে আছে এখন, মানে হি ইজ ওয়েটিং ফর মি যে আমি তারা কি বিজনেস গাইড করবো। এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে রকমারিতে অন্যরকম, আমি যখন অন্যরকম এই যে লাইট অফ হোপের ভেঞ্চার্সে আপনার মেন্টরশিপে জয়েন করি, তো কোহর্ট 1 আমাদের হয়েছে, কোহর্ট 2 গেছে, ওইখান থেকে আবার সোহাগ ভাইয়ের ওইখান থেকে রকমারি ওইখান থেকে ওয়াকিল নামে একজন আছে, রিচ আউট করছে যে ভাইয়া আমরা আপনাদেরকে মেন্টর হিসেবে চাইতেছি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। তো আমি ওদেরকে একটা দিলাম যে মান্থলি তোমাদের আমি এই 7 আওয়ার্স করে সময় দিব, তোমরা যেইভাবে নাও তোমাদের কোহর্টে যারা আছে তাদেরকে দিব। তো ওইখানে অনেক বিজনেসই করছি, টুকটাক ইন্টারেস্টিং আছে। একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো,
ওইখানে একটা স্টার্ট আপ আসছে, ওটার নাম হচ্ছে লাস্ট ম্যানেজার। তো লাস্ট ম্যানেজারটা কি, লাস্ট ম্যানেজারের যে কন্টেন্ট একটা ওরা আবার 2 সেন্টে গেছিলো, ওটা আবার ভাইরাল হয়েছিল, কারণ হচ্ছে ওটা পর্ন এডিকশনের উপরে কাজ করে। সো হাউ টু রিডিউস পর্ন এডিকশন, এটা তো খুবই সিরিয়াস একটা প্রবলেম পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এখন আপনি জানেন যে কত হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে, এরা এই প্রোডাক্টের পিছনে টাইম দিছে বা এটার উপরে বানাইছে। পরে ফাউন্ড করলাম যে এরা হচ্ছে কি আপনার আমার আবার ভুলা যায়, ওয়াফি লাইফ নামে একটা কোম্পানি আছে না, ওদের ওইখানে সফটওয়্যার কোম্পানিতে মানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে ছিল, আর একটা ছিল প্রোডাক্টের গায়ে। পরে তারা দুজন মিলে এটা করে, এবং খুবই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে তারা 50,000-এর বেশি রেজিস্টার্ড কাস্টমার অলরেডি পাইছে, যারা এসে আপনার ওইখানে করছে এবং তাদের এই প্রবলেমটা আছে এবং তারা উইলিংলি এই প্রবলেম সলভ করতে চাইছে, এবং তাদের জার্নিটা, ইউজার জার্নিটা ইজ অ্যামেজিং। মানে অনেক কোয়েশ্চেন করে ওইখান থেকে এই করে, এবং তারা অলরেডি এখান থেকে পেইড ইউজার, আমি ঠিক মনে নাই 54-এর মধ্যে মোস্ট প্রবলি আমার বলছিল ও ইয়াস 2,500 লোকের কাছ থেকে তারা অলরেডি টাকা নিয়ে এবং তাদেরকে পর্ন অ্যাডিকশনের থেকে অ্যাক্টিভলি চেষ্টা করতেছে। তো এই যে একটা অ্যামেজিং জিনিস যে হয়েছে, এই জিনিসটা আমি জানতাম না যদি আমি অন্য মানে ওইখান থেকে ছেড়ে না আসতাম। সো এইরকম অজস্র বিজনেস আসতেছে, তাদের কথা শুনতেছি, তাদের কাছ থেকে শিখতেছি, তাদেরকে আমার নলেজ যেটা আছে সেটা আমি কি করতেছি, শেয়ার করতেছি। অ্যান্ড আমি যেটা বললাম যে অফলাইনের অনেকেও আমার কাছে আসছে, যেমন আপনার নাম বলতেছি না, কিন্তু এরকম ধরেন আপনার বাংলাদেশে মিনিসো এবং ইয়োসো নামে 2টা ব্র্যান্ড আছে গিফটিং এর যে আটলাম, ওই রকম আরেকটা চেইন বাংলাদেশে আস্তে আস্তে ওরা আমার কাছে আসছিল যে ওরা অফলাইনে বিজনেস করবে প্লাস অনলাইনেও ই কমার্সে বিজনেস করবে। তো এই ব্র্যান্ডটাকে কীভাবে ই কমার্সে গ্রো করা যায় সেটা নিয়ে ওদের সাথে আমার আলাপটা লাভ হয়েছিল। পরবর্তীতে আর কি এটা ওয়ার্ক অ্যারাউন্ড হয় না, বাট হয়তো সামনে আবার কাজ করাও যাইতে পারে। তো এই যে আমি একটা জানলাম যে এই ব্র্যান্ডটা এখানে আসতেছে, ওইখান থেকে আবার যখন করলাম তখন আবার ওরা যখন কম্পিটিটর নিয়ে আলাপ করতেছিল, সেইখান থেকে আমি আমার এমন কিছু ইনসাইটস পাইলাম যেটা আমি আবার সারা জীবন ওয়েট করছিলাম। যেমন কারণ মিনিসো সারা বছরে মিনিসোর ওনারা শুনলে আবার কী হবে যায় না, এনিওয়াইজ ডাজেন্ট ম্যাটার। সো মিনিসো কীরকম ব্যবসা করে সেটা আমার কী হয়ে গেল, আইডিয়া হয়ে গেল, তাদের আউটলেটগুলোতে কীরকম হয় সেটা আউট হয়ে গেল, কার্ড সাইজ কীরকম হয় সেটা সম্পর্কে। সো এই তো, এই যে আপনি যখন মাল্টিপল লোকের সাথে মিশতেছেন, ই করতেছেন, ইউ আর গ্রোয়িং নট অনলি ফ্রম মানি, ইউর ব্রেইন ইজ অলসো গেটিং মাল্টি ডাইমেনশনাল, যে হ্যাঁ এই জিনিসটা হইতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বার্ডস আই একটা ভিউ পাচ্ছেন যে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে। এখন অনেকে বলে যে ভাই এত যাই না কী লাভ, কিছু লাভ না, আমার এটাই ভালো লাগে আর কি। সো আই ওয়ান্ট টু গেট ইনভলভ উইথ আ লট অফ আদার বিজনেসেস অ্যাজ ওয়েল। ভাই আমাদের দেশে দেখি কি যারা ফাউন্ডার হয় মেজরিটি ক্ষেত্রে তারাই সিইও পোস্টটা আসলে হোল্ড করে ফেলে। সো আমি ফাউন্ডার মানেই কি আমার সিইও হওয়া উচিত? না, অবভিয়াসলি এটা অ্যাপ্রোপ্রিয়েট নয় না, আর আমি আবার এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লোক কিনা আই এম নট শিওর। বাট আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি, আমি এটার পজিটিভ সাইড থেকে দেখতে চাই যে ফাউন্ডার আসলে কী করবে। একটা লোক সে আসছে, সে একটা কোম্পানি চালাইতেছে, এখন তার ওই সিও রাখার ক্ষমতা নাই, কো ফাউন্ডারও পাচ্ছে না, তখন তো সে সিও হয়ে যাবে। এখন তো তার কোনো উপায় নেই, যদিও তার কোনো নলেজ নাই ওইভাবে, সে নিজেকে বুটস্ট্র্যাপ করে কোম্পানিটাকে দাঁড় করাইতেছে। সো এইখান থেকে আমি ফাউন্ডারদেরকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই যে সে সিও হয়ে গেছে। অবভিয়াসলি যেমন আমাদের এইখানে আমার যে কো ফাউন্ডার আছে, আহাদ আছে, সালেমিন আছে। আহাদ ইজ দ্য সিইও, সালেমিন ইজ দ্য সিএমও নেক্সট লিডার্সের, তন্ময় হচ্ছে গিয়ে চিফ পারফরমেন্স মার্কেটার, অ্যান্ড আমাদের কো ফাউন্ডার, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে আপনার কো ফাউন্ডার, যে আমি হলাম সবচেয়ে কম অ্যাক্টিভ নেক্সট লিডার্সের দিকে। তো ওইখানে আহাদ ধরেন হি ইজ লাইক 26, এখন ওকে সিইও বানাইছি, কেন বানাইছি এইটা আবার আমার ডিফারেন্ট চিন্তা ভাবনা। ওকে যদি 26 বছরের সিইও আমি বানাই, ও 26 বছর না 30 বছর জানি না, যাই হোক ওর বয়স কম, ও 3 বছর 4 বছর গেলে মানে আই অ্যাম উইলিং টু টেক দ্য রিস্ক টু বিল্ড হিমসেলফ। সে ওইটা করবে, ভুল করবে, ডিসিশন নিবে, ক্ষতি হবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সে নিজে কি হলো, একটা ডেভেলপ হলো, ওর ডেভেলপমেন্টটা আমার কাছে প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, অ্যান্ড কোম্পানিটাও আস্তে আস্তে হইলো, এবং আমরা একটা লাখ টাকার সিও রূপে কি হইলাম না, ডিপেন্ডেন্ট হইলাম না। এইটাই হচ্ছে কি আমারই। এবং যখন সে একটা নির্দিষ্ট স্ট্রাকচার বানাই দিতে পারলো, তখন আমি ওরে বলছি যে যেই দিন তুমি এবং সালেমিন ওই প্রসেস থেকে বাইর হইতে পারবা, সেই দিনই মনে করবো যে তোমরা কি সাকসেসফুল অ্যান্ড নেক্সট লিডার সাকসেসফুল। সো আমরা উই আর ওয়েটিং যে কোন দিন আমরা 3জন চারজন কোফাউন্ডার প্রসেস থেকে বাইর হয়ে যাবো, এবং অ্যানাদার এক্সটার্নাল সিও উইল রান দিস উইল ফুল স্পিড। এই সো ইয়েস, আপনার সিও হইতেই পারেন, বাট আপনার একটা প্ল্যান থাকা লাগবে যে এই সময়টায় যায় আমি কি করব, একজন যোগ্য লোকের কাছে কি করে দিব আর কি, হ্যান্ড ওভার করে দিব যে তুমি আমার বাচ্চাটার এখন কি করো, আরও আগায় নিয়ে যাও। ভাই আমরা মোটামুটি আমাদের পডকাস্টের একদম শেষ দিকে চলে আসছি। সো লাস্টের দিকে এসে ভাই আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সো লাস্ট প্রশ্নটা হচ্ছে আমার যে আজকে থেকে আপনি আজকে থেকে 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, বা আজকে থেকে 5 বছর পর আপনার ফিউচার প্ল্যান কি? মানে এখন একটা জিনিস হলো যে 5 বছর, এখন যে এআই এর রেভলিউশন হইতেছে, 5 বছর না, আমি বলবো যে 5 মাসেও সব উল্টায় যেতে পারে, বাট স্টিল আমার ব্রড আমার ডিটা কি, এটা একটু মানে আমি একদম অনেস্টলি বলতেছি, আমার সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টু গেট ইন শেপ।
মানে আমার নিজে সুস্থ থাকার জন্য যেটুক দরকার, আবার এই হেলথের ডিটেকশন বা এক্সট্রা যা আছে সেটা আমি চেষ্টা করতেছি যে কিভাবে করা যায়। এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হইতেছে যে আমি যেই স্পিরিটে এই যে আপনার এন্টারপ্রেনারশিপ অ্যান্ড এগুলো যে স্পিরিট, আমি ইন্ডাস্ট্রিটা বুঝাইতে যাই যে আই এম নট এগেইনস্ট এনিওয়ান, হ্যাঁ আই অ্যাম উইথ এভরিওয়ান। আমার স্কিলটা দিয়ে, আমার নলেজ দিয়ে, আমার এক্সপিরিয়েন্স দিয়ে যদি কারো হেল্প হয় আমি সেটা করতে চাই। অ্যান্ড আমি বাঁচতেও চাই, সাস্টেনেবল মডেলেই আমি করতে চাই। যেটুকু পেইড আমার দরকার সেটুকু আমি পেইড করবো, যেটুকু আমি ভলান্টারিলি করতে চাই তার চেয়েও বেশি আমি ভলান্টারি করতে চাই, কিন্তু আমি সাস্টেইনেবল ওয়েতে এই জিনিসটা করতে চাই। এবং আপনারা যারা মনে করেন যে আমার সাথে পার্টনারশিপ করা যাবে অ্যান্ড ইউ নিড মাই নলেজ অ্যান্ড ইউ ওয়ান্ট টু লাইক টেক হেল্প ইন ইউর বিজনেস, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। অ্যান্ড আপনারা যদি কোনো একটা এন্টারপ্রেনারদের নিয়ে একটা কিছু করেন যেখানে আমার কন্ট্রিবিউট ইনক্লুড করা যায় বা আমি কন্ট্রিবিউট করতে পারি, ফিল ফ্রি টু নক মি। এইটা আমার একটা বড় জিনিস, আমি ইন্ডাস্ট্রিকে বুঝাইতে চাই যে আমি সবার, মানে সোজা কথা হচ্ছে যে আমি সবাইকে হেল্প করতে চাই। থার্ড জিনিস যেটা হইতেছে যে হ্যাঁ, এইটা নলেজ যখন আমার শেয়ার করা হয়ে গেল, আমি যখন শেপে চলে আসলাম, যখন আমার মনে হচ্ছে যে আমি মোটামুটি শেয়ার করা হয়ে গেছে, তখন হয়তো মানে আমার একটা আছে যে আমি আরেকটা জায়ান্ট কোনো ইঞ্জিনে ঢুকে আমি আরও নলেজ বাড়াবো, এবং বাইরের থেকে আমি যত নলেজ নিয়েছি সেই নলেজটা দিয়ে আমি আরেকটা কোম্পানিরে একটা নেক্সট লেভেলে আমি নিতে চাই। আই কুড অলসো মেনশন সাম নেমস যাদের সাথে আমার অলরেডি কথা হচ্ছে, বাট আমি এখন এটা মেনশন করতে চাচ্ছি না। যদি হয় ভালো, আলহামদুলিল্লাহ, না হলে আমরা নেক্সট লিডার সেই গ্লোবালে নিয়ে যাব। অ্যান্ড আমি অন্যান্য বিজনেস যেগুলো সেভ করবো, এবং আমি চাই যে আমার একটা সাকসেসফুল বিজনেসের চেয়ে আমি একটা আমার নিজের সাকসেসফুল বিজনেস অবশ্যই আমি রাখতে চাই, বা 2টা রাখতে চাই বা 3টা রাখতে চাই, কিন্তু এর সাথে আমি চাই যে আরও 100টা বিজনেসে আমার কি আছে, কন্ট্রিবিউশন আছে। অ্যান্ড এবং এটা অহংকারের জন্য না, এটা আমার নিজের ফুলফিলিংয়ের জন্য, অ্যান্ড ওই ফাউন্ডারগুলো যাতে আমার জন্য সারা জীবন দোয়া করে এইটার জন্য, এবং যাতে মানুষ মনে করে যে হ্যাঁ ওমর ভাই কিছুটা সোসাইটি অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কী করছে, কন্ট্রিবিউট করছে। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা হইতেছে সেটা হচ্ছে যে আমার অটোমেশনের প্রতি খুব ফ্যাসিনেশন আছে। হ্যাঁ, এআই অ্যান্ড অটোমেশনের প্রতি খুব ফ্যাসিনেশন আছে। এখন আমি তো আসলে বয়স হয়ে গেছে, আর তবে শেখার জন্য কোনো নেই। সো আমি অটোমেশনে আমি নিজের একজন কি বানাইতে চাই, এক্সপার্ট বানাইতে চাই, মার্কেটিং অটোমেশনের এক্সপার্ট। সো এই কয়টাই আমি মনে করি যে আমার একটা বড় জিনিস। অ্যান্ড অবশ্যই সুস্থ থাকতে চাই, আমার ফ্যামিলির সাথে আরও বেশি টাইম স্পেন্ড করতে চাই, অ্যান্ড আপনাদের সবার মাঝেই থাকতে চাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দ্য গ্রোথ পডকাস্টে আসার জন্য এবং আপনার গ্রোথের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ইনভাইট করার জন্য অনেক দেরিতে ইনভাইট করছেন। গ্রোথ পডকাস্টের মধ্যে গ্রোথ ভাইকে থাকতে দেরি হয়ে গেছে, বাট ইটস ওকে, টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। অনেকে মনে করে যে ওমর ভাই ব্যস্ত থাকবে, আসবে কিনা, বাট আমি সবাই জানাইতে চাই যে কথা বলার, আপনি যদি কোয়েশ্চেন করতে পারেন, আই এম রেডি টু অ্যান্সার। হ্যাঁ, এবং আই এম উইলিং টু লাইক শেয়ার এভরিথিং দ্যাট আই হ্যাভ লার্ন উইথ অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার মনে হয় আপনার প্রত্যেকে খুব এক্সাইটেড ছিলেন আজকের এই এপিসোডটা নিয়ে, এবং খুব এক্সাইটিং ওয়েতে এই এপিসোডটাকে আপনারা এনজয় করছেন। স্পেশালি যারা ফাউন্ডার আছেন, যারা বিজনেস নিয়ে চিন্তাভাবনা করতেছেন, যারা বিজনেস নিয়ে কাজ করতেছেন, যারা ভবিষ্যতে বিজনেস নিয়ে কাজ করতে চান, আপনাদের প্রত্যেকের জন্য একটা মাস্ট ওয়াচ এপিসোড ছিল এটা। সো আমি আশা রাখবো আপনারা আমাদের এই এপিসোড থেকে যা কিছু শিখছেন এই সব কিছু আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করবেন এবং আপনার বিজনেসের গ্রোথকে এনশিওর করবেন। সো আমি রাসেল কাউসার আজকে বিদায় নিচ্ছি দ্য গ্রোথ পডকাস্টের আজকের এই এপিসোড থেকে। দেখা হবে নেক্সট আরেকটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গ্রোথকে নিয়ে সবসময় চিন্তা করবেন।